হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা ক্লাস 11 2022 সালের ফাইনাল এক্সামের ফিজিক্সের কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। আলোচনা বলতে প্রতিটা প্রশ্নের উত্তর করিয়ে দেওয়া হবে। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। তো স্যার প্রথমে দেখো, প্রথমে কী থাকে সেকশন 1, মানে স্যার প্রথমে যে 14টা MCQ থাকে। তো চলো সেটা করা যাক। প্রথম কোয়েশ্চেন, 0.002020-তে সার্থক সংখ্যা কয়টি? ঠিক আছে স্যার, কটে হবে? অপশান দিয়েছে 6, 5, 4, 3, এরকম কিছু অপশান দিয়েছে। কোনটা হবে? চলো করা যাক। সার্থক সংখ্যা কী করে বের করতে হয় স্যার? প্রথমে অশূন্য অঙ্ক থেকে গণনা শুরু করতে। অশূন্য মানে কি? শূন্য নয়, তাহলে এটা শূন্য এখনও শুরু করবো না, শূন্য শুরু করবো না, শূন্য শুরু করবো না। হ্যাঁ স্যার, অশূন্য মানে শূন্য ছাড়া অন্য কোনো কিছু পেয়ে গেছি। তাহলে এবার স্যার শেষ পর্যন্ত গুনে আসবো। সে ডান পাশে শূন্য থাক না থাকে আমার দেখা দরকার নেই, সবই গুনবো। তাহলে কি 1, 2, 3, 4। ঠিক আছে, নেক্সট। একটি বস্তুকে উল্লম্ব উপরের দিকে ছোড়া হলো, অর্ধেক উচ্চতা, এটির বেগ 10 মিটার পার সেকেন্ড। বস্তুটির সর্বাধিক উচ্চতা হবে G10 মিটার পার সেকেন্ড করে বলে দিয়েছে। 16 মিটার, 10 মিটার, 20 মিটার, 40 মিটার। চলো ট্রাই করি। চিত্রটা কি স্যার? আগে অঙ্কটা লিখে নাও। ওকে চলো ট্রাই করা যাক। ধরে নিলাম স্যার হাইট টোটাল কত? H। ঠিক আছে স্যার, টোটাল হাইট কত স্যার? H। এখানে ইউ বেগে ছুড়লাম ধরছি। স্যার অন্তিম বেগ কত হবে? একদম লাস্টে একদম গিয়ে 0 হবে, হ্যাঁ কি না? আর মিডিলে কোথাও বেগ মানে অর্ধেক উচ্চতায়, তাহলে এটা কত হবে বলো? অবশ্যই H/2। এখানে বেগ কত বলেছি বলো তো? 10 মিটার পার সেকেন্ড। চলো এগুলো ইনফরমেশান দেওয়া আছে স্যার। উচ্চতা বা দূরত্ব যাই বলো, আর স্যার বেগ, তাহলে কোনটা ফর্মুলা ইউজ করবো? v² + 2s, হ্যাঁ কি না? কিন্তু এখানে কোনটা ইউজ করবো স্যার? কিন্তু ওপরে যাচ্ছে কি মাইনাস হবে, তাহলে কি লিখবো স্যার? প্রথম ক্ষেত্রে প্রথমে স্যার এই যে টোটালটার জন্য সূত্র ফেলছি, তাহলে কি অন্তিম বেগ কত? এটা 0, তাহলে 0² সমান u², প্রাথমিক বেগ u² জানা নাই, লিখে দিলাম। মাইনাস হবে তার কারণ কি ওপরে যাচ্ছে, অভিকর্ষ ত্বরণ কোন দিকে? নিচে। ঠিক আছে, যেভাবে ভাববে। তাহলে 2gh, বুঝতে পারলাম কি বলতে চাইছি? এই তো স্যার v² u² মাইনাস 2gh। এখান থেকে স্যার u² সমান কি আসছে দেখেন তো স্যার? 2gh। ওকে আচ্ছা, নেক্সট। এবার এ হাফের জন্য, এর জন্য সূত্র ফেলছি। v² মানে এখানে কত? 10, 10² সমান u² মানে কত? এই তো মাইনাস কি 2gh না h/2? এই তো স্যার কতটা হাইট? h/2। মাথায় ঢুকলো? এটা স্যার কমপ্লিটের জন্য, আর এটা স্যার এই হাফের জন্য। স্যার চলেন মান বসায়, তাহলে কত? 100 সমান u² মানে কত? 2gh বসিয়ে দিলাম। 2gh মাইনাস কত? 2gh/2, হ্যাঁ কি না? আর এখানে কাটাকাটি করতে গেলাম না, এক কাজ করলাম, 2gh কমন নিলাম। ঠিক আছে, তাহলে কত পরে থাকলো স্যার? 1 - ½ তাই তো নাকি? বা 100। এবার চলো সব মান বসাই। 100, 2 × g এর মান কত? 10 বলে দিয়েছে। h এর মান বের করতে হবে, এটা কত? ½ তাহলে কত হলো একটু দেখেন তো স্যার? 2 2 কেটে গেল, 10 একটা 10 কেটে গেল, তাহলে h সমান কত? 10। অতএব h সমান 10, এটা হবে উত্তর। দেখে নিন এখান থেকে 10 কোথায় আছে? এই যে স্যার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেনে চলে আসছি, দেখে নাও। 3 অঙ্কটা কি বলছে দেখো তো। 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড বেগে একটি ব্যাটকে আঘাত করে এবং একই বেগে 0.01 সেকেন্ডের মধ্যে ফিরে আসে। ব্যাটের ওপর ক্রিকেট বল কর্তৃক প্রযুক্ত বল 25 নিউটন, 50 নিউটন, 250 নিউটন, 500 নিউটন। এই টাইপের অঙ্ক কী করে করতে হয় মনে আছে স্যার? আচ্ছা স্যার বলেন কি হচ্ছে? বাপরে এত সুন্দর ব্যাট স্যার। ব্যাটে গিয়ে কি হচ্ছে? ফিরে আসছে তো নাকি? কীভাবে ফিরে আসছে? একেবারে গেল ফিরে এলো, এটা বলেছে। ঠিক আছে স্যার, তাহলে সূত্র কি স্যার? যেহেতু বল চেয়েছে F × T সমান কি m × mod of v - u। ঠিক আছে স্যার, v - u এর মড কী করে বের করতে হয় মনে আছে স্যার? v - u এর মড একটু লিখে দিই। √of কি u² + v² + 2uv cos θ। এবার ভাবি না স্যার মাইনাস হয়তো প্লাস কেন দিলেন? বলছে এখানে থিটা কোনটা? এখানে থিটা হচ্ছে স্যার এটা, একটু হেল্প দেখে নাও স্যার। মনে করো গেল এইদিকে আর এলো 45 ডিগ্রি ধরে নাও, তাহলে এই থিটার কথা বলা হচ্ছে, বুঝতে পারলে? তার জন্য স্যার মাইনাস মাইনাসে ওটা প্লাস হয়ে গেছে, ওটা করে দিয়েছি এখানে। তাহলে স্যার এখানে এটাকে এক কাজ করো, গেল ফিরে এলো, তাহলে মধ্যবর্তী কোণ কত? একে শুইয়ে দাও, মধ্যবর্তী কোণ কত? 0, তাহলে এখানে cos 0 হবে। আচ্ছা মান বসাও স্যার। ইউ আর ভি তো একই, 10 তো নাকি? তাহলে কি 10² + 10² + 2 10 × 10 কত হচ্ছে? cos 0। cos 0 মানে কত? 1। স্যার এটা এইরকম হচ্ছে না, a² + b² + 2ab, তাহলে কি a + b তার হোল স্কোয়ার, a + b তার কি হোল স্কোয়ার, তার কি রুট, তাহলে কত হলো? 10 + 10 কত হয়েছে? 20 হবে, যারা সম্ভব চেক করে নিও। ঠিক আছে, এরকম কিছু একটা হয়ে যাবে। a² + b² + কি 2ab, তাহলে কি লিখতে পারি? a + b তার কি হোল স্কোয়ার, হ্যাঁ কি না? তাহলে সেই রকম করে দিলাম, a + b তার হোল স্কোয়ার, তাহলে 20 হয়ে গেল, তার রুট স্কোয়ার, তাহলে 20। চলো মান বসাই। এফ এর ভ্যালু বের করতে হবে। টি এর মান কত? 0.01, এম এর মান কত?
0.25, এটার মান কত 20, অতএব এফ সমান কত হলো স্যার 20 মানে কি কত হচ্ছে 0.25 মানে আড়াই 5, 5 বাই কত 0.01, তাহলে 100 করে পাঠিয়ে দাও, তাহলে 500 নিউটন। এটা স্যার চেক করে নিও, ঠিক আছে, ওকে দেখে নাও। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, তো একটি আনত তলের ওপর একটি বস্তু সাম্যাবস্থায় আছে, ঘর্ষণ গুণাঙ্ক মিউ হলে অনুবেগের সঙ্গে আনত সর্বাধিক নতি হবে, নতি মানে নতি কোণ, tan ইনভার্স মিউ বাই 2 sin ইনভার্স মিউ cos ইনভার্স মিউ। কী হয় স্যার মনে আছে, মনে করে একটা নততল, এটা থিটা কোণ করেছে এবং একটা বস্তু সাম্যাবস্থায় আছে, তাহলে কি হয় স্যার এর শর্তটা কি, tan থিটা সমান মিউ, হ্যাঁ কি না, এটাই তো শর্ত তাই না, tan থিটা সমান মিউ, যেখানে থিটাটা কি নতি কোণ বা এখানে নতি বলতে চেয়েছে, তাহলে থিটা সমান কী হবে একটু বলো তো, tan ইনভার্স মিউ, তাহলে কোনটা হয়ে গেল tan ইনভার্স মিউ। ওকে স্যার দেখে নিও, নেক্সট কোয়েশ্চেন চলে আসছি। ওকে স্যার 5 নম্বর অঙ্ক কি বলছে জানো তো, একটি বস্তুর ওপর 60i ক্যাপ প্লাস 15j ক্যাপ মাইনাস 3k ক্যাপ নিউটন বল প্রযুক্ত হলে 2i ক্যাপ মাইনাস 4j ক্যাপ প্লাস 5k ক্যাপ মিটার পার সেকেন্ড বেগ উৎপন্ন হয়। ওই মুহূর্তে ক্ষমতার মান হলো 95 ওয়াট, 75 ওয়াট, 45 ওয়াট, 100 ওয়াট। চলো ট্রাই করি। স্যার ক্ষমতার সাথে বল আর বেগের কী সম্পর্ক, অবশ্যই p সমান f ডট v, ঠিক আছে স্যার। তো চলো করা যাক, শুধু করে দাও, ডট করে দাও। 60 আয়ের সাথে আয়ের জের সাথে যে কে এর সাথে কে, 60 দুগুণা 120 মাইনাস প্লাস প্লাস মানে মাইনাস 4 5 20, ও আচ্ছা এটা 4 15 আছে স্যার, 4 15 60 স্যার, প্লাস মাইনাস মাইনাস 3 5 15, তাহলে কত হলো 45 ওয়াট, তাহলে স্যার এটা। নেক্সট, মূলবিন্দু সাপেক্ষে দুটি সমান ভরের অবস্থান ভেক্টর যথাক্রমে পি ভেক্টর ও কিউ ভেক্টর, এদের ভর কেন্দ্রের অবস্থান ভেক্টর হবে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর বাই 2, পি ক্রস কিউ, কিউ মাইনাস পি বাই 2। কী হবে স্যার, স্যার সমান ভর বলেছি তো স্যার, ভর কেন্দ্রের আর সেন্টার অফ মাস কি স্যার সূত্র, m1r1 প্লাস m2r2 m1 প্লাস m2, তাহলে ভর তো সমান, তাহলে m বললাম m r1, এখানে r1 মানে কি, এই তো স্যার বলে দিয়েছে p প্লাস m2r2, m1r1 প্লাস m2r2, m2 ও কত m, যেহেতু ভর সমান, r2 মানে কি এখানে q বাই কি m1 প্লাস m2 মানে কত m প্লাস m। এক কাজ করো, ওপর থেকে m কমন না, নিচে 2m হয়ে গেল, তাহলে m কেটে যাবে, নিচে 2 পড়ে থাকবে, তাহলে কত স্যার p প্লাস q বাই 2, তার মানে স্যার এটা। ওকে দেখে নাও, নেক্সট কোয়েশ্চেন চলে আসছি। 7 অঙ্কটা কি বলছে দেখো, এম ভর ও আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার তারের ব্যাসের সাপেক্ষে তারটি জড়তার মান কত। এটা স্যার একটা মুখস্থ বিষয়, শুধু মনে রাখবে এটা স্যার হাফ এম আর স্কোয়ার। ওকে নেক্সট, পৃথিবীর ঘনত্ব বর্তমানের 4 গুণ ও ব্যাসার্ধ অর্ধেক হলে আমাদের ওজন হবে বর্তমান ওজনের 4 গুণ, বর্তমান ওজনের দ্বিগুণ একই থাকবে, বর্তমান ওজনের অর্ধেক। তাহলে আমাকে কী স্যার ওজন আগে কার সাথে রিলেটেড বলো, ডাব্লিউ সমান কি এমজি, তো বস্তুর ভর তো ফিক্সড তাই না, তোমাদের ভর তো ফিক্সড, ঠিক আছে। তাহলে জি কি স্যার, জিটা ভ্যারিয়েশন, জি যেমন চেঞ্জ হবে তেমন ডাব্লিউ চেঞ্জ হবে, তাহলে আমাকে জিটা বের করতে হবে। চলো, জি এর সাথে অভিকর্ষ ত্বরণ ঘনত্ব এগুলোর সাথে কোনো সম্পর্ক জানা আছে, অবশ্যই। অভিকর্ষ ইসের পৃথিবীর ঘনত্বের শর্তটা কি স্যার, সূত্রটা কি 3g/4πrg, হ্যাঁ কি না, একটু খাতা উল্টে দেখে নিতে পারো বই উল্টে। রো সমান কি 3g/4πrg, এটাই তো হয়। আমাকে জিটা ভ্যারিয়েশন দেখতে হবে, তাহলে জি সমান কি হচ্ছে একটু ভালো করে দেখো তো। অতএব জি সমান কত হচ্ছে দেখো, জি সমান কি একটু কোনাকুনি গুণ করছি, 4π আর জি ইন্টু কি রো, হ্যাঁ কিনা দেখো 4π আর জি ইন্টু রো। এবার একটা জিনিস ভালো করে দেখো স্যার, 4π কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, তাহলে কাকে চেঞ্জ হবে, আর রো চেঞ্জ হবে, হ্যাঁ কিনা, তাহলে জিটার সমান কী হবে দেখেন তো, ভ্যারিয়েজও করতে পারতাম, আমি একবারই দেখে দিলাম, তাহলে 4π জি কনস্ট্যান্ট রেখে দিলাম, ঠিক আছে। 4π জি কনস্ট্যান্ট, আরটা কী বলেছে, ব্যাসার্ধ কত গুণ স্যার একটু দেখেন তো, ব্যাসার্ধ অর্ধেক, তাহলে r/2। আর স্যার ঘনত্ব কত গুণ, ঘনত্ব 4 গুণ 4 রো, এক কথা বলেন স্যার, কাটাকাটি করেন তো স্যার, অর্থাৎ 4π জি থাকলো, হ্যাঁ কি না, আর কি 2 কাটলো, আর রো থাকলো, তাহলে একটা এক্সট্রা শুধু 2 চলে এলো, হ্যাঁ কি না, দেখে নাও। তাহলে স্যার এটা তো এটা সেম, দেখো এটা আর এটা তো সেম, মিলাও, তার মানে কি এটা কত, এটা জি, তাহলে কত হয়ে গেল 2g, তার মানে কত গুণ হবে, দ্বিগুণ, কারণ জি যত চেঞ্জ হবে তত গুণ হবে, কারণ এম জি বললাম যে স্যার এম এর সাথে কোনো সম্পর্ক নেই জি এর সাথে, ঠিক আছে, এম তো ফিক্সড আছে, তাহলে কত হলো 2g মানে দ্বিগুণ। দ্বিগুণ কোনটা আছে স্যার, এই যে অপশান বি, বর্তমান মানে দ্বিগুণ। ওকে স্যার নেক্সট দেখে নাও, তাপ সঞ্চালনের কোন পদ্ধতিটি অভিকর্ষ বলের ওপর নির্ভরশীল, পরিবহন, পরিচালন, বিকিরণ, কোনটি নয়। একটু পজ করে ভাবো তো, পরিবহন মানে কি, কোনো মাধ্যমের প্রয়োজন এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে, এর সাথে কোনো সম্পর্ক নেই গ্র্যাভিটির। পরিচালন, হ্যাঁ স্যার পরিচালন মানে কি বলো তো স্যার, গরম হলো ওপরে গেল, ঠিক আছে, ওপরের ভারী নিচে এলো, এই যে স্যার হালকা ভারীর বিষয়টা, হালকা হয়ে ওপরে চলে যাচ্ছে, ভারী নিচে আসছে, কেন, অভিকর্ষ টানের জন্য, হ্যাঁ কি না, ভারী নিচে চলে আসছে, তাহলে অবশ্যই এটা, ঠিক আছে।
ও আচ্ছা, আমি যেটা পরিবহন ওটা স্যার বিকিরণের উদাহরণ বলে দিচ্ছি, মাধ্যমে প্রয়োজন নেই। পরিবহন মানে হচ্ছে স্যার এই তো স্যার, এই যে লোহার এক পাশ ধরলাম, কিছুক্ষণ পর অপর পাশ গরম হলো, পাশকে গরম করতে যায়, তার সাথে তো গ্র্যাভিটির কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, পরিচলন স্যার। ওকে, দেখে নিও নেক্সট। দেখো 10-এর কোয়েশ্চেন কি বলছে, কাঁচের গায়ে প্লাটিনামের তৈরি তারকে সিল করে আটকানো হয়, কারণ কাঁচ ও প্লাটিনামের ঘনত্ব সমান, গলনাঙ্ক সমান, আপেক্ষিক তাপ সমান, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান। কি হবে স্যার? অবশ্যই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান। কেন স্যার? তার কারণ হচ্ছে প্লাটিনাম আর কাঁচকে যুক্ত আছে, হিট করলে প্লাটিনাম যতটা বাড়বে কাঁচটাও কি ততটাই বাড়বে, শীতল হলে ততটাই সংকুচিত হবে। এর ফলে কি করবে, কোনোরূপ মানে কি বলবো, ভেঙে যাবে না গ্লাসটা, ঠিক আছে, কোনো ফাটল ধরবে না। ঠিক আছে, কারণ স্যার কম বাড়া হলে কি একটা অসামঞ্জস্য চলে আসবে, ফলে ফেটে যেতে পারে, এই জন্য স্যার। বুঝতে পারলাম স্যার? ওকে নেক্সট। কোনো গ্যাস অণুগুলির আরএমএস দ্রুতি 100°C তাপমাত্রায় ভি, কোন তাপমাত্রায় দ্রুতি √3v হবে? চলো করা যাক স্যার। তাপমাত্রার সাথে আরএমএস দ্রুতির কী সম্পর্ক? এটা স্যার v/√t। ঠিক আছে, c/√t নর্মালি করা হয়, c/√t, যা v/√t বললাম, যেখানে টিটা অবশ্যই পরামর্শ দেয়। তাহলে v2/v1 করলাম, v2/v1 সমান কি স্যার? √T2/T1। হ্যাঁ কি না? আমার কী বের করতে হবে, পরের কত তাপমাত্রা, T2 বের করতে হবে। T2 সমান কী হবে একটু বলেন তো? T2 সমান এ পাশে স্কোয়ার হয়ে গেল, তাহলে v2/v1 তার স্কোয়ার ইন্টু T1। বুঝতে অসুবিধা দেখে না, স্কোয়ার করে দিলাম, T1 পাঠিয়ে দিলাম। চলো মান বসাও। v2-র মান কত? √3v, যেটা পরে। v1-এর মান কত? v, দেখে নাও, v পরে √3v, তার কি স্যার স্কোয়ার ইন্টু T1-এর মান কত বলো? 100°C মানে কত কেলভিন? 373 কেলভিন। 273 + 100 373 কেলভিন। ঠিক আছে, তাহলে কত হলে একটু ভালো করে চেক করো তো। ভি কেটে গেল, √3 স্কোয়ার মানে 3, তাহলে 3 দিয়ে কর, 3 × 9, 3 × 7 = 1, 3 × 9, এত ডিগ্রি, এত কি কেলভিন। তো উত্তর কী হয়, কিসে আছে? সেলসিয়াসে। তাহলে এক কাজ করো, -273 করো, 119 - 273, যেটা আনসার আসবে সেটাই। এত ডিগ্রি সি কত আসছে দেখো তো একবার। 9 থেকে 3 বাদ 6, 11 থেকে 7 বাদ 4, হাত থাকে 1, তাই তো নাকি? তাহলে স্যার 1 থেকে কত বাদ? 3 বাদ, তাহলে 8, 11 থেকে 3 বাদ, হাত থেকে 0, তাহলে 846। এই যে স্যার এটা, বুঝতে পারলাম। নেক্সট, কোনটি সঠিক নয়? সমচাপীয় প্রক্রিয়া ডেল্টা পি 0, অবশ্যই। চাপ, সমচাপ মানে কি? চাপ সমান, তাহলে কি চাপের পরিবর্তন 0 হবে। সম আয়তনীয় প্রক্রিয়া ডেল্টা ডাব্লিউ 0, অবশ্যই। তার কারণটা কি বলতো, ডেল্টা ডাব্লিউ মানে কি বলো? পি ডেল্টা ভি। হ্যাঁ কিনা? যেটাকে পিডিভি বলি আমরা, ডিডাব্লিউ সমান পিডিভি, ওটাই। তাহলে স্যার সম আয়তন মানে আয়তন ফিক্স, তাহলে আয়তনের পরিবর্তন কত? 0, তাহলে ডেল্টা ডাব্লিউ 0। নেক্সট, সমষ্ণ প্রক্রিয়ায় ডেল্টা টি সমান 0, অবশ্যই। উষ্ণতা যেহেতু সমান, তাহলে উষ্ণতা পরিবর্তন 0। সমষ্ণ প্রক্রিয়া ডেল্টা কিউ 0, না স্যার, তাপের আদান প্রদান হতেই পারে। ওকে স্যার, তাহলে এটা সঠিক নয়, অপশান ডি। ওকে স্যার, দেখে নাও। নেক্সট চলে আসছি। 13 অঙ্কটা কি বলছে দেখো, একটা স্প্রিংয়ের নিচে আবদ্ধ 1 কেজি ভরের একটি বস্তু একটি নির্দিষ্ট কম্পাঙ্কে সরল দোলগতিতে দুলছে। নিচে কোন ভরটি অতিরিক্ত যোগ করলে বস্তুটির কম্পাঙ্ক পূর্বের কম্পাঙ্কের অর্ধেক হবে? 1 কেজি, 2 কেজি, 3 কেজি, কোনোটি নয়। চলো ট্রাই করা যাক। স্যার কম্পাঙ্কের সাথে কার সম্পর্ক বলেছে? ভরের। এরকম কিছু সম্পর্ক জানা আছে? অবশ্যই। এন সমান কি স্যার? ω/2 পাই তো, হ্যাঁ কি না? যেহেতু স্প্রিংয়ের ব্যাপার আছে, তাহলে কি স্যার ওমেগা মানে কি লিখবো স্যার এখানে? √/, কি হয় স্যার? k/m, তাই তো? এবার স্যার স্প্রিং বল ধ্রুবক তো ধ্রুবক একটা স্প্রিংয়ের ক্ষেত্রে, তাই না? কে ধ্রুবক, 2π ধ্রুবক, তাহলে এন কীভাবে ভ্যারি করছে এম এর সাথে? এন ভ্যারিজেস 1/√m। কী বের করতে হবে? কত ভর, মানে এমটা বের করতে হবে। তাহলে কাজ করলাম, অতএব কী বলতে পারি? √m2/m1 সমান কী করতে পারি? যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে উল্টো লিখবো, n1/n2। মাথাটুকলো কী করলাম দেখে নাও। এই তো স্যার, এটাকে আগে ভাবেন, এটাকে পরে ভাবেন, যেটা ভাববেন ভাবেন, ঠিক আছে, একই বিষয়। তাহলে স্যার n1/n2 সমান √/, কি m2/m1। স্যার আমার কী দরকার? m2টা বের করি, চলো। তাহলে m2 সমান কী হবে? স্কোয়ার করে দাও, তাহলে স্কোয়ার করে দিলাম, তাহলে n1/n2 তার হোল স্কোয়ার হয়ে গেল, ইন্টু কি m1টাকে পাশে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, বুঝতে পারলাম তো? আচ্ছা দেখে নাও স্যার, n1/n2, n1 চলো প্রথমে ছিল ভাবলাম, n2টা কি? n1-এর অর্ধেক, তাহলে n2টা কী হবে? n1/2 তার কি হোল স্কোয়ার ইন্টু এমটা কত স্যার? 1 কেজি। প্রথমে কত বলেছে? 1 কেজি। তাহলে স্যার n1 কেটে গেল, নিচে আছে উপরে, তাহলে 2 দিয়ে কত? 4, তাহলে 4 কেজি উত্তর, তাই তো? তুমি বলে স্যার অপশান তো 4 কেজি নেই, তার মানে এটা অপশান হবে, কোনোটি নয়। না স্যার, ভালো করে পড়ো অঙ্কটা। 1 কেজি ঝুলানো আছে, কত কেজি ঝোলালে এটা হবে? 4 কেজি ঝোলালে অর্ধেক হবে, তাহলে 1 কেজি তো ঝোলানো আছে, তাহলে বলেছে আর কত কেজি ঝোলাতে হবে? তাহলে স্যার 1 কেজি ঝোলানো আছে, 4 কেজি করতে হলে কত যুক্ত করতে হবে? 3 কিলো। মাথায় ঢুকলো? 4 কেজি তো অর্ধেক হবে, তাহলে 1 কেজি তো ঝোলানোই আছে, আর কত? তাহলে 3 কিলো, ব্যাস। ঠিক আছে স্যার, ওকে। নেক্সট, নিচেরটা।
শব্দ এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে নিচের কোনটি পরিবর্তন হয় না? তরঙ্গ দৈর্ঘ্য দ্রুতি কম্পাঙ্ক, এটা চোখ বন্ধ করে সবসময় মনে রাখবো কম্পাঙ্ক। সে আলোর ক্ষেত্রে আলো এক মাধ্যম থেকে ওই মাধ্যমে, যাই হোক তরঙ্গ যখন ট্রাভেল করবে এক পাশ থেকে ও পাশে, তখন মনে রাখবো কম্পাঙ্কের কোনোরূপ পরিবর্তন হবে না মাধ্যম চেঞ্জ করলে, মনে রাখবো। ওকে স্যার। এবার স্যার সেকশন 2 গ্রুপ এ চলে এলাম। দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, মানে শর্ট কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন বলছে এম এর কোন মানের জন্য এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস এম জে ক্যাপ প্লাস কে ক্যাপ এবং বি ভেক্টর সমান 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ ভেক্টর দুটো পরস্পর লম্ব হবে। স্যার যখন এই টাইপের কোয়েশ্চেন লম্ব কি করবো, ডট প্রোডাক্ট কি 0 করে দেবো, হ্যাঁ কি না? লম্ব হওয়া মানে কি স্যার, ডট প্রোডাক্ট 0, ডট গুণফল। চলো ডট করা যাক। স্যার আয়ের সাথে আই জে এর সাথে যে করো 2 আর 4, তাহলে 8 এম। স্যার মাইনাস আর প্লাস কি -2m, -2 আর 1, কে এর কিছু নেই মানে 1, তাহলে কি -2 সমান কি 0। বুঝতে পারলাম? এটা ডট করলাম, তাহলে কত হচ্ছে স্যার দেখেন, বা কত হলো স্যার 8 - 6, তাই তো, মানে 6, তাহলে ও পাশে গেল, তাহলে -2m সমান কত -6। ঠিক আছে, 8 - ও পাশে, তাহলে এম সমান কত হচ্ছে স্যার 3 হচ্ছে, মাইনাস মাইনাস কেটে গেল, এটা হবে আনসার। বুঝতে পারলাম? ওকে নেক্সট, দুটি অসমান মানের ভেক্টর লব্ধি শূন্য হতে পারে কি? কারণ চাইনি, শুধু হ্যাঁ কি না উত্তর দেবো, কি পারে না। উত্তর কি লিখবা, দুটি অসমান মানের ভেক্টরের লব্ধি শূন্য হতে পারে না, এটা লিখে দেবো। ঠিক আছে, আমি লিখতে গেলাম না, তোমরা শূন্য হতে পারে না লাস্টে না লিখে দেবো উত্তর। কেন স্যার শুধু একটু বলে দিই, লেখার দরকার নেই। সি ভেক্টর সমান a প্লাস বি, ঠিক আছে, ধরে নাও ভাই, শুধু a প্লাস বি ধরো না। a প্লাস বি ভেক্টর, এদের লব্ধি কি চলো শূন্য করছি, চলো দুটি ভেক্টর লব্ধিকে শূন্য করলাম। স্যার এটা কখন হবে, যদি এ ভেক্টর সমান কী হয় মাইনাস বি ভেক্টর, এর মানে কি এ আর বি সমান হতে হবে এবং বিপরীতমুখী, কিন্তু এটা কি বলেছে অসমান, তাহলে হবেই না। এ আর বি যদি অসমান হয় কখনই স্যার জিরো হওয়া সম্ভবই না, কারণ জিরো হওয়ার জন্য স্যার শর্ত বলেই দিয়েছে, এ আর বিকে কী হতে হবে, সমান হতে হবে এবং বিপরীত হতে হবে। ওকে নেক্সট, একটি বস্তুর ভর কেন্দ্র বস্তুর বাইরে থাকতে পারে কি, কি হবে, অবশ্যই থাকতে পারে, তাহলে উত্তর হবে হ্যাঁ, দিয়ে লিখে দেবা একটি বস্তুর ভর কেন্দ্র বা এই বস্তুটির বাইরে থাকতে পারে দাঁড়ি। মাঝের একটা উত্তর লেখার পদ্ধতি, হ্যাঁ একটি বস্তুর ভর কেন্দ্র বস্তুটির বাইরে থাকতে পারে। যেমন উদাহরণ চাইনি, যদি চাইতো যেমন বৃত্তাকার রিং, হ্যাঁ কি না, রিংয়ের ক্ষেত্রে কি কোথায় আছে উপাদানগুলো, এই তো স্যার চারপাশে আছে, কিন্তু স্যার মিডিলে কিছু আছে, মিডিলটা পুরোটাই ফাঁকা, কিন্তু এর ভর কেন্দ্র কোথায়, তো স্যার কেন্দ্রে। মাথায় ঢুকলো? উত্তর যদি চাইতো তাহলে বলতাম স্যার বৃত্তাকার রিং, ঠিক আছে, বা বৃত্তাকার রিংয়ের হ্যাঁ এই আংটা বা কিছু একটা বলে দিতাম, বৃত্তাকার রিং বললে হবে। ওকে স্যার, 3-এর অঙ্কটা কি, 3-এর কোয়েশ্চেন কি বলছে দেখো, জল আঙুলে লেগে থাকে কিন্তু পারদ থাকে না কেন? আচ্ছা একটা বিষয় বলো, এখানে স্যার কিসের সম্পর্ক, স্যার ভিজিয়ে দেওয়া আর না দেওয়া। ভিজিয়ে কখন দেয়, যদি স্পর্শ কোণ 90 ডিগ্রির চেয়ে কম হয়, মানে সূক্ষ্ম কোণ হয়। আর কখন ভেজায় না স্যার, যদি স্থূল কোণ স্পর্শ কোণ 90 ডিগ্রি বেশি হয় বা স্থূল কোণ হয়, সেটাই বলে দেবো। তাহলে আঙুলের সাথে কি জলের স্পর্শ কোণ কী হবে, অবশ্যই সূক্ষ্ম 90 ডিগ্রির কম, তার জন্য ভিজিয়ে দিচ্ছে মানে লেগে থাকছে। আর এর ক্ষেত্রে পারদের ক্ষেত্রে স্পর্শ কোণ কী হচ্ছে, অবশ্যই আঙুলের সাথে, বারবার রিপিট করছি, কার কী হয় স্যার স্থূল 90 ডিগ্রির চেয়ে বেশি, তার জন্য লাগে না, ওটাই লিখেছি দেখে নাও। জলের স্পর্শ কোণ সূক্ষ্ম হয় আঙুলে লেগে থাকে, কিন্তু পারদের স্পর্শ কোণ স্থূল হয় লেগে থাকে না। বুঝতে পারলাম স্যার, এটাই হচ্ছে মেন কারণ। স্যার ভিজিয়ে দেওয়া আর না দেওয়া এটা হচ্ছে বিষয়। ভিজিয়ে দেয় মানে কি 90 ডিগ্রি অপেক্ষা কম স্পর্শ কোণ, ভিজিয়ে দেয় মানে 90 ডিগ্রির চেয়ে বেশি, সেটাকে সূক্ষ্ম বা স্থূল যেভাবে বলবে। ওকে নেক্সট, স্থির আয়তনে আদর্শ গ্যাসের ক্ষেত্রে পি ভার্সেস টি, টিটা কিসে কেলভিনে, ঠিক আছে স্যার এটাই বলেছে, কে দ্বারা বোঝাচ্ছে। লেখচিত্র অঙ্কন করো বা আঁকো। চলো কী হবে স্যার, চলেন স্যার স্থির আয়তন, তাহলে কি স্যার কিসের সূত্র, চাপের সূত্র নয়, ঠিক আছে স্যার দেখে নাও, পি ভার্সেস টি এটাই তো নাকি, যখন আয়তন আর ভর স্থির থাকে সে যাই বলো। ওকে এটাই তো নাকি পি ভার্সেস টি। আঁকবো কী করে, যেহেতু স্যার কেলভিন, তাহলে কোথা থেকে শুরু হবে, এ পাশে পি এ পাশে টি, 0 কেলভিন মানে কত -273, চাপ কত 0, তাহলে এভাবে বাড়তে থাকবে, ব্যাস সিম্পল সরল লেখা। বুঝতে পারলাম, দেখে নিও। ওকে স্যার দেখো নেক্সট কোয়েশ্চেন, 4 কোয়েশ্চেন কী বলছে, দুই প্রান্তে আবদ্ধ একটি টান তারের এক প্রান্ত থেকে দৈর্ঘ্যের 1/3 দূরে আঘাত করলে নিঃসৃত স্বরে কোন কোন সুর অনুপস্থিত থাকবে। উত্তর কী হবে স্যার, 3টি 6টি 9টি এরকম করে বাড়তেই থাকবে স্যার, ডট 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 এরকম লুপে বিভক্ত সমমিলগুলো অনুপস্থিত থাকবে। বুঝিয়ে দিচ্ছি স্যার, এটা কী করে হলো আগে লিখে নিই। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন আসছি স্যার ওটা। অথবা আর্দ্র বায়ুতে শব্দের বেগ শুষ্ক বায়ুতে শব্দের বেগ অপেক্ষা কী হবে স্যার, মনে রাখবে আর্দ্র বায়ুতে বেগ কি বেশি, এটা মনে রাখবো, বেগ বেশি, ঠিক আছে স্যার, বা বেশি হয়, যা লিখবে লেখো বেশি হয়, ঠিক আছে। আচ্ছা স্যার চলো এবার এটা বোঝানো যাক স্যার, এটা কেমন করে হলো, সাব ব্যাংক তো লিখে দিলাম স্যার 3টি 6টি, চলো একটু মেটাচ্ছি এবার। ওকে
3টি 6টি 9টি এর মধ্যে ডট ডট করতে করতে চলো একটু মেটালাম নিচেরটা, হ্যাঁ চলো এবার বোঝো বিষয়টা। স্যার টান টান করা তার আছে, দুই প্রান্তে আবদ্ধ, ঠিক আছে। তাহলে স্যার যেটা একবারে মূল সুর সেটা কত হয় বলো? এই তো স্যার এটা, হ্যাঁ কি না? ম্যাক্সিমাম এইভাবে তো চলতে পারে। স্যার এটা কত এল, আর এটা কত নিষ্পন্দ থেকে নিষ্পন্দ λ/2, তাহলে এল সমান কী বলতে পারি বলো? λ/2, তাহলে ল্যামডা সমান কী বলো? 2l। তাহলে স্যার মূল যেটা মূল সুর এন নট সমান কী হবে? v/λ, তাহলে কত হলো? v/2l। ঠিক আছে স্যার, এবার কী বলছে দেখো, এটাকে চলো 3 ভাগে ভাগ করলাম, এটা একটা, চলো আর একটু দূরে করি, এটা এটা এটা, তাহলে 3 ভাগে ভাগ করলাম। এবার বলছে 1/3, চলো এখান থেকে 1/3 মানে যে কোনো 3 ভাগের 1 ভাগ দূরত্বে একটা কী করলাম স্যার বলেছে আঘাত করলো। আঘাত করলে কী সৃষ্টি হবে? এই জায়গাটা কম্পিত হতে শুরু করবে, বুঝতে পারলাম? যেখানে আঘাত করবো কি সেটা কম্পিত, মানে এটা কেমন হয়ে যাবে? সুস্পন্দ বিন্দু হবে না? বুঝতে পারছো কী বলতে চাইছি? এই বিন্দুটা কেমন হবে? ওপরে যাবে, নিচে আসবে, হ্যাঁ কিন্তু তাহলে সুস্পন্দ। এবার এক কাজ করি, অনুপস্থিত থাকবে মানে যেটা ঘটবে না, তাহলে এটাকে এক কাজ করি, এটাকে নিষ্পন্দ ধরি, বুঝতে পারলাম? হবে সুস্পন্দ কিন্তু নিষ্পন্দ ধরবো, যেগুলো পাবো ওগুলো বাদ যাবে। আচ্ছা চলো নিষ্পন্দ ধরলাম, তাহলে সে এটাকে যদি নিষ্পন্দ করতে চাই তাহলে আমার চিত্রটা কেমন একটু ভালো করে দেখিয়ে তো, অটোমেটিকলি এরকম হবে। তাহলে স্যার কটা লুপে বিভক্ত হলো দেখো, এটা 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 3টা, হ্যাঁ কি না? এটাকে আরও স্যার লুপে ভাঙতে চাইছি, তাহলে এটা করতে পারি না? দেখো আরও ছোটো ছোটো লুপে ভাঙতে পারি যাতে এটা নিষ্পন্দ থাকে। তাহলে ভালো করে দেখো কী করছি, তাহলে কী হলো দেখো তো, প্রথমে স্যার 3টে লুপে, তারপরে কি দেখো এই যে এর মধ্যে দুটো, এর মধ্যে দুটো, 6টা লুপে, এরকম করে আরও ভাঙতে পারি, ঠিক আছে? 3টে করে ভাঙতে পারি, 9টা হতে পারে। তাহলে এই লুপগুলিতে কী হবে স্যার, মানে এই লুপগুলোর যেগুলো সমমেল থাকবে সেগুলো কি অনুপস্থিত থাকবে, ঠিক আছে স্যার? বুঝতে পারলাম? এই হচ্ছে টোটাল গল্প, মানে স্যার যেটা হবে না সেটা আগে বের করলাম, এই বিষয়। ওকে, এবার দেখো 6, 9 কেমন করে হচ্ছে চেক করো না, চলো মিডিলের বাদ দাও, এটাই দেখো, এটা কত বলো স্যার? λ/2 λ/2 কত? 3λ/2 সমান কত? টোটাল দৈর্ঘ্য কত? এল, ঠিক আছে স্যার? এল হলো, তাহলে বলেন ল্যামডা সমান কত? একটু বলেন ল্যামডা সমান কত? তাহলে ল্যামডা সমান কত? 12/3। ওকে, তাহলে প্রথম উপসর কত হবে? n1 কত হবে বলো? v/λ, তাই না? ল্যামডা মানে এখানে ল্যামডা চেঞ্জ হয়েছে, v/ এটা বসাচ্ছি, তাহলে কত হবে? v/ কত বলো? 12/3, তাহলে 3টাই পাশে নিয়ে গেলো, 3/v/12, v/12 কত? n0, তাহলে কত হবে? 3n0, ঠিক আছে? ওকে, বা এইভাবেও লিখতে পারো, কীভাবে লেখা যায়? 3টি 6টি নোটে, তাহলে এইভাবে বলতে পারো যে 3, 6, 9 ডট 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 সমমেলগুলি অনুপস্থিত থাকবে, এটাও লেখা যেতে পারে, বুঝতে পারলাম? সে একই বিষয়, ঠিক আছে? আচ্ছা ওকে, দেখে না এরপরে আরও 6টা ভাগ করে দেখো, 6n0 হয়ে যাবে, ঠিক আছে স্যার? বুঝতে পারলাম? ওকে, দেখে নিও, এই ছিল টোটাল গল্প। ওকে স্যার, গ্রুপ বি চলে এলাম। দেখো গ্রুপ বি 5 নম্বর কোয়েশ্চেন কী বলছে, একটি ভৌত রাশি এক্স, 4টি চলরাশি এ, বি, সি, ডি এর সঙ্গে নিম্নলিখিতভাবে সম্পর্কিত। আমি নিচে না লিখে পাশে লিখে দিচ্ছি, এক্স সমান a²b³ c√d। যদি এ, বি, সি, ডি মাপনের শতকরা ত্রুটি যথাক্রমে 3%, 1%, 2%, 4% হয়, তবে এক্স পরিমাপের শতকরা ত্রুটি কত? সেই এইসব অঙ্ক কী করে করতে হয় মনে আছে? অবশ্যই, এই তো স্যার ডিরেক্ট Δx/x × 100, হ্যাঁ কি না? এটাই তো সূত্র। কি করতে হয়? যেগুলো মাথায় সেগুলো পাশে, তাহলে এর মাথায় কত? 2, তাহলে 2 পাশে Δa/a প্লাস স্যার 3 Δb/b প্লাস নিচে থাকলেও প্লাস, সি এর মাথায় কিছু নেই মানে Δc/c প্লাস ডি এর মাথায় রুট মানে হাফ আছে, হাফ Δd/d, মানে এক কথা যে মাথায় সে পাশে বসে যাবে এবং ডেল্টা করে সেটা লিখে দেবো × 100, এটা হচ্ছে সূত্র, ঠিক আছে স্যার? মাথায় 2 Δa/a, মাথায় 3 Δb/b, সি মাথায় কিছু Δc/c, সি ওকে, মান বসাও 2, ঠিক আছে স্যার? 2 × Δa মানে কত বলো? ডেল্টা মানে কত? ত্রুটি, এ ত্রুটি কত? 3, কতর মধ্যে? পার্সেন্ট মানে কত? 100, ঠিক আছে? প্লাস 3 × Δb মানে কত পার্সেন্ট? 2, কতর মধ্যে? 100-র মধ্যে। ডেল্টাটা হচ্ছে ত্রুটি আর এটা হচ্ছে কতর মধ্যে, তাহলে 2% মানে 2/100 প্লাস Δc কত স্যার? আচ্ছা এটা 2% নয় স্যার, এটা 1% ছিল, এই যে স্যার এটা 1% ছিল। আচ্ছা সিটা কত? সিটা 2%, তাহলে স্যার 2/100 প্লাস কত স্যার? ডিটা কত? 4%, হাফ 4/100, যেটা আসবে স্যার সেটাই আনসার × 100। এবার এক কাজ করলাম, ধরে নাও যে 100 দিয়ে সবাইকে গুণ করে দিলাম, বা নিচ থেকে 100 কমন নিয়ে নিলাম, যেভাবে ভাববে 100 দিয়ে গুণ করে দিলাম, ভাবো 100 কেটে গেলে 100 কেটে গেলে 100, তাহলে কত হলো দেখেন তো স্যার? 3 দুগুণা 6 প্লাস 3 প্লাস 2 প্লাস 2, তাহলে কত হলো স্যার? 6 3 9 13, শেষে শুধু একটা পার্সেন্ট দিয়ে দেবে, ব্যাস উত্তর হয়ে গেল 13%, ঠিক আছে স্যার? তাহলে উত্তর লিখে দিয়ে এক্স পরিমাপের শতকরা ত্রুটি 13%। ওকে স্যার, নেক্সট কোয়েশ্চেন চলে আসছি। 6 নম্বর কোয়েশ্চেনটা কী বলছে দেখো, স্থিত ঘর্ষণের সূত্রগুলি বিবৃতি করো, ঠিক আছে? তাহলে কীভাবে শুরু করবো কোয়েশ্চেনটা আমি একটু বলে দিচ্ছি।
লিখে দিও। কোয়েশ্চেনটা এভাবে লিখবা, স্থিত ঘর্ষণের, আমি উপরেটা একটু মেটাবো, লিখে দিও। আচ্ছা, স্থিত ঘর্ষণের সূত্রাবলী, এটা পয়েন্ট করবা। ঠিক আছে স্যার, এটা পয়েন্ট করবেন সবাই, দিয়ে এবার লিখতে শুরু করবেন। নাম্বার 1, সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে ঘর্ষণ সর্বদা তাদের আপেক্ষিক গতির বিরুদ্ধে বা চেষ্টার বিরুদ্ধে স্পর্শ তলের সঙ্গে সমান্তরালে ক্রিয়া করে। নাম্বার 2, সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে ঘর্ষণ লম্ব বলের সমানুপাতিক হয়। এটা বলে দিতে পারলে আরও ভালো, অর্থাৎ ভেরিয়েশন। নেক্সট, লম্ব বল ধ্রুবক হলে সংস্পর্শে থাকা দুটি তলের মধ্যে ঘর্ষণ স্পর্শ তলের ক্ষেত্রফল, আর বি, তল দুটির আপেক্ষিক গতির ওপর নির্ভরশীল নয়। ঠিক আছে, এই তিনটা লিখে দিলেই যথেষ্ট। ওকে স্যার, নেক্সট চলে আসছি। ওকে, 6 অথবা অপকেন্দ্র বল কাকে বলে? একে অলিক বল বলে কেন? তো চলো আগে সংজ্ঞাটা জেনে নিই। অপকেন্দ্র বল, কোনো বস্তু যে কৌণিক বেগ নিয়ে কোনো বৃত্তপথে ঘোরে, কোনো পর্যবেক্ষক যদি একই কৌণিক বেগ নিয়ে বস্তুটির সঙ্গে ঘুরতে থাকে, তবে পর্যবেক্ষকের মনে হয় বস্তুটির ওপর কেন্দ্রাভিমুখী বলের সমান ও বিপরীতমুখী একটি বল ক্রিয়া করছে, ওই বলকে অপকেন্দ্র বল বলে। সংজ্ঞা বলে এটুকু লিখে দেবে, মার্কস পেয়ে যাবে। ঠিক আছে, এর ব্যাখ্যা যদি আমরা অজরত্বীয় নির্দেশতন্ত্র সেখানে সাহায্য নিয়ে আমরা দিই, সেটা অ্যাকচুয়াল ব্যাখ্যা, বাট এইভাবে স্যার সংজ্ঞা লিখলে অসুবিধে নেই। ওকে, মার্কসের জন্য। আচ্ছা, এবার স্যার ব্যাপারটা বুঝতে পারলাম, একটা বস্তু বৃত্তপথে ঘুরছে, তুমিও তার সাথে সাথে ঘুরছো, তোমার একটা ফিল হবে যে বস্তুর ওপর বাইরের দিকে, কেন্দ্রের চেয়ে বাইরের দিকে, কেন্দ্রাভিমুখের বিপরীতে, ঠিক আছে, আর সমান কেন্দ্রাভিমুখে যত বল ক্রিয়া করে তার সমান বাইরে একটা ফোর্স ক্রিয়া করছে, একে অপকেন্দ্র বল বলে সংজ্ঞা হিসেবে। ঠিক আছে, ওকে, এইভাবে বলা যায় বোঝার জন্য। ওকে, নেক্সট, একে অলিক বল বলে কেন? অলিক মানে কি স্যার? অবাস্তব। ঠিক আছে, বাস্তব নয়। তো ব্যাস, এই বলটা অবাস্তব কেন চলো দেখে নাও। জড়ত্বীয় নির্দেশতন্ত্রে অপকেন্দ্র বলের কোনো অস্তিত্ব নেই, কেবল ঘুরন্ত, বা যারা স্পেসিফিকলি বললে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে এই বলের অস্তিত্ব আছে, তাই অপকেন্দ্র বলকে অলিক বল বলে। বাস্তব বল হলে জড়ত্বীয় নির্দেশতন্ত্রেও অস্তিত্ব থাকতো, অজড়ত্বীয় নির্দেশতন্ত্রেও অস্তিত্ব থাকতো, কিন্তু অলিক বল বলে স্যার শুধু জড়ত্বীয় নির্দেশতন্ত্রের অস্তিত্ব নেই, শুধুমাত্র অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের অস্তিত্ব আছে, তাই একে অলিক বল বলে। ওকে স্যার, দেখে নাও। ওকে স্যার, নেক্সট, বার্নৌলির উপপাদ্য বিবৃতি করো এবং ব্যবহৃত চিহ্নগুলির অর্থ নির্দেশ করে এর গাণিতিক রূপটি লেখো। এই তো স্যার বার্নৌলির উপপাদ্য। কি স্যার? আদর্শ তরলের ধারারেখ প্রবাহ হলে প্রবাহের সব বিন্দুতেই একক আয়তনে তরলের স্থিতিশক্তি, গতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি সর্বদা ধ্রুবক হয়। হ্যাঁ কি না? যে কোনো পয়েন্টে এই তিনটের সমষ্টি ধ্রুবক। তাহলে হাফ রো ভি স্কয়ার প্লাস রো জি এইচ সমান পি সমান কি? ধ্রুবক। যেখানে হাফ রো ভি স্কয়ার কি? একক আয়তনে গতিশক্তি, রো জি এইচ কি স্যার? একক আয়তন স্থির শক্তি, পি কি? একক আয়তন চাপ শক্তি। কারণ এটা বলেছিল যে স্যার বার্নৌলির উপপাদ্য বিবৃতি এবং ব্যবহৃত চিহ্নগুলির অর্থ নির্দেশ করে এর গাণিতিক রূপটি লিখো। গাণিতিক রূপ লিখে দিয়েছি, প্রত্যেকটার অর্থ নির্দেশ করে দিয়েছি। ওকে স্যার, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখে নিও। 7 অথবা দেখো বলছে পৃষ্ঠটান ও পৃষ্ঠ শক্তির সম্পর্কটি নির্ণয় করো। তো চলো করা যাক খুব ছোটোভাবে। আচ্ছা দেখে নাও, প্রথমে চিত্রটা এঁকে নাও। পি কিউ আর এস এরকম করে এঁকে দিও। ঠিক আছে, কি বলে দিচ্ছি, এটা এল লেন্থ। আচ্ছা দেখো, আমরা ছোটোবেলায় দেখবি মনে এই আমরা যখন সাবান জলে এরকম টাইপের কিছু একটা ওই প্লাস্টিকের থাকতো তো নাকি, এরকম আকৃতির দিয়ে সাবান জলে গুলে ফুঁ দিতাম, দেখি সে বাবল বেরোতো, তাই না? তো মোটামুটি এটাকে এরকমই ভাবো। এটাকে স্যার এইরকম না ভেবে এটাকে এইরকম ভাবেন, এত বড় মাথা ঢুকে যাবে, ফুঁকিয়ে দিবেন, সে যাই হোক বোঝার চেষ্টা করিয়া। তাহলে যখন এটাকে মনে করেন এটাকে ধরে ডোবালাম, তাহলে কি কোথায় সাবান জলটা ছড়িয়ে পড়বে? এখানে আস্তরণটা পড়বে। বুঝতে পারলাম কি বলেছি? আচ্ছা, এর মধ্যে এই যে দণ্ডটা দেখতে পাচ্ছেন, এটা মুভেবল, মানে এটা গতিশীল, ওপরেও যেতে পারে নিচেও যেতে পারে, মানে এই অনায়াসে যাতায়াত করতে পারে। ঠিক আছে, শুধু এটা মনে রাখে। বুঝতে পারলাম পুরো বিষয়টা? আচ্ছা এবার দেখো ভালো করে বলো। স্যার এখানে একটা লেয়ার সৃষ্টি হয়েছে, হ্যাঁ কিনা? আস্তরণ পড়ে গিয়েছে সেই সাবান জলের। তো কী করবে বলো তো? আস্তরণ মানে কি? পৃষ্ঠটান ক্রিয়া করবে। তাহলে স্যার এই পাশে তো সাবান জল নেই, এটা তো বায়ু, এটা সাবান জল, তাহলে কি এ সংকুচিত করবে, তাহলে এই দণ্ডটাকে ওপরের দিকে টানবে, হ্যাঁ কিনা? কত ফোর্সে টানবে চলো দেখা যাক, সেটা লিখেছি। আর এস তারের পি কিউ অভিমুখে, এইদিকে নয় এইদিকে অভিমুখে ক্রিয়াশীল মোট বল কত হবে? আচ্ছা এফ সমান কি মনে আছে? সরি, টি সমান কি? পৃষ্ঠটান টি সমান কি হয়? এফ বাই এল, হ্যাঁ কিনা? একক দৈর্ঘ্য ফোর্স। তাহলে এফ সমান কী হবে? টি ইন্টু এল। টি ইন্টু এল আমি দুই কেন লাগিয়েছি ভালো করে বলো তো? ভালো করে ভাবো, এখানে কটা স্তর? পৃষ্ঠের কথা বলছি, স্তর তো অনেকগুলো আছে। আচ্ছা তোমার তো মনে হচ্ছে স্যার একই তো ডোবালাম, এটাই ভাবো না, সে ছোটোবেলাকার এটাই ভাবো, ডোবালাম একটা স্তর, এই তো না স্যার একটা স্তর নয়, তুমি এটাকে মাইক্রোস্কোপে লেভেলে দেখা যায় অসংখ্য স্তর এরকম 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 আছে। তো আমি পৃষ্ঠটান কার সাথে সম্পর্কিত? পৃষ্ঠের সাথে। তাহলে কটা পৃষ্ঠ ভালো করে দেখো তো? একটা এ পাশে, একটা অপোজিট দিকে, তাহলে দুটো পৃষ্ঠ, তাই তো? তাহলে ফোর্সটা শুধুমাত্র এই পৃষ্ঠে ক্রিয়া করছে না, ওই পৃষ্ঠের অপোজিটেও ক্রিয়া করছে, তার জন্য স্যার 2 দিয়ে গুণ। মাথায় ঢুকলো তাহলে? আচ্ছা নেক্সট, এক্স দূরত্ব সরাতে এবার এক কাজ করছি, দেখো আমি এক্স দূরত্ব সরাতে চাইছি, এই যে এটা এক্স দূরত্ব,
চলো এটাকে এস ড্যাশ আর ড্যাশ দিয়ে দিলাম। আমি এই লাঠিটাকে ধরে এই দণ্ডটাকে ধরে আমি নিচে টানতে চাইছি, তাহলে কি ওই ফোর্সের বিরুদ্ধে কাজ করছি, তাহলে আমাকে এটা কার্য করতে হবে, হ্যাঁ কিনা সেটা লিখেছি। এক্স দূরত্ব সরাতে পৃষ্ঠ টানের বিরুদ্ধে কার্য, চলো ডেল্টা ডাব্লিউ লিখেছি, ডাব্লিউ লিখতে পারো কিছু যায় আসে না, ডেল্টা ডাব্লিউ লিখলাম। কার্য সমান কি বল ইন্টু সরণ, তাহলে বল কত 2TL, এত ফোর্স দিয়ে ওপরে টানছে ইন্টু সরণ কত এক্স, ঠিক আছে। আচ্ছা কার্য এটা হয়ে গেল। ক্ষেত্রফল বৃদ্ধি, এই যে স্যার বাড়ালাম, কতটা ক্ষেত্রফল বাড়লো ভালো করে বলো তো, এতটা, এই ক্ষেত্রফলটা, হ্যাঁ কিনা এটা বেড়েছে, তাই তো। এই ক্ষেত্রফলটা কত বলো তো, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, প্রস্থ কত এক্স, দৈর্ঘ্য কত এল, তাহলে এল ইন্টু এক্স। স্যার 2 কেন দিয়েছি বলো তো, আবার সে একই জিনিস আসতো না এইদিকে আবার অপোজিট দিকে দুটো, তার জন্য 2 ইন্টু এল এক্স। পৃষ্ঠ শক্তি মানে কি স্যার, কতটা ক্ষেত্রফল বাড়ালাম কত কার্য করলাম এদেরই অনুপাত, হ্যাঁ কিনা। তাহলে কার্য বা কতটা বাড়লো, তাহলে কার্য কত বলো 2TL এক্স, ক্ষেত্রফল কত 2LX, কাটাকাটি করো টি, এর মানে কি পৃষ্ঠ শক্তি মানগতভাবে কি পৃষ্ঠটানের সমান, অর্থাৎ লিখে দিলাম, অর্থাৎ পৃষ্ঠ শক্তি সংখ্যাগতভাবে পৃষ্ঠটানের সমান, ঠিক আছে স্যার। ওকে ব্যাস এটুকু দেখাতে হবে করে। 8 কোয়েশ্চেন কি বলছে দেখো, আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রমাণ করো সিপি মাইনাস সিবি সমান আর। চলো করা যাক। তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুসারে ডিকিউ সমান কি ডিউ প্লাস পিডিভি। ডিকিউ সমান কি হয়েছে সিপিডিটি, কার রেসপেক্টে ওই স্থির চাপে ওই আপেক্ষিক তাপের রেসপেক্টে মোলার আপেক্ষিক তাপ অবশ্যই সিপিডিটি, আর ডিউ মানে কি সিভিডিটি প্লাস পিডিভি, ঠিক আছে স্যার। এটা কাজ করো সিপি মাইনাস সিবি এ পাশে নিয়ে এসো, তাহলে ডিটি কমন পিডিভি। আচ্ছা স্যার 1 মোল আদর্শ গ্যাসের সমীকরণ কি হয়েছে, পিভি সমান কি 8টি, এই স্থির চাপে অবকলন করে দিলাম, তাহলে কি পি কনস্ট্যান্ট, যেহেতু পি চলে গেল তাহলে ডিভি, এখানে আর তো কনস্ট্যান্ট আর ডিটি। এবার কাজ করে 1 আর 2 তুলনা করো, দেখো পিডিভি পিডিভি ডিটি ডিটি, তার মানে কি সিপি মাইনাস সিপি সমান কি আর, অতএব 1 ও 2 থেকে পাই সিপি মাইনাস সিপি সমান আর প্রমাণিত, ঠিক আছে। বইয়ে দেখো অনেক লেন্দি করে দেওয়া আছে, খুব সহজে হয়ে গেল। আচ্ছা স্যার নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, টান টান তারে তির্যক কম্পনের সূত্রগুলি লেখো। তো স্যার এই তো স্যার 3টে সূত্র আছে, লিখে দেবো। দেখো আমি একটা জিনিস পয়েন্ট করে নিই আগে, তোমরা এইভাবে পয়েন্ট করে নেবা যে টান টান তারে তির্যক কম্পনের সূত্র, এইভাবে পয়েন্ট করে দিও, দিয়ে লিখতে শুরু করবো। নাম্বার 1 দৈর্ঘ্যের সূত্র, তারের টান ও একক দৈর্ঘ্যের ভর অপরিবর্তিত থাকলে তারের তির্যক কম্পনের কম্পাঙ্ক দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ n ভ্যারিজেস 1/l যখন t, m ধ্রুবক, n মানে কম্পাঙ্ক, l দৈর্ঘ্য, t টান, m একক দৈর্ঘ্য ভর। একই রকমভাবে টানের সূত্র, তারের দৈর্ঘ্য একক দৈর্ঘ্যের ভর অপরিবর্তিত থাকলে তারের তির্যক কম্পনের কম্পাঙ্ক টানের বর্গমূলের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ n ভ্যারিজেস √t যেমন l, m ধ্রুবক। একই রকমভাবে ভরের সূত্র 3 নম্বর, তারের টান ও দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে তারের তির্যক কম্পনের কম্পাঙ্ক তারের টানের বর্গমূলের সঙ্গে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ n ভ্যারিজেস 1/m যখন t, l ধ্রুবক। এটুকু লিখলে চলে, তো আরেকটা লিখে দিয়েছি, তিনটাকে যদি একসাথে লিখো n ভ্যারিজেস কি হবে 1/l √, কি t/m, বাই m সমান কি ধ্রুবক ইন্টু 1/√, t/m, কারণ সমানুপাতিকে ধ্রুবক করতে একটা ধ্রুবক আনতে হয়, ঠিক আছে স্যার। এটা মনে রাখার দরকারই নেই, শুধু এই লাইনটা মনে রাখিও, ব্যাস হয়ে যাবে, ঠিক আছে। কিভাবে দেখে নাও, যখন বলবা দৈর্ঘ্যের সূত্র তখন এটুকুর কথা বলবা, এটা ধ্রুবক বলবা, দেখো ওটাই বলেছে, তারের টান একক দৈর্ঘ্যের ভর অপরিবর্তিত থাকলে কম্পাঙ্ক দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক। যখন টানের সূত্র বলবা n ভ্যারিজেস √t বলবা, এটা ধ্রুবক বলে দেবা, দেখো ওটাই বলেছে, তারের দৈর্ঘ্য আর কি একক দৈর্ঘ্যের ভর অপরিবর্তিত থাকলে কি বর্গমূলের সমানুপাতিক হয়, দেখে না ওটাই বলেছে। নেক্সট যখন এর বলবো তখন এটা ধ্রুবক বলে দেবা, তার টানার দৈর্ঘ্য, দেখো ওটাই বলেছে, তার টানার দৈর্ঘ্য তখন এর সাথে ব্যস্তানুপাতিক বর্গমূলের, ব্যাস এটুকু বললে হবে, ঠিক আছে স্যার। আচ্ছা স্যার নেক্সট, মানে এটা মুখস্থ রাখার দরকারই নেই, শুধু এটুকু মুখস্থ রাখিও, এটা তুমি নিজেই ভাষা দিয়ে লিখতে পারবা। ওকে স্যার নেক্সট কোয়েশ্চেন বলছে স্যার 9 অথবা কোয়েশ্চেন, ডপলার ক্রিয়া কি। আলোক তরঙ্গের ক্ষেত্রে ডপলার ক্রিয়ার একটি উদাহরণ দেওয়া আছে। চলো ডপলার ক্রিয়া কি স্যার, কোনো শব্দ উৎস ও শ্রোতার মধ্যে আপেক্ষিক গতি থাকলে শ্রোতার কানে শব্দের তীক্ষ্ণতার যে আপাত পরিবর্তন ধরা পড়ে তাকে ডপলার ক্রিয়া বলে। একটা উদাহরণ আলোক তরঙ্গের ক্ষেত্রে, ডপলার ক্রিয়া একটি উদাহরণ হলো লাল বিচ্যুতি, তুমি নীল বিচ্যুতিও বলতে পারো, একই কথা, ঠিক আছে স্যার, মানে দুটো আলাদা উদাহরণ, লাল বিচ্যুতিও বলতে পারো বা নীল বিচ্যুতিও বলতে পারো। স্যার লাল বিচ্যুতিটা কি জাস্ট জেনে রাখিও, সেটা হচ্ছে যখন উৎস শ্রোতা পরস্পর কিসে দূরে যায় তখন তরঙ্গ দৈর্ঘ্যের আপাত বৃদ্ধি ঘটে, ঠিক আছে, যেমন এখানে আপাত বৃদ্ধি ঘটে। তো যেহেতু স্যার লাল তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি লাল আলো, সেই রেসপেক্টে নাম দেওয়া হয় স্যার লাল বিচ্যুতি। নীল বিচ্যুতিটা কি অপোজিট, যখন কাছে আসে তখন তরঙ্গ দৈর্ঘ্য আপাত হ্রাস হয়, সেই রেসপেক্টে স্যার নীল বিচ্যুতি বলা হয়। ওকে স্যার, তো যে কোনো একটা উদাহরণ দিতে পারা হয়, লাল বিচ্যুতি বা নীল বিচ্যুতি। ওকে গ্রুপ সি 10 কোয়েশ্চেনটা এলাম, কি বলছে দেখো, একটি বস্তু কণাকে ইউ বেগে অনুভূমিক তলের সঙ্গে থিটা কোণে নিক্ষেপ করা হলো। প্রথম কোয়েশ্চেন, দুটো কোয়েশ্চেন বলেছে, কণাটির গতিপথের সমীকরণ নির্ণয় করো। নেক্সট কণাটির চলনকাল ও প্রক্ষেপ সীমা নির্ণয় করো। অবশ্যই কোন চ্যাপ্টার থেকে, অবশ্যই ভেক্টরের সেই প্রাসের গতি থেকে, হ্যাঁ কি না। তো চলো করা যাক স্যার, প্রথম কোয়েশ্চেনটা করা যাক। প্রথমে এই তো স্যার এক্স ওয়াই বা যা দিবে তাও দুটো অ্যাক্সিস নিয়ে নিয়েছি। ওকে স্যার অনুভূমিকের সঙ্গে থিটা কোণে ইউ বেগে স্যার প্রক্ষেপ করছি। ওকে
এবার স্যার ভালো করে বলেন, যেহেতু যার সাথে থিটা তার উপাংশটাকে কস, তাহলে এটা কি ইউ কস থিটা, এটা কি ইউ সাইন থিটা, ঠিক আছে। আচ্ছা, আমরা জানি কোণার গতিপথ কেমন হবে, এই তো স্যার এরকম হবে, তাই তো। এবার দেখো এক কাজ করলাম, এই গতিপথের স্যার এই যে কোণাটাকে ছুঁড়েছি, তাহলে এখান থেকে যেতে 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 একটা সময় লাগবে, হ্যাঁ কি না। তো স্যার এই যে স্যার পি বিন্দুতে যেতে একটা সময় লেগেছে, আর ওর এক স্থানাঙ্ক ধরে নিলাম এক্স ওয়াই, তো লিখে দিলাম স্যার, ধরি টি সময়ে বস্তুটি পি ব্র্যাকেটে ওর স্থানাঙ্ক দিয়েছি এক্স কমা ওয়াই বিন্দুতে যায়, বুঝতে পারলাম। এখান থেকে এখানে যেতে কত সময় লেগেছে, টি সময়। আচ্ছা স্যার এক্স ওয়াই এর মানেটা কি একটু বলবে, এর মানেটা কি এটা নয়, এটুকু ওয়াই আর এই যে স্যার এই টোটালটা এক্স, এই যে স্যার এই টোটালটা এক্স, হ্যাঁ কি না, এটাই তো বোধহয় এর মানে যত সম্ভব, তাই তো, মানে যত সম্ভব মানে কি এটাই স্যার, তাই তো। আর একবার রিপিট করি স্যার, এক্স ওয়াই এর মানেটা কি, এটুকু এক্স এটুকু ওয়াই। আচ্ছা এবার চলো স্যার, এবার আমরা এক্স আর ওয়াই এই অ্যাক্সিসে ভাববো, কারণ স্যার ভাগ করে নিয়েছে ইউ কস আর ইউ সাইন, এখন ইউ বলে আর কিছু নেই, ইউ কস ইউ সাইন। আচ্ছা চলো তাহলে এই বরাবর ভাবো তো, এই বিন্দুতে গিয়েছে মানে কি এক্স অক্ষ বরাবর কতটা গিয়েছে, এতটা গিয়েছে, তাই তো। আচ্ছা এস সমান কি ভিটি, হ্যাঁ কি না, সরণ সমান কি বেগ ইন্টু সময়, তাহলে স্যার এই যে এক্স সরণ সমান কি বেগ, বেগ কত বলো তো, এই বরাবর কোন বেগ, ইউ কস না ইউ সাইন, অবশ্যই ইউ কস, তাহলে ইউ কস ইন্টু কি টি, বুঝতে পারলাম এটা কোন সমীকরণ ইউজ করলাম, এস সমান ভিটি, লেখার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য এই লাইনগুলো লেখার দরকার নেই, জাস্ট বোঝানো, এস সমান ভিটি এক্স, ভি মানে বেগ কত, ইউ কস থিটা টি, এই বরাবর। আচ্ছা নেক্সট চলো, এই বরাবর ওয়াইটা কী হবে ভালো করে ভাবো তো, এই বরাবর স্যার এই বরাবর সূত্র ইউজ করবো স্যার, আমরা জানি তো নাকি এস সমান কি ইউটি প্লাস মাইনাস হাফ এটি স্কোয়ার, তাই তো, যদি ওপরে যাচ্ছে, তাই না স্যার। এখানে চলো জি করে দিলাম, যেহেতু জি আছে স্যার, ওপরে ছুটছি জি নিচে, তার জন্য স্যার ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। চলো সমীকরণটা ফেলি, এস এস মানে কতটা গিয়েছে ওয়াই বরাবর, উচ্চতা কতটা ওয়াই, হ্যাঁ কি না ওয়াই, সমান স্যার এই বরাবর বেগ কোনটা বলো তো, ইউ কস না ইউ সাইন, অবশ্যই ইউ সাইন, তাহলে ইউ এর জায়গায় কি লিখবো, ইউ সাইন ইন্টু কত সময় টি মাইনাস হাফ জিটি স্কোয়ার, কারণ স্যার বেগ এর পাশে আর আমার এই ত্বরণ কোন দিকে অভিকর্ষ নিচে জি। আচ্ছা তাহলে হাফ জিটি স্কোয়ার, এবার কাজ করলাম ইউ সাইন থিটা, স্যার টি এর ভ্যালুটা বসাও, টি মানে কি এক্স বাই ইউ কস থিটা, দেখে নাও এক্স বাই ইউ কস থিটা বসালাম, মাইনাস হাফ জি এক্স বাই ইউ কস থিটা তার হোল স্কোয়ার, একটু কাটাকাটি করে নাও স্যার, ইউ ইউ কেটে গেল, সাইন থিটা বাই কস থিটা কত হবে স্যার, ট্যান থিটা, হ্যাঁ কি না, তাহলে কি ট্যান থিটা ইন্টু এক্স মাইনাস জি বাই টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু কত এক্স স্কোয়ার, ব্যাস সমীকরণ হয়ে গেল। ওকে স্যার, এবার নেক্সট কোয়েশ্চেন আসছি, কোনটির চলনকাল ও প্রক্ষেপ সীমা, আগে এটুকু করে নাও। ওকে এবার চলনকাল আর প্রক্ষেপ সীমাটা একটু দেখে নাও, চলো 2 নম্বর চলনকাল। এই যে স্যার আর একবার চিত্রটা এঁকে দিয়েছি, এটা এক্স ওয়াই যা ভাববে ভাবো, ইউ কস, ঠিক আছে, ইউ ইউ কস ইউ সাইন। আচ্ছা চলো চলনকাল মানে কি স্যার, এখান থেকে এখান যেতে কত সময় লাগলো, মানে টোটাল পথটা অতিক্রম করতে কত সময় লাগলো, চলো চলনকাল ক্যাপিটাল টি ধরে নিলাম। আচ্ছা এবার শোনো আমরা কি করেছি, আমরা এবার চলনকাল বের করার জন্য গতিটাকে ওয়াই অক্ষ বরাবর ধরেছি, ওয়াই অক্ষ বরাবর গতিটাকে কনসিডার করেছি, বলে দিচ্ছি দেখেন স্যার, সূত্র আমরা জানি এই সমান কিউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলাটাকে ফেলবো, কি কোন অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, ভালো করে বোঝার চেষ্টা করি স্যার, কোনটার কি করেছে ভালো করে দেখো তো, যে ওয়াই অক্ষ বরাবর ভাবি, ওপরে গিয়েছে আবার এখানে এসছে, হ্যাঁ কি না, অবশ্যই এখান থেকে এখানে গিয়েছে, কিন্তু ওয়াই অক্ষ বরাবর ভাবো না কি হয়েছে। আচ্ছা একটু বোঝানোর জন্য আমি একটু ড্যাশ ড্যাশ করে টানছি, কেউ টানার দরকার নেই, দেখো কি হয়েছে, তাহলে বুঝে যাবা, এই দেখো ওয়াই অক্ষ বরাবর কী হয়েছে, দেখো এখানে ছিল, ওপরে গেল ওপরে গেল ওপরে গেল ম্যাক্সিমাম, আবার নিচে আস্তে আস্তে আবার নিচে, তাহলে ওয়াই অক্ষ বরাবর সরণ কতটা হলো, কোনো সরণ নেই, জিরো, এটা তো এক্স অক্ষ বরাবর সরণ, এটা নয়, ওয়াই অক্ষ বরাবর দেখো ওপরে গেল আবার এখানে ফিরে এলো, এখানে ফিরে এলো, মানে একই কথা, এখানে ফিরে এলো, তো মানে কোনটা এরকম হলো, ওপরে গেল আবার এখানে ফিরে এলো, তাহলে সরণ কত হলো এক বরাবর জিরো, তাহলে স্যার এইচের জায়গায় কত জিরো, যেহেতু সরণ, ইউ ইউ মানে কি প্রাথমিক বেগ কত বেগে ছুড়েছিলাম, কোন অক্ষ বরাবর কনসিডার করছি ওয়াই, তাহলে ইউ সাইন থিটা, ইউ সাইন থিটা টি, টি সময় লাগবে ধরলাম, মাইনাস কি মাইনাস কেন দিলাম বলো তো, তাহলে ইউ সাইন থিটা উপরে, জি কোন দিকে নিচে, তাহলে মাইনাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে স্যার, এক কাজ করো টি দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে, কারণ টি তো শূন্য নয়, তাহলে টি দিয়ে ভাগ করে দিলে টি কেটে গেল, জিরো বাই টি সমান কি জিরোই থাকছে, তাহলে স্যার একটা টি হাফ বাতাস হয়ে গেল, তাহলে এ পাশে নিয়ে এলাম একে হাফ জিটি, এটা কথা ইউ সাইন থিটা, বুঝতে পারলাম টি কোথায় গেল, টি দিয়ে মনে করে ভাগ করে দিলাম, যেভাবে ভাববে। আচ্ছা তাহলে টি সমান কী হলো বলো, কোনাকুনি গুণ করে 2 ইউ সাইন থিটা বাই জি, ব্যাস চলনকালের সাথে কি পেলাম রাশিমালা। এবার চলো প্রক্ষেপ সীমা, প্রক্ষেপ সীমা মানে কি, এই যে স্যার এটাকে প্রক্ষেপ সীমা বলছে, এই যেটাকে মানে স্যার এই যে এক্স অক্ষ বরাবর কতটা দূর গেল, সে যাই অক্ষ বরাবর বলো, এখান থেকে ম্যাক্সিমাম কতটা গিয়েছে অনুভূমিক বরাবর, এটাই হচ্ছে স্যার প্রক্ষেপ সীমা। তাহলে এস সমান কি সূত্র ফেলবো, ভিটি, কারণ ইউ কসটা কি, এটা তো স্যার কনস্ট্যান্ট, তাহলে সূত্র ফেলে দিচ্ছে এস সমান কি ভিটি, ভি মানে কি কোন অক্ষ বরাবর, এই অক্ষ বরাবর, তাহলে ইউ কস ইন্টু কি টি, কত সময় লেগেছে এখান থেকে এখানে যেতে টি, তাহলে টি এর মান বসলাম, ইউ কস থেকে থাকলো, টি এর মান বসলাম 2 ইউ সাইন থিটা বাই জি, তাহলে স্যার ইউ 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 স্কোয়ার হয়ে গেল 2
সাইন থিটা কস থিটা বাই জি। স্যার 2 সাইন থিটা কস থিটা মানে কি সাইন 2 থিটা, অতএব আর সমান ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, ব্যাস প্রক্ষেপ সীমা। ঠিক আছে স্যার, আচ্ছা দেখে নাও, নেক্সট চলে আসছি। 11 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি বিবৃতি করো, ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রটি প্রমাণ করো। তো চলো করা যাক। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র, কোনো বস্তু সমষ্টির ওপর কোনো বাহ্যিক বল প্রযুক্ত না হলে বস্তুগুলির মধ্যে আন্তঃক্রিয়া ঘটলেও ওই বস্তু সমষ্টির মোট ভরবেগ কি অপরিবর্তিত থাকে, হয়ে গেল। এবার চলো প্রমাণটা, চলো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্র। ঠিক আছে, প্রমাণ, চলো পয়েন্ট করে দিলাম। ধরি দুটি বস্তুর প্রাথমিক ভরবেগ P1 ও P2 এবং সংঘর্ষের পর ভরবেগ P1 ড্যাশ ও P2 ড্যাশ। সংঘর্ষের আগে ওটা ছিল, সংঘর্ষের পরে এটা। সংঘর্ষের সময়কাল টি, যতক্ষণ সংঘর্ষ লেগেছিল তার সময়টা টি। তাহলে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কি বলতে পারি, সংঘর্ষের আগের ভরবেগ মোট, সংঘর্ষের পরের ভরবেগ, সংঘর্ষের আগের ভরবেগ কত P1 প্লাস P2, আর সংঘর্ষের পরের ভরবেগ কত বলো P1 ড্যাশ প্লাস P2 ড্যাশ। চলো আগে এই পর্যন্ত লিখে দিই, তারপরে চলে আসছি তারপরের অংশটা একটু দেখে নাও। দেখো এখান থেকে এরপরেরটা দেখো, বা কি করতে পারি দেখো তো, P1 মাইনাস P1 ড্যাশ করতে পারি সমান কি P2 ড্যাশ মাইনাস P2, হ্যাঁ কি না? কোনটা অন্তিম বলো তো, ড্যাশগুলো অন্তিম, তাই না, সংঘর্ষের পর। আচ্ছা তাহলে কাজ করলাম, মাইনাস কমন নিলাম, তাহলে P1 ড্যাশ মাইনাস P1 লিখতে পারি, কারণ অন্তিম মাইনাস প্রাথমিক করলাম, এখানে তো অন্তিম মাইনাস প্রাথমিক আছে, P2 ড্যাশ মাইনাস P2। আচ্ছা এবার বলো এই লাইনটা থেকে এই লাইনটা কেমন লিখলাম, ভালো করে দেখিও। স্যার এই জিনিসটা কি ভরবেগের পরিবর্তন, তো একটা জিনিস ভালো করে মনে করো, এইরকম আমরা কোনো লাইন পড়েছিলাম F ইন্টু টি সমান এম ইন্টু ভি মাইনাস ইউ, অবশ্যই পড়েছিলাম বলের ঘাতের ওই জায়গাটাতে। F ইন্টু টি সমান এম ইন্টু ভি মাইনাস ইউ, এম ইন্টু ভি মাইনাস কি স্যার এটা, এম ভি মাইনাস এম ইউ বলতে পারি না, এম ভি মাইনাস এম ইউ, বা বলতে পারে কি অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। তাহলে স্যার ভরবেগের পরিবর্তন মানে কি হয়, বল ইন্টু কি সময়, হ্যাঁ কি না? আচ্ছা সেটাই তো করেছি। এটা কার ভরবেগের পরিবর্তন, 1 নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তন। তাহলে কি করেছি স্যার, F21 ইন্টু টি। F21 দ্বারা কি বুঝিয়েছি যে স্যার 1 নম্বর বস্তুর ওপর প্রযুক্ত বল কার দ্বারা, দ্বিতীয় বস্তু দ্বারা, কারণ এখানে দুটো বস্তু স্যার সংঘর্ষ করছে। আর একবার রিপিট করি, এটা কার ভরবেগের পরিবর্তন, 1 নম্বর, তাহলে বলটাও কার ওপর প্রযুক্ত হবে, 1 নম্বরের ওপর। তো আমি এটাকে এইভাবে দেখিয়েছি যে স্যার 1 নম্বর বস্তুর উপর প্রযুক্ত বল কার দ্বারা, 2 নম্বর, বা এইভাবে বলতে পারো দ্বিতীয় বস্তু দ্বারা 1 নম্বর বস্তুর উপর প্রযুক্ত বল। তুমি এটাকে স্যার 1 2 দিয়েও বোঝাতে পারো, তাতে কিছু যায় আসে না, আমি 2 1 দিয়ে বোঝাচ্ছি, যেটা সুবিধা তোমরা দিতে পারো, কিচ্ছু যায় আসে না। মাইনাস ছিল এটুকু লিখে দিলাম F ইন্টু টি। একই রকমভাবে P2 ড্যাশ মাইনাস P2 মানে কী হবে বলো তো, দ্বিতীয় নম্বর বস্তুর ভরবেগের পরিবর্তন, তাহলে কি দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল, এটাকে F12 লিখেছি, মানে যেটা শেষে লিখেছি না আমি সেটাকে ধরেছি যে স্যার যে তার ওপর বল প্রযুক্ত হচ্ছে। তুমি এটাও ধরতে পারো, তাতে কিছু যায় আসে না, তাহলে তখন আমাকে স্যার এটা এখানে লিখে দিতাম, বুঝতে পারলাম। আচ্ছা এটা দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল কার দ্বারা, প্রথম দ্বারা, ওটা লিখেছি। F21 সমান কি দ্বিতীয় বস্তু দ্বারা প্রথম বস্তুর উপর প্রযুক্ত বল। একই রকমভাবে F12 মানে কি প্রথম বস্তু দ্বারা দ্বিতীয় বস্তুর উপর প্রযুক্ত বল, ডট ডট মেরে দিয়েছি। আচ্ছা স্যার টি কেটে গেল, তাহলে কি F21 মাইনাস ওপাশে পাঠালাম F12, এটাই তো স্যার দ্বিতীয় বস্তু দ্বারা প্রথম বস্তুর প্রযুক্ত বল সমান কি প্রথম বস্তু দ্বারা দ্বিতীয় বস্তুর প্রযুক্ত বল সমান আর কি বিপরীত। এটি নিউটনের তৃতীয় গতিসূত্র প্রমাণ হয়ে গেল। ওকে স্যার, দেখে নিও। 12 এ কি বলছে দেখো তো, 30 কেজি ভরের একটি বস্তু অনুভূমিক অমসৃণ তলের উপর রাখা আছে, বস্তুটির উপর 200 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটি 2 সেকেন্ড সময় স্থির অবস্থা থেকে 4 মিটার পার সেকেন্ড দ্রুতি লাভ করে, ঘর্ষণ গুণাঙ্কের মান কত? সেকেন্ড কোয়েশ্চেন, দেখা যায় ঘর্ষণ গুণাঙ্ক একটি মাত্রাহীন রাশি। ওকে চলো, একটা স্যার অনুভূমিক অমসৃণ তলে আছে, 200 নিউটন চলে ধরে নিলাম, বল দিলাম, তাহলে ঘর্ষণ বল কোন দিকে ক্রিয়া করবে, এই দিকে, তাহলে বস্তুটা স্যার চলতে শুরু করলো, 2 সেকেন্ড পরে কত হলো স্যার 4 মিটার পার সেকেন্ড। তাহলে স্যার চলো ঘর্ষণ গুণাঙ্ক স্যার বলেন স্যার, তাহলে প্রথমে এরটা করা যাক। এ স্যার সূত্র কি স্যার, এ পাশে 200 এ পাশে এফ যাচ্ছে ওইদিকে, তাহলে কি লিখবো 200 মাইনাস এফ সমান কত এম এ, মাথায় রাখলে এটা তো সূত্র। এই দিকে 200, তুমি এইভাবে ভাবো, এই দিকে মনে করো 200 নিউটন, চলো সবচেয়ে সহজ ভাষায়, এফ সমান এম এ, তো 200 এফ যাচ্ছে কোন দিকে ডান পাশে, তাহলে 200 মাইনাস এফ সমান কত এম এ। ঠিক আছে স্যার, আচ্ছা ওকে স্যার মান বসাই চলো। 200 এফ মানে কি মিউ এন, এফ মানে কি হয় মিউ এন, এন মানে কি লম্ব বল, লম্ব বল মানে কি এম জি, তার কারণ কি এটা এন, তাহলে স্যার এটাই তো এম জির সাথে সমান, অনুভূমিক থাকলে তো এন আর এম জি সমান, তাহলে কি লিখতে পারি মিউ এম জি সমান কি স্যার এম, এ মানে কি বলো ভি মাইনাস ইউ বাই টি, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগের সময়, চলো মান বসাই 200, বা মিউ এর ভ্যালু বের করতে হবে, এম এর মান কত কেজি 30, জি এর মান কত কিছু বলেনি, তাহলে 9.8 ধরবো, বললে তখন সেটা ধরতাম যা বলতো, কিন্তু না বললে 9.8। ওকে স্যার, এম এর ভ্যালু কত 30, ভি এর ভ্যালু কত, অন্তিম বেগ কত 4, প্রাথমিক বেগ কত ছিল 0, স্থির অবস্থা থেকে বলেছে, কত সেকেন্ড সময় 2, তাহলে কত হলো স্যার 2 দিয়ে কাটলে এটা 60 হয়ে যাবে বোধ হয়। তাহলে স্যার 200
-60 হলো, তাই তো স্যার ও পাশে নিয়ে যাও, তাহলে মিউ ইন্টু কত হচ্ছে স্যার এটা দেখে নাও 30 ইন্টু কত 9.8, চলো গুণ করছি না রাখছি। অর্থাৎ স্যার মিউ সমান কত হলো স্যার 200 - 60 মানে কত 140 বাই মিউ মানে কত তলেই চলে এলো 30 ইন্টু কত 9.8, কাটাকাটি করেন যেটা আনসার আসবে সেটাই। স্যার এটা কেটে গেল 0 0, তাহলে 14/3 ইন্টু 9.8, স্যার দেখেন তো স্যার ক্যালকুলেটার কত আসছে, যেটা আসবে সেটাই। ওই 0.476 মানে 0.48 লিখে দিলাম, চলো 0.48 ব্যাস, এটা হয়ে গেল আনসার। ঠিক আছে স্যার। আচ্ছা নেক্সট কোয়েশ্চেনে দেখো তো কী বলছে, দেখাও যে ঘর্ষণ গুণাঙ্ক একটি মাত্রাহীন রাশি, চলো এটা লিখে নিও। ওকে নেক্সট মিটাচ্ছি, বলছে দেখাও যে ঘর্ষণ গুণাঙ্ক একটি মাত্রাহীন রাশি, তাহলে স্যার ঘর্ষণ গুণাঙ্ক মিউ সমান কী হয়ে বলো F/n, তো হ্যাঁ কি না, তাহলে মিউ এর এটা বি, মিউ এর মাত্রা সমান কি F/n এর মাত্রা, হ্যাঁ কেন এফ মানে কি স্যার ঘর্ষণ বল, এন মানে কি অনুভূমিক বল, অনুভূমিক বলছি স্যার, লম্ব বল, লম্ব যেটা প্রতিক্রিয়া, তো দুটোই তো বল, তাহলে এটা কত হবে mL/t-2, এটাও কত হবে mL/t-2, তাহলে কত হলো 1, ব্যাস প্রমাণিত হয়ে গেল। অতএব ঘর্ষণ গুণাঙ্ক একটি মাত্রাহীন রাশি। ঠিক আছে স্যার, দেখে নিও। 12 অথবা কি বলছে দেখো, দুটো কোয়েশ্চেন এ, একজন সাইকেল আরোহী ঘন্টায় 36 কিমি বেগে 20 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে চলছে, উল্লম্ব দিকের সঙ্গে নতির পরিমাণ কত, মানে অ্যাকচুয়ালি থিটা চেয়েছে, জি সমান 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, কৌণিক ভরবেগ রৈখিক ভরবেগের সম্পর্ক নির্ণয় করো। চলো প্রথমে এটা করা যাক। কি বলছে দেখেন তো স্যার, উল্লম্বের সঙ্গে কিন্তু বলেছে, এই যে স্যার একজন সাইকেল নিয়ে ঘুরছে স্যার, উল্লম্বের সঙ্গে বলেছে। ওকে স্যার, তাহলে সূত্র কি স্যার উল্লম্বের সাথে tan θ সমান কি v²/rg, হ্যাঁ কি না স্যার। ভি এর মান বলেন স্যার, ভি এখানে কত দেওয়া আছে 36 কিমি পার আওয়ার, তার মানে 36 কিমি পার আওয়ার বসাবো না স্যার, কারণ মিটার আছে দেখো সবকে এসআই করতে হবে, 36কে স্যার মিটার/সেকেন্ড করলে কী করতে হয় 5 এর 18 দিয়ে গুণ করতে হয়, 18 গুণ হচ্ছে 10 মিটার/সেকেন্ড, কেন 5 এর 18 দিয়ে গুণ করলাম স্যার, কিমি পার আওয়ারকে স্যার মিটার/সেকেন্ড করেন 5 এর 18 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলো ভ্যালু বসাই, v² মানে কত 10² আর মানে কত বলো 20 ইন্টু জি মানে কত 10, তাহলে কত হলো একটু বলেন তো স্যার, 10 10 100 কেটে গেল হাফ, তাই তো নাকি হাফ চলে আসছে বোধহয় যত সম্ভব, চেক করে নিই। ভি মানে 10 পেলাম, 10² আর মানে 20 ইন্টু জি, হ্যাঁ স্যার, তাহলে কত হলো স্যার 100, হাফ হলো স্যার। ট্যান কততে হাফ একবার চেক করে নাও ক্যালকুলেটারে বসিয়ে, এটা সামথিং 26.6 ডিগ্রি সামথিং এরকম চলে আসবে, থিটা সমান 26.6 ডিগ্রি সামথিং এরকম কিছু একটা চলে আসবে, একটু চেক করে নেবো। ঠিক আছে স্যার, ক্যালকুলেটার বসিয়ে থিটা সমান tan ইনভার্স হাফ করে দিবে, যেটা আসবে সেটাই। ওকে নেক্সট কোয়েশ্চেনে, এবার স্যার কৌণিক ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক, চলো ধরে নিলাম একটা কণা ধরে নাও আর ব্যাসার্ধের বৃত্তপথে ওমেগা কৌণিক বেগে ঘুরছে, তো স্যার এখান থেকে এখানে আসতে ধরে নাও টি সময় লাগলো, এই পয়েন্ট থেকে বি পয়েন্টে এইদিকে মনে করো ঘুরছে, এখান থেকে আসতে টি সময় লাগলো, আর কত কোণ সৃষ্টি করলো কেন্দ্রের থিটা। ঠিক আছে স্যার, আর এটা কত স্যার, এই যে এটা এস, এই যে স্যার এটুকু কত এস, তাহলে স্যার কী লিখতে পারি বলো তো, ওমেগা সমান কী লিখতে পারি কৌণিক বেগ, ওমেগা সমান কী লিখতে পারি θ/t, হ্যাঁ কি না, এটাই তো সূত্র, কৌণিক সরণ বাই কি সময়, আর এস সমান কী লিখতে পারি r θ, তাই তো থিটা সমান s/r মানে কি এস সমান r θ। অতএব রৈখিক দ্রুতি ভি সমান কী হবে বলো s/t, সরণ বাই সময়, এস মানে কি বলো r θ/t, স্যার θ/t মানে কি ওমেগা, তাহলে ওমেগা আর, তাই না, অতএব ভি সমান কী পেলাম ওমেগা আর, এটা হচ্ছে সম্পর্ক। ঠিক আছে স্যার, বা এর ভেক্টর ফর্ম লিখতে চাইলে এরকম ভি ভেক্টর সমান ওমেগা ভেক্টর ক্রস আর ভেক্টর। ঠিক আছে, ব্যাস এটা হয়ে গেলো সম্পর্ক, রৈখিক বেগ সমান কি কৌণিক বেগ ইন্টু স্যার ব্যাসার্ধ ভেক্টর। ঠিক আছে, বা ব্যাসার্ধ লিখে দিতে পারো। ওকে 13 কোয়েশ্চেনটা কি বলছে দেখো, 13 দুটো কোয়েশ্চেন এই আরবি, এর কোয়েশ্চেন কি বলছে, কার্যশক্তি উপপাদ্যটি বিবৃতি করো, চলো লিখে দিয়েছি কার্যশক্তি উপপাদ্য কি স্যার, কৃত কার্য সমান গতিশক্তির পরিবর্তন, ব্যাস এটাই স্যার। নেক্সট, একটি স্প্রিং এর দৈর্ঘ্য টেনে x পরিমাণ বৃদ্ধি করলে তার মধ্যে সঞ্চিত স্থির শক্তি হয় 25 জুল, স্প্রিংটিকে টেনে তার দৈর্ঘ্য আরও 5x বাড়ালে সঞ্চিত স্থির শক্তি কত হবে, চলো করা যাক। স্যার সঞ্চিত স্থির শক্তির সাথে দৈর্ঘ্যের কী সম্পর্ক, ইউ ভ্যারিয়েজ কি x², কারণ হচ্ছে স্প্রিং চেঞ্জ হচ্ছে না, কে তো ধ্রুবক, তাহলে ইউ ভ্যারিয়েজ x, তাহলে কী লিখতে পারি u2/u1 সমান কি স্যার x2/x1 তার হোল স্কোয়ার, হ্যাঁ কি না, চলো মান বসাই, বা আমি একটু এ পাশে লিখছি, u2 মান কত বলো বের করতে হবে, u1 এর মান কত স্যার 25, x2 কত ভালো করে দেখো, আগে x ছিল এখন আরও 5x করলাম, তাহলে কত হলো 6x, বাই কত প্রথমে কত ছিল x, তার কত স্কোয়ার, মানে 6 কত হলো 36, অতএব u2 সমান কত হলো স্যার 25 ইন্টু 36, স্যার ক্যালকুলেশন করেন যেটা আনসার এটাই এত জুল। ঠিক আছে স্যার, একটু ক্যালকুলেটর বসিয়ে দেখো তো কত আসছে, ততই জুল হয়ে যাবে, মেবি স্যার 900 চলে আসছে বলে, দেখে না 900 জুল। ঠিক আছে স্যার, এটা হয়ে যাবে আনসার। ওকে ঠিক আছে, দেখো নেক্সট কোয়েশ্চেন চলে আসছি।
13 অথবা কি বলছে দেখো, দুটো কোয়েশ্চেন আছে। আগে প্রথম কোয়েশ্চেনে চলে এলাম। কোয়েশ্চেনে দেখাও যে অভিকর্ষের অধীনে ঘর্ষণহীন নততল বরাবর পড়ন্ত বস্তুর মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক। এই তো স্যার একটা নততল ধরে নিয়েছি, এক্ষুনি এসে লিখবো না, আগে এটা দেখে নিই। নততল, ঠিক আছে, থিটা যার নতিকোণ ধরে নিয়েছি। তিনটা অবস্থান দেখেছি একটা বস্তুর, এ বি সি। এখান থেকে স্যার ছেড়ে দিয়েছি, বেগ বাড়তে 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 এই হচ্ছে টোটাল পরিস্থিতি, ঠিক আছে। সিটা স্যার এখানে না ধরে এটা ধরেছি, বুঝে নিই একেবারে অন্তিম বিন্দু যেখানে। ওকে স্যার, আচ্ছা তো চলো একটু কিছু এঁকে দিই ডট ডট করে, কারণ আমাকে প্রুফ করতে হবে। চলো এঁকে দিলাম, ওকে ঠিক আছে স্যার। এটা থিটা হলে অবশ্যই এটাও থিটা, হ্যাঁ কি না? অনুরূপ কোণ চেক করে না, সমান্তরাল, ঠিক আছে, ছেদক যেভাবে ভাববে। ওকে স্যার, এই তো স্যার এই তো স্যার এটা থিটা মানে এটা থিটা একই ব্যাপার। ওকে, অনুরূপ কোণ থিটা হয়ে গেল। আচ্ছা, এটা যদি থিটা হয় আমরা বলতে পারি, মানে এটা থিটা হলে দেখো আর একটা জিনিস করছি এখানে, একটু দেখে নেবে, নাম দিচ্ছি একটু, এ বি সি। চলো এটাকে ডি নাম দিলাম, এটাকে ই নাম দিলাম, এটাকে এফ নাম দিলাম, একটু দরকার আছে তার জন্য। ওকে, আচ্ছা স্যার এটা জি সবসময় কোন দিকে? এখানে অবশ্যই নিচে, এটা জি। স্যার এটা জি হলে এটা থিটা হলে এটাও থিটা, এসব এখন আর বলতে যাচ্ছি না কীভাবে স্যার। এটা জি কস, যার সাথে কোণ করে সে কস, আর অন্যটা কি স্যার জি সাইন। ওকে স্যার, বুঝতে পারলাম? ঠিক আছে স্যার, এটা জি হলে অবশ্যই এটা জি কস, এটা কি জি সাইন, সিম্পল জিওমেট্রি দিয়ে দেখানো যায়। ও এটা থিটা হলে এটাও থিটা, ঠিক আছে স্যার। বা এখান থেকে কনসিডার করতে পারো একই জিনিস। ওকে, কীভাবে দেখে নাও স্যার, এটা কত ডিগ্রি? টোটালটা 90, তার মধ্যে এটা থিটা, এটা কত? 90 মাইনাস থিটা। আবার এটা কত ডিগ্রি? 90, তাহলে এটা যদি 90 মাইনাস থিটা, এটা কত হবে? থিটা। হয়ে গেল, এইভাবে বলতে পারো। ওকে, নেক্সট। আচ্ছা চলো তাহলে স্যার এ বিন্দুতে মোট শক্তি বের করবো, বি বিন্দুতে মোট শক্তি, সি বিন্দুতে মোট শক্তি দেখাবো, তিনটে সমান। চলো দেখা যাক। এ বিন্দুতে ইউ এ মানে কি? স্থিতি শক্তি। এম জি এইচ, যেখানে এইচটা কোনটা? এই যে স্যার এ ই বলে দিয়েছি, এই সমান এইচ, ঠিক আছে স্যার। এম জি এইচ এইচ হাইটে আছে। আচ্ছা, কে এ গতিশক্তি কত? হাফ এম ভি স্কোয়ার, ভি কত? 0, কারণ এখান থেকে স্যার বস্তুটাকে ছাড়ছে এরকম কনসিডার করেছি, ঠিক আছে। এখানে বেগ ইউ সমান 0, ঠিক আছে, এটা বেগ স্যার। ওকে, বেগ 0, প্রাথমিক অবস্থায় বেগ 0। আচ্ছা স্যার, তাহলে মোট শক্তি কত হলো? স্থির শক্তি প্লাস গতি শক্তি মানে কত? এম জি এইচ, এটা তো 0। আচ্ছা চলো নেক্সট, বি বিন্দুতে। স্যার বি বিন্দুতে ভালো করে দেখো স্যার, বস্তুটাকে ছাড়লাম, যেতে যেতে এখানে একটা অবশ্যই গতি হবে, হ্যাঁ কি না? তাহলে স্যার বি বিন্দু চলো পুরো স্থির শক্তি দেখি। এম জি এইচ, এইচ মানে কি বলো? কত হাইটে আছে? এই তো স্যার বিডি হাইটে আছে, তাহলে এম জি বিডি। স্যার ভালো করে দেখো স্যার, বিডি মানে কি? এফই, আর এফই মানে কি? এ ই মাইনাস এ এফ। আরও একবার রিপিট করি, বিডি মানে এফই, আর এফই মানে কি? এ ই মাইনাস এ এফ। এই মানে কি? এইচ মাইনাস এফ, এইচ মাইনাস এফ। মাথায় ঢুকলো স্যার কীভাবে লিখলাম? ওকে, নেক্সট। গতিশক্তি কি? হাফ এম ভি স্কোয়ার। ভি কেন করেছি? বি বিন্দুতে বেগ। আচ্ছা স্যার, বি বিন্দু বেগ কত হবে? ভালো করে পাবো স্যার, এই সূত্রটা ফেলেছি এখানে, দেখে নাও তাহলে বুঝতে পারবে এটা কী করে হলো। জাস্ট একটু বলে দিচ্ছি, ভি স্কোয়ার সমান কি? ইউ স্কোয়ার প্লাস কি? 2as, হ্যাঁ কি না? এটা তো সূত্র। এবার স্যার বি বিন্দু বলে আমি এখানে ভি দিয়েছি, ইউ কত? প্রাথমিক বেগ কত? 0 প্লাস 2, এ মানে কত? ত্বরণ। কোন ত্বরণের অধীনে পড়ছে? জি না, ভালো করে দেখো, এই বরাবর পড়ছে, তাহলে এটা জি, তাহলে কি এটা জি সাইন। জি কস না জি সাইনের রেসপেক্টে পড়ছে? জি সাইন, তাহলে এখানে জি সাইন থিটা। এস মানে কত? কতটা এসছে? এ বি, হ্যাঁ কি না? এটাই লিখেছি স্যার, দেখে নিও। তো স্যার 0 লেখার দরকার নেই, ভিভি স্কোয়ার জায়গায় কী লিখেছি? 2g সাইন থিটা এ বি। মাথায় ঢুকলো কী করে হলো? ভিভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2as, ইউ স্কোয়ার প্লাস 2as, 2g সাইন থিটা এ বি। আচ্ছা ভালো করে দেখো, এবার সাইন থিটা এ বি, এইদিকে একটু তাকাবে। সাইন থিটা এ বি এর মানেটাকে একটু ভালো করে দেখো, বা সাইন থিটা মানে কি? তবুও দেখো একই জিনিস, যেহেতু সাইন থিটা সমান দেখে নিও। সাইন থিটা সমান কী হবে বলো তো? এই চিত্র থেকে সাইন থিটা মানে কি বলো? লম্ব বাই কি? অতিভুজ। লম্ব কত? এফ, অতিভুজ কত? এ বি, তাহলে এ এফ বাই কি? এ বি। মাথায় ঢুকলো কী করলাম? তাহলে তুমি যে সাইন থিটার জায়গায় এফ বাই এ বি বসাও, তাহলে কি এ বি কি এফ হয়ে যাবে? বা এইভাবে ভাবতে পারো, এ বি সাইন থিটা মানে কি? এফ, যেভাবে ভাববে, ঠিক আছে। এ বি সাইন থিটা মানে কি? এফ এফ। ওকে স্যার, নেক্সট। অতএব মোট শক্তি কত হবে? ইউবি প্লাস কেবি। ইউবি কত? এই তো স্যার এম জি এইচ মাইনাস এফ প্লাস কেবি মানে কত? এম জি এফ। ভালো করে দেখো, এটা মানে কি? এম জি এইচ মাইনাস কি? এম জি এফ, আর এখানে কি? এম জি এফ কেটে গেল, তাহলে কি? শুধু এম জি এইচ। ওকে, তাহলে দেখো দুটো মিলে গেল। লাস্ট সি বিন্দুতে। সি বিন্দুতে স্যার স্থির শক্তি কত? কোনো হাইট আছে না স্যার? 0 একেবারে, আগে বলেছি সিটা একেবারে নিচে প্রান্ত 0। কে সি? সি বিন্দুতে স্যার গতি শক্তি হাফ এম ভি স্কোয়ার। হাফ এম ভি মানে কি? সি বিন্দু ভি সি স্কোয়ার, একই সূত্রে। ইউ স্কোয়ার প্লাস 2as, ইউ স্কোয়ার মানে কত স্যার? 0, তাহলে 2, এ মানে কত? জি সাইন থিটা, আগে বললাম জি সাইন থিটা রেসপেক্টে পড়ছে, ইন্টু এস, এস মানে কত? এই টোটাল দূরত্বটা এসি, ঠিক আছে স্যার। এসি একই রকমভাবে বলো, এসি সাইন থিটা সমান কী হবে দেখো, একই রকমভাবে বলো। সাইন থিটা মানে কি বলো? লম্ব বাই কি? অতিভুজ। লম্ব কত? এ ই বাই কত? অতিভুজ কত বলো? এসি। তাহলে স্যার এসি সাইন থিটা মানে কি? এই। এবার এই মানে কি? এই তো স্যার এই মানে কি? এইচ, তাহলে কি ডিরেক্ট লিখেছি? এম জি এইচ। বুঝতে পারলাম স্যার কীভাবে? ওকে, তাহলে ভালো। মোট শক্তি কত হলো? আচ্ছা এটা মোট শক্তি দেখায়নি, অর্থাৎ মোট শক্তি ইউ সি, এখানে একটু দেখিয়ে দিও। মোট শক্তি ই ধরো,
পি সমান কি স্যার ইসি বিন্দুতে ইউ সি প্লাস কি কে সি সমান কত হলো এম জি এইচ। এবার ভালো করে তাকাও স্যার, এই বিন্দুতে কি এম জি এইচ, এখানেও এম জি এইচ, সি বিন্দুতে এম জি এইচ, তার মানে কি তিনটে বিন্দুতে মোট শক্তি কি সমান প্রমাণিত হয়ে গেল, এটাই দেখাতে বলেছিল। ঠিক আছে, মোট যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকবে, সমান থাকবে। দেখে নিও 13 অথবা বি কি বলছে দেখো তো, একটি বস্তু একটি নির্দিষ্ট মোটর গাড়ি দ্বারা সরলরেখা বরাবর নির্দিষ্ট বলে চালিত হচ্ছে। মোটর গাড়িতে উৎপন্ন ক্ষমতা পি ও সময় টি এর মধ্যে লেখচিত্র আঁকো। ঠিক আছে স্যার, আচ্ছা চলো দেখো তো কি হবে, একটু ট্রাই করে দেখো। চলো দেখো স্যার, ক্ষমতার সাথে বেগ বা স্যার বলের কি সম্পর্ক আছে, বলের পি সমান কে এফ ইন্টু ভি, হ্যাঁ কি না। স্যার প্রাথমিক বেগ শূন্য ধরলাম, না ধরলেও কিছু যায় আসতো না, প্রকৃতি একই থাকতো। তাহলে স্যার ভি সমান কিউ প্লাস এটি, জিরো প্লাস কি এটি করে দিলাম এ ইন্টু টি। ঠিক আছে স্যার, আচ্ছা এফ এ মানে কি স্যার, এ মানে কি এফ বাই এম তো নাকি, ইন্টু টি। এবার ভালো করে দেখো স্যার, এফ কনস্ট্যান্ট নির্দিষ্ট বল, ভর তো স্যার কনস্ট্যান্টই আছে, তাহলে এফ পি ভ্যারিয়াস কী বলতে পারি টি নয় স্যার। এইরকম লেখচিত্র কেমন হবে একটু ভাবেন স্যার, এরকম লেখচিত্র কী হয়, পি এর সাথে টি এর লেখচিত্র কী হবে স্যার, এ পাশে পি এ পাশে টি, অবশ্যই কেন্দ্রগামী সরল রেখা। এখানে তো ইউটা স্যার জিরো না ধরতাম, ঠিক আছে স্যার, তাহলে কি হতো এখানে না সামথিং কিছু এভাবে হতো, কিন্তু প্রকৃতি সেম থাকতো সরল রেখা। ঠিক আছে স্যার, আচ্ছা দেখে নিও, লেখচিত্র অঙ্কন করলে হবে, শুধু আঁকতে বলেছে। 14 নম্বর কোয়েশ্চেনে এলাম, দেখো কোয়েশ্চেনে কি বলছে, ভর কেন্দ্র কাকে বলে। দ্বিতীয় কোয়েশ্চেন কি, ভর অপরিবর্তিত রেখে পৃথিবীর ব্যাসার্ধ সংকুচিত হয়ে অর্ধেক হয়ে গেলে নতুন দিনের দৈর্ঘ্য কত হবে। তো চলো করা যাক। প্রথমে ভর কেন্দ্র। ভর কেন্দ্র হলো বস্তুর এমন একটি অদ্বিতীয় বিন্দু যার মধ্যে দিয়ে বল প্রয়োগ করলে শুধুমাত্র রৈখিক গতির সৃষ্টি হয়, আবর্ত গতির সৃষ্টি হয় না। ঠিক আছে স্যার, অবশ্যই কার, বস্তুর করলে বস্তুর শুধুমাত্র রৈখিক গতি সৃষ্টি, আবর্ত গতি সৃষ্টি হয় না। নেক্সট স্যার এই অঙ্কটা ট্রাই করি, এই অঙ্কটা কীভাবে করতে হয় স্যার, এই তো স্যার কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র আই ওমেগা সমান কি আই ড্যাশ ওমেগা ড্যাশ, হ্যাঁ কি না স্যার। পৃথিবীকে আমরা স্যার গোলক ভাবতে পারি 2/5 mr স্কোয়ার, যেখানে এমটা স্যার পৃথিবীর ভর, আটটা পৃথিবীর ব্যাসার্ধ। এই ওমেগা মানে কি স্যার 2π/t, যেখানে টিটা স্যার দিনের দৈর্ঘ্য। আই ড্যাশ মানে কি 2/5, যেখানে চেঞ্জ স্যার ভর চেঞ্জ হচ্ছে না, তাহলে এমটা ফিক্সড। কি চেঞ্জ হচ্ছে স্যার, ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি হচ্ছে স্যার অর্ধেক, r/2 তার কি স্কোয়ার। ওকে, ওমেগা কত স্যার, ওমেগা মানে 2π/t ড্যাশ, যেটা হবে স্যার দিনের দৈর্ঘ্য, ওটাকে টি ড্যাশ ধরলাম। চলো একটু কাটাকাটি করি স্যার, 2/5 mr স্কোয়ার কেটে গেল, 2/5 mr স্কোয়ার কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 2π কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো 1/t সমান কি পড়ে থাকছে দেখো, এখানে স্যার 1/4 পড়ে থাকলো, আর এখানে টি ড্যাশ, হ্যাঁ কি না। অর্থাৎ টি ড্যাশ সমান কি হচ্ছে, কোনাকুনি গুণ করো তো, এটাই পাশে নিয়ে এটাই পাশে, টি বাই কত 4, টি মানে কত 24 ঘন্টা, হ্যাঁ কি না, দিনের দৈর্ঘ্য কত 24 ঘন্টা বাই কত 4, তুমি কত হলো 6 ঘন্টা, ব্যাস উত্তর হয়ে গেল। তাহলে তো হবে দিনের দৈর্ঘ্য কত হবে স্যার 6 ঘন্টা। দেখে নিও, নেক্সট কোয়েশ্চেন চলে আসছি। 15 নম্বর কোয়েশ্চেনে এলাম, দেখো কি বলছে 15 এ, পৃথিবীর খুব কাছে একটি কৃত্রিম উপগ্রহ ঘুরছে, টি হলো পর্যায়কাল, রো হলো পৃথিবীর ঘনত্ব, দেখাও যে রো টি স্কয়ার সমান ধ্রুবক। নেক্সট কোয়েশ্চেন, কেপলারের দ্বিতীয় সূত্র কোন সংরক্ষণ সূত্রকে নির্দেশ করে। চলো প্রথমটা করা যাক। টি সমান কি 2πr/v লিখতে পারি, তার কারণটা কি, পৃথিবীর কাছাকাছি ঘুরছে, দেখো বোঝার চেষ্টা করো। মনে করো পৃথিবীর ব্যাসার্ধ এটা, পৃথিবীর খুব কাছেই ঘুরছে, মানে কি একেবারে ভাবতে পারি যে পৃথিবীর ব্যাসার্ধ বরাবরই যাচ্ছে, এটা ভাবতে পারি, হ্যাঁ কি না। তো স্যার টি মানে কি, সময় মানে কি সরণ বা দূরত্ব বাই কি সময়, তো দূরত্ব কত, সময় মানে কি স্যার সরি, সময় মানে কি দূরত্ব বাই বেগ, তাই না, তাহলে দূরত্ব কত 2πr, বেগ কত ভি। ঠিক আছে, ব্যাস এই হচ্ছে ব্যাপার। স্যার ভি এর মান কত, পৃথিবীর কাছাকাছি স্যার কৃত্রিম উপগ্রহের ভি এর মান কত হয়, বেগ কত √gr, একটু কাটাকাটি করো 2π, রুট একটা আর একটা আর কেটে গেল স্যার, তাহলে রুট ওপরে স্যার এটাকে রুটের তলায় নিলে কি r² হতো, হ্যাঁ কি না, তাহলে একটা আর কেটে গেল, তাহলে কি রুট পড়ে r/g। আচ্ছা এবার ভালো করে দেখো, রো মানে কি, রো মানে হচ্ছে 3g/4πrg, ভালো করে দেখো রো মানে কি 3g/4πrg, পৃথিবীর ঘনত্ব। তাহলে এখান থেকে বলো তো r/g বের করো তো, এখান থেকে কি হচ্ছে, আর এই পাশে নিয়ে গেলাম, জি এ পাশে নিলাম, তাহলে কি পড়ে থাকলো দেখো তো 3/4π0, হ্যাঁ কি না, এরকম পড়ে থাকছে কি দেখো তো। এটা লেখার দরকার নেই, শুধু এটা লিখলে হবে, রো সমান হচ্ছে 3g/4πrg, তাহলে আর এই পাশে নিয়েছো জি এ পাশে, তাহলে কি 3/4π0, 3/4π0। আচ্ছা এবার স্কোয়ার করে দাও, টি স্কোয়ার, কারণ স্যার প্রমাণে টি স্কোয়ার আছে, টি স্কোয়ার করে দিলাম, তাহলে কি 4π² 2 4, আর পাই স্কোয়ার সমান কি 3/4π0, হ্যাঁ কি না, রোটাকে পাশে নিয়ে এলাম, তাহলে রো টি স্কোয়ার, 4 কেটে দিলাম, পাই কাটলে একটা পাই, তাহলে 3π/g, স্যার 3π কনস্ট্যান্ট, জিও কনস্ট্যান্ট, তাহলে কি পুরো বিষয়টা ধ্রুবক, তো রো টি স্কোয়ার সমান ধ্রুবক, প্রমাণ হলো। ওকে নেক্সট, কেপলারের দ্বিতীয় সূত্র কোন সংরক্ষণ সূত্রকে নির্দেশ করে, লিখে দেবো স্যার কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্রকে নির্দেশ করে। ঠিক আছে, এটা হবে উত্তর, বি এর উত্তর এটা, কেপলারের দ্বিতীয় সূত্র কৌণিক ভরবেগ সংরক্ষণ সূত্রকে নির্দেশ করে। ওকে নেক্সট কোয়েশ্চেন চলে আসছে, দেখে নিও।
15 অথবা কি বলছে দেখো কোয়েশ্চেনে, অভিকর্ষ ত্বরণ কাকে বলে? তো লিখে দিলাম অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ বলের প্রভাবে কোনো পতনশীল বস্তুতে যে ত্বরণের সৃষ্টি হয় তাকে অভিকর্ষ ত্বরণ বলে। নেক্সট, পৃথিবীর নিজ অক্ষের সাপেক্ষে ল্যামডা অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের রাশিমালা নির্ণয় করো। তো চলো করা যাক, চিত্র এঁকে দেবো। এটা পৃথিবী ওমেগা কৌণিক বেগে আবর্তন করছে। এবার ল্যামডা অক্ষাংশ, চলো ধরে নিলাম এটা ল্যামডা অক্ষাংশ, ধরে নিলাম এখানে এম বরের একটি বস্তু আছে, ঠিক আছে। এর অক্ষাংশটা কত, মানে কেন্দ্রের সাথে কত কোণ করেছে স্যার? ল্যামডা, ঠিক আছে, এটা ল্যামডা কোণ করেছে। ব্যাসার্ধ কত? পৃথিবীর ব্যাসার্ধ এটা আর, এই তো স্যার এটাকে এটা যাই বলো, আমার এটা দরকার অঙ্কের জন্য, এটা আর। ওকে স্যার, এই বস্তুটা কীভাবে ঘুরছে বলো তো? এইভাবে নয়, তাহলে একটা বৃত্তাকার পথে ঘুরছে, চলো এটাকে ডট ডট করে দেখালাম এইভাবে। দেখো বুঝতে পারলে কিনা কি বলতে চাইছি? বুঝতে পারলাম স্যার, পৃথিবী তো ঘুরছে, তাহলে এই কোণাটা কীভাবে ঘুরছে? এইভাবে ঘুরছে, তাহলে তার ব্যাসার্ধ আর ধরলাম, স্মল আর। চলো এর ব্যাসার্ধকে স্মল আর ধরলাম। বুঝতে পারলাম কি বলতে চাইছি? এর ব্যাসার্ধকে স্মল আর ধরলাম। এটা পৃথিবীর ব্যাসার্ধ, এই বরাবর কি ঘুরছে বস্তুটা? না, এই বরাবর ঘুরছে, তাহলে স্মল আর ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা একটা বিষয় বলো, এটা ল্যামডা হলে স্যার, হ্যাঁ আর একটা ছোট্ট বিষয় স্যার, এইভাবে ঘুরছে, তাহলে স্যার কেন্দ্র থেকে বাইরের দিকে, পৃথিবীর কেন্দ্র নয়, যে বস্তুটা যে অক্ষ বরাবর ঘুরছে, যে কেন্দ্রে তার বাইরে, পৃথিবীটা কি এই তো স্যার এটাকে কেন্দ্র করে ঘুরছে বস্তুটা, তাই তো? এই তো স্যার এটা বৃত্তপথের এটা কেন্দ্র, তাহলে বাইরের দিকে কি অপকেন্দ্র বল, এটা কি স্যার? এই বলটাকে কী বলো বলো? এম ওমেগা স্কোয়ার আর, হ্যাঁ কি না? এটাই তো অপকেন্দ্র বলের কি সংজ্ঞা স্যার, এম ওমেগা স্কোয়ার, বা ভি এর রেসপেক্টে বলে এম বি স্কোয়ার, বাইরে এখানে ওমেগা রেসপেক্টে বললাম এম ওমেগা স্কোয়ার। আচ্ছা একটা বিষয় বলো, এটা যদি ল্যামডা হয় এটাও ল্যামডা হবে, হ্যাঁ কি না? অনুরূপ কোণ দেখো সমান্তরাল, এটাকে ছেদক, ঠিক আছে। তাহলে এটা কত হবে? যার সাথে কোণ করে সেটাকে কি বলে? কস। এটাকে কি বলতে পারি? এম ওমেগা স্কোয়ার আর কস ল্যামডা। বুঝতে পারলাম? এটা এম ওমেগা স্কোয়ার আর যার সাথে কোণ করে এম ওমেগা স্কোয়ার কস ল্যামডা। কেন স্যার? আমার সাইনটা দরকার নেই, সাইনটা এটা হবে স্যার, আমার দরকার নেই, আমার কসটা দরকার আছে। তার কারণ দেখো পৃথিবীর ওজন কোন দিকে ক্রিয়া করে? কেন্দ্রের দিকে, তাহলে কেন্দ্রের স্যার এইদিকে ওজন ক্রিয়া করছে, এটা কত? এমজি। ঠিক আছে, বুঝতে পারলাম তো? পৃথিবীর কেন্দ্রের দিকে ওজন ক্রিয়া করছে কত? এমজি, তাই তো? এবার ভালো করে দেখো স্যার, এমজি এই দিকে, এম ওমেগা স্কয়ার কস ডেল্টা ওই দিকে কস ল্যামডা, তাহলে স্যার এর ওপর ক্রিয়াশীল লব্ধি বল কত কেন্দ্রের দিকে? তাহলে টোটাল ফোর্স কত? অবশ্যই কত? এটা মাইনাস এটা। আর একবার রিপিট করি, ধরে নাও এটা 10 নিউটন, ধরে নাও এমজিটা 10 নিউটন, বোঝার চেষ্টা করো, এদিকে 10 নিউটন এদিকে 2 নিউটন ধরে নাও, তাহলে স্যার টোটাল লব্ধি বল কত? 10 - 2। ঠিক তেমনই এটা স্যার এম ওমেগা স্কয়ার কস ল্যামডা, এটা এমজি, টোটাল কেন্দ্রের দিকে বল কত? এমজি মাইনাস এটা, সেটা লিখলাম। চলো, অর্থাৎ বস্তুর উপর ক্রিয়াশীল কেন্দ্রাভিমুখী লব্ধি বল কত হবে স্যার? এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর কস কি ল্যামডা, হ্যাঁ কি না? চলো আর একটা লাইন লিখছি, এম এখানে কমন নিলাম ধরো, বা চলো এম রাখলাম, এমজি মাইনাস এম ওমেগা স্কোয়ার আর, একটু ভালো করে দেখিও স্যার, আর জায়গায় কী লিখতে পারি একটু দেখিও। এই স্যার এটা ল্যামডা হলে এটা ল্যামডা হবে, হ্যাঁ কি না? বিপরীত কোণ, এটা ল্যামডা হলে এটা ল্যামডা, বা এটা জেড, যেভাবে ভাববা, তার মানে এটা ল্যামডা হবে, তাই তো? এইভাবে ভাবতে পারো, জেড ভাবতে পারো, বা বিপরীত কোণ ভাবতে পারো। আচ্ছা ভালো করে দেখো স্যার, কস ল্যামডা মানে কী হবে একটু চিত্রে বলো তো? কস ল্যামডা মানে কী হবে স্যার? ল্যামডা কস থিটা, এভাবে ভাবতে পারো। থিটা কার কার মধ্যে ব্যবহারতে হয়? ভূমি আর অতিভুজ। তাহলে স্যার এটা একটা ভূমি আছে আর একটা অতিভুজ আছে, তাহলে এটা বড় দেখতে পাচ্ছি, এটা অতিভুজ, তাহলে কি এটা ভূমি, তাহলে কি ভূমি বাই অতিভুজ, স্মল আর বাই কি ক্যাপিটাল আর, স্মল আর বাই ক্যাপিটাল আর। তাহলে বলো তো স্মল আর মানে কি হলো? কস ল্যামডা ইন্টু আর, বা আর ইন্টু কস ল্যামডা। তাহলে এখানে যদি আর ইন্টু কস ল্যামডা বসায়, তাহলে আর বসালাম, আগে থেকে তাহলে কস ল্যামডা ছিল, আর একটা কস ল্যামডা এলো, তাহলে কস স্কয়ার ল্যামডা। দেখো বুঝতে পারলে কিনা কি বলতে চাইলাম? ঠিক আছে তো? স্মল আরের জায়গায় আর কস ল্যামডা বসলাম, এটা চলে এলো, ব্যাস। এবার স্যার প্রমাণ হয়ে গেল, আর একটা লাইন আছে, চলো আগে এটুকু লিখে নাও। ঠিক আছে, লেখা হয়েছে? এবার দেখো আর একটা লাইন মেটাচ্ছি। অতএব অভিকর্ষ ত্বরণ, অতএব লিখে দেবো ওই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ, অতএব ওই বিন্দুতে অভিকর্ষ ত্বরণ, এভাবে লিখে দেবো ভাষা দিয়ে, অভিকর্ষ ত্বরণ জি ড্যাশ সমান, জি ড্যাশ মানে কি এফ বাই এম, হ্যাঁ কি না? এটাই তো এফ বাই এম। ওকে, এফ এর মান কত? এটা বাই এম, এক কাজ করো ওপর থেকে এম কমন নাও, তাহলে কী পড়ে থাকলো? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, হ্যাঁ কি না? বাই কত? এম। তাহলে এম কেটে গেলো, তাহলে জি ড্যাশ সমান কী হলো? জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, ব্যাস এটা হয়ে গেল রাশিমালা। ঠিক আছে, জি ড্যাশ সমান এটা ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। ঠিক আছে স্যার, চেক করে নিও। ওকে, 16 নম্বরের কোয়েশ্চেন কি বলছে দেখো, মুক্তিবেগ কাকে বলে? পৃথিবীকে আর ব্যাসার্ধের গোলক ধরে মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করে। চলো করা যাক। মুক্তিবেগ যে ন্যূনতম বেগে ছুটলে কোনো বস্তু পৃথিবী পৃষ্ঠ বা অন্য কোনো গ্রহ বা উপগ্রহের পৃষ্ঠ থেকে তার মহাকর্ষীয় আকর্ষণের বাইরে চলে যায়, তাকে ওই গ্রহ বা উপগ্রহের ক্ষেত্রে বস্তুটির মুক্তিবেগ বলে। মানে স্যার বস্তুটাকে ছুটবো, সে আকর্ষণ ক্ষেত্রে বাইরে চলে আসবে আর ফিরে আসবে না, সেটাই, যে সবচেয়ে কম বেগে ছুটলে সেটাই মুক্তিবেগ। চলো মুক্তিবেগ রাশিমালা নির্ণয় করা যাক। এই যে স্যার পৃথিবী, এটা কনসিডার করলাম, পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরত্বে ধরে নিলাম স্মল এম বড় একটা বস্তু আছে, পৃথিবীর কেন্দ্র থেকে এক্স দূরত্বে
অবস্থিত স্মল এম ভরের কোনো বস্তুর উপর ক্রিয়াশীল বল এফ সমান কি জি এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার, তাই তো? তাহলে কী হবে জি ক্যাপিটাল এম স্মল এম, ক্যাপিটাল এমটা কি পৃথিবীর ভর, স্মল এমটা কি ওই বস্তুর ভর বাই এক্স স্কোয়ার, যেহেতু এক্স দূরত্বে আছে। ঠিক আছে স্যার? আচ্ছা আগে পর্যন্ত করে না, তারপর নেক্সট চলে আসছি। ওকে ওকে স্যার, নেক্সট অংশটা দেখে না। অতএব এবার ভালো করে দেখো স্যার, এখানে আছে, এবার যদি স্যার বস্তুটাকে আমি ডিএক্স পরিমাণ সরাতে চাই, তাহলে কি পৃথিবী তো নিজের দিকে টানছি, কিন্তু আমি সরাচ্ছি, ওই বলের বিরুদ্ধে কি কার্য করছি, হ্যাঁ কি না? তাহলে সেটা দেখছি। অভিকর্ষ বলের বিরুদ্ধে ডিএক্স পরিমাণ সরাতে কৃতকার্য ডিডাব্লিউ, যদি ছোট্ট পরিমাণ সরাচ্ছি তাহলে কার্যটা ছোট হবে, ডিডাব্লিউ সমান কি বল ইন্টু সরাতে এফ ডিএক্স, এফ এর মান কত স্যার জি ক্যাপিটাল এম স্মল এম বাই এক্স স্কোয়ার ডিএক্স। ওকে, এবার ভালো করে দেখো স্যার, আমাকে কোথায় নিয়ে যেতে হবে বলো তো? ভূপৃষ্ঠ থেকে অসীমে, তাহলে আমাকে কত দূরত্ব থেকে? এখান থেকে অসীমে নিয়ে যেতে হবে, তাই তো? এটা তো আমার গল্প, এখান থেকে এটা দেখানোর দরকার নেই, বোঝানোর জন্য। এখান থেকে এখানে নিয়ে যেতে হবে, এই দূরত্বটা কত? ক্যাপিটাল আর কোথায় নিয়ে যাবো? অসীমে। এটা ক্যাপিটাল আর নয় স্যার, পৃথিবীর ব্যাসার্ধ, ভূপৃষ্ঠ থেকে তো নিয়ে যাচ্ছি অসীমে, তাহলে কি? অতএব ভূপৃষ্ঠ থেকে অসীমে নিয়ে যেতে কৃতকার্য ইন্টিগ্রেশন ডিডাব্লিউ, তাই তো স্যার? জি ক্যাপিটাল এম স্মল এম ধ্রুবক, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি? আর থেকে অসীমে, এই তো স্যার আর থেকে কোথায় নিয়ে যাচ্ছি? অসীমে। ওয়ান বাই এক্স স্কোয়ার, ওয়ান বাই এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কী হয়? মাইনাস ওয়ান বাই এক্স, অসীমটা উপরে আরটা নিচে, তাহলে স্যার অসীমটা বসাও। ওয়ান বাই অসীম মানে কত? জিরো, মাইনাস ওয়ান বাই অসীম সে যাই বলো, মাইনাস প্লাস জিরো, তারপরে মাইনাস 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 প্লাস হয়ে গেলো, তো ওয়ান বাই আর, তাই তো? তাহলে জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর, বুঝতে পারলাম স্যার? ঠিক আছে, দেখো এই অংশটা বুঝতে না পারলাম, জাস্ট বলে দিচ্ছি ব্র্যাকেটটা কী হবে। জি ক্যাপিটাল এম স্মল এম থাকলো, তো ব্র্যাকেটে দেখো কী হবে, ওয়ান বাই কত ইনফিনিটি, সে মাইনাস প্লাস যাই বলে কিচ্ছু যায় আসে না, এবার কি মাইনাস মাইনাসে প্লাস ওয়ান বাই কত আর, এবার মাইনাস ওয়ান বাই ইনফিনিটি মানে কত? জিরো, ওয়ান বাই ইনফিনিটি মানে জিরো, সে মাইনাস হোক বা প্লাস হোক জিরো, জিরো প্লাস কি ওয়ান বাই আর, তাহলে শুধু ওয়ান বাই আর পড়ে থাকলো। ঠিক আছে স্যার, নেক্সট স্যার এটা কি? এটা আমরা ঠিক করলাম যে এতটা কার্য করতে হবে কোথায়, যদি আমি অসীমে পাঠাতে চাই, তাহলে কার্যটা তো করতে হবে। এখানে কে করবে? এটা স্যার গতিশক্তি দিয়ে, কারণ আমি ছুড়লে তবেই তো যাবে, হ্যাঁ কিনা? গতিশক্তি দিব তবেই তো যাবে। কতটা গতিশক্তি দেবো? চলো ধরে নিলাম মুক্তিবেগ ভি হলে গতিশক্তির সূত্রকে হাফ এম ভি স্কোয়ার, তাহলে ভি ই করে দিলাম। ঠিক আছে, এসকেপ ভেলোসিটি ই, হাফ এম ভি স্কোয়ার, মুক্তিবেগের ইংলিশ হচ্ছে স্কেপ ভেলোসিটি, সেখান থেকে স্মলই লেখা হয় স্যার, এটা সাফিক্সে লিখবে, গুণ আকারে নয় স্যার, সাফিক্সে ভি, তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান কি? এই কার্যকে সমান করে দিলাম, তাহলে এটাকেই এতটা কার্য, তাই না? এই কার্যটা কী করবে? এই তো স্যার গতিশক্তি এই পরিমাণ কার্য হলে সে চলে যাবে, তাহলে কি হাফ এম ভি স্কোয়ার সমান জি ক্যাপিটাল এম স্মল বাই আর, স্মল এম কেটে গেল, ভি সমান কী হবে স্যার? টু ওপরে চলে গেল, তাহলে রুট টু জি এম বাই আর, জি এম মানে কি? জি আর স্কোয়ার, এই চ্যাপ্টারের জন্য মুখস্থ রাখতে বলেই দিয়েছি, জি আর স্কোয়ার আর আর কেটে গেল, তাহলে রুট ওভার টু জি আর ব্যাস প্রমাণ হয়ে গেল। দেখে নিও, নেক্সট চলে আসছি। ওকে স্যার, 16 অথবাটা দেখো কি বলছে। প্রথম কোয়েশ্চেন, পৃথিবীর ওপর রাখা কোনো বস্তুর ওজন 63 নিউটন, ঠিক আছে 63, বস্তুটিকে পৃথিবীর ব্যাসার্ধে অর্ধেক উচ্চতা নিয়ে গেলে এর ওপর অভিকর্ষজ বল কত হবে? কোনো যে সেকেন্ড কোয়েশ্চেন, কোনো বিন্দুতে অভিকর্ষ বিভবের সংজ্ঞা। চলো প্রথমে সেকেন্ডটা লিখে দিয়েছি, একক ভরে কোনো বস্তুকে মহাকর্ষের ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে বহিস্থ এজেন্টকে যে পরিমাণ কার্য করতে হয় তাকে ওই বিন্দুর অভিকর্ষ বিভব বলে। চলো প্রথম কোয়েশ্চেনের আনসার জানা যাক। কী হবে স্যার? জি ড্যাশ সমান লেখা যাক, কী হবে? জিএম বাই আর প্লাস এইচ তার হোল স্কোয়ার, হ্যাঁ কি না? লিখে দিলাম। জিএম মানে কি স্যার? জি আর স্কোয়ার। ওকে, আর প্লাস এইচ, এইচ মানে কত বলেছে? পৃথিবীর যে ব্যাসার্ধ তার অর্ধেক উচ্চতা, আর বাই টু, একটু ক্যালকুলেশন করেন তো কত হচ্ছে স্যার? ওপরে জি আর স্কোয়ার আর নিচে কত স্যার? 3/2 মানে কত? 9/4 আর স্কোয়ার যত সম্ভব, এটা হয়ে যাবে তাই না? হাফ প্লাস 1 তাহলে 3/2 তার স্কোয়ার মানে কি 9/4 তার স্কোয়ার, তাহলে স্যার আর স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে কত হলো? এটা স্যার জি, এটা 9 গন্ডগোল করবো না, তো 4/9 ইন্টু জি, তাই তো? অতএব এফ সমান কী হবে বলে? এম জি ড্যাশ, এটাই তো অভিকর্ষ বল। এম জি ড্যাশ মানে কি? 4/9 ইন্টু এম জি, স্যার এম জির ভ্যালু কত বলেছে? 63, অতএব 4/9 ইন্টু 63 মানে কত? 7, 4 7 28 নিউটন, এটা হবে আনসার। চেক করে নিও। নেক্সট কোয়েশ্চেনের আনসার তো লিখে দিয়েছি। ওকে স্যার, দেখে নিও। 17 কোয়েশ্চেন কী বলছে দেখো, গ্যাসের গতীয় তত্ত্ব থেকে আদর্শ গ্যাসের চাপের রাশিমালা নির্ণয় করো। চলো করা যাক। আগে চিত্রটাকে দাও এভাবে, এক্স ওয়াই জেড এ বি সি ডি ই এফ জি, এরকম একটা স্যার চিত্র এঁকে দাও, ওই তো ইটের মতো যেমন করে আঁকে, এক্স ওয়াই জেড করে দিও। এবার যে কোনো একটি কণা স্যার ধরে নিলাম র্যান্ডামলি ঘুরে বেড়াচ্ছে, এখানে স্যার অনেকগুলো কণা আছে এন সংখ্যক, র্যান্ডামলি তার বেগ কত? সি। এবার সিকে স্যার 3টে উপাংশে ভাঙলাম, এক্স অক্ষ বরাবর ইউ, ওয়াই অক্ষ বরাবর ভি, জেড অক্ষ বরাবর ওমেগা, ঠিক আছে? বা ডাব্লু, সে যাই বলো, ডাব্লু বলছি, ইউ ভি ডাব্লু যেহেতু ডাব্লু। ওকে স্যার, আচ্ছা ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য হলে, এটা একটা ঘনক যদি আয়ত ঘন মনে হচ্ছে, অনুর সংখ্যা ক্যাপিটাল এন, কত ভিতরে অনু, আর প্রতিটি অনুর ভর কত? স্মল এম। আচ্ছা, এবিসিডি তলে একটি অনু দ্বারা প্রযুক্ত বল, এই যে দেয় স্যার কোন তলে? এবিসিডি তলে, এই তলে এই বরাবর একটি অনু দ্বারা প্রযুক্ত বল। বল মানে কি বলো? ভরবেগের পরিবর্তন বাই সময়, হ্যাঁ কি না? বল মানে মনে আছে ডিপিডিটি, তাই তো? বল মানে কি স্যার? ডিপিডিটি।
এক কথায় ভরবেগের পরিবর্তন বাই সময়। আচ্ছা চলো স্যার ভরবেগের পরিবর্তন ভালো করে বোঝার চেষ্টা করে দেখো, এই তলটা দেখো, এই তলটা দেখো স্যার, একটা অণু এসে ধাক্কা লাগলো, তাহলে কত ভরবেগে, ভর এম, কত বেগ ইউ, তাহলে এম ইউ, আবার ফিরে গেল, তাহলে কি মাইনাস এম ইউ, এটা যদি প্লাস এম ইউ হয় এটা কি মাইনাস এম ইউ, তাহলে ভরবেগের পরিবর্তন কত, এম ইউ মাইনাস অফ মাইনাস এম ইউ, মাথায় ঢুকলো, এম ইউ ধাক্কা লেগে ওই দিকে, তাহলে মাইনাস এম ইউ, তাহলে এম ইউ মাইনাস অফ এম ইউ বাই সময়। সময় কী করে 12/u হলো, ভালো করে বোঝার চেষ্টা করি, দেখে নাও 12/u কেন হলো। স্যার ধাক্কা লাগলো, যেহেতু আমি কোন অক্ষ বরাবর কনসিডার করছি, এই অক্ষ বরাবর শুধু এখন গতিকে কনসিডার করছি, এই যে স্যার এবিসিডি তলে এই অক্ষ বরাবর এক্স অক্ষ বরাবর। স্যার দেখো ধাক্কা লাগলো, এবার বলো তো কতক্ষণ পর আবার ধাক্কা লাগবে, ভালো করে দেখো, ওই তলে লাগলো, ওই যে কোন তলে, ই এফ জি ও, ওই তলে ধাক্কা লাগলো, আবার ধাক্কা লাগবে, হ্যাঁ কি না, তাহলে পর পর ধাক্কার সময় কতটা, আর একবার রিপিট করছি, দেখো ধাক্কা লাগলো, এবার দেখো ওই তলে গেল, এখানে ধাক্কা লাগলো এই তলে, আবার ওই তলে যাবে এই তলটায়, আবার ধাক্কা লাগে আবার আসবে, দিয়ে এখানে আবার ধাক্কা লাগবে, তাহলে সময়টা কত, ভালো করে বলো স্যার, টি সময় কি বলো আগে, টি মানে কি, দূরত্ব বাই কি বেগ, হ্যাঁ কিনা, দূরত্ব কতটা ভালো করে দেখো তো, ধাক্কা লাগে এখানে, ধাক্কা লাগে ফিরে যাচ্ছে, আবার আসছে, তাহলে দূরত্ব কত, যেহেতু বাহু এল তাহলে কি এল আর এল, তাহলে দূরত্ব কত 2l, আর কত বেগে যাচ্ছে এক্স অক্ষ বরাবর ইউ, তাহলে স্যার 12/u। মাথায় ঢুকলো কেন লিখেছি, ভরবেগের পরিবর্তন বাই সময়, ধাক্কা লাগলো আবার ওইদিকে গেল এল, আবার এলো এল, দিয়ে ধাক্কা লাগছে, তাহলে 12/u। ওকে স্যার, এম স্কোয়ার বাই এ, এটা করে ক্যালকুলেশন করে দেবে, ইউ পড়ে গেলে এম স্কোয়ার বাই, আচ্ছা 2m ইউ হতো, 2 কেটে যেত স্যার, এম স্কোয়ার বাই 12 এল। ওকে স্যার নেক্সট, ওদের চাপ, ঠিক আছে, ওদের চাপ কত হবে স্যার, এটা কি একটি অণু দ্বারা, কিন্তু এখানে ডট ডট করে দিও, আমাদের জায়গা ছিল না বলে আবার একই লিখে দিও, একটি অণু দ্বারা প্রযুক্ত চাপ কত হবে স্যার, বল বাই ক্ষেত্রফল, বল কত এম স্কোয়ার বাই এল, বল ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল কত বাহু স্কোয়ার এল স্কোয়ার, তাহলে এম ইউ স্কোয়ার বাই এল কিউব, এল কিউব মানে কি আয়তন, এম স্কোয়ার বাই ভি। অতএব এন, এটা তো একটি অণু দ্বারা, তাহলে এন সংখ্যক অণু দ্বারা কত চাপ হবে স্যার, কোন তলে, এবিসিডি তলে, কিন্তু এখন যা কিছু পড়ছে সব এবিসিডি তলে, এন সংখ্যক অণুর জন্য পি এক্স সমান কি, এটা স্যার এম বাই ভি, এটা তো কনস্ট্যান্ট, এটা একটা অণুর জন্য ইউ ধরেছিলাম, দুটো তিনটে এরকম এন সংখ্যক আছে, তাহলে কি ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার প্লাস ডট ডট ইউ এন স্কোয়ার, ধরে নিলাম একটা অণুর বেগ, এটা এক এক রকম ইউ ওয়ান ইউ টু ডট ডট ইউ এন স্কোয়ার। আচ্ছা একই রকমভাবে দেখো, এবার এই তলে হলে এবার এই তলটা দেখো, ওয়াই অক্ষ বরাবর, আর একবার জেড অক্ষ বরাবর, তিনটা তল নেবো, এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর। স্যার ওয়াই অক্ষ বরাবর দেখো বিজিএফসি এই তলে, একইভাবে বিজিএফসি তলে প্রযুক্ত চাপ পি ওয়াই সমান কী হবে বলো, এম বাই ভি, এটা তো কনস্ট্যান্ট, ইউ এর জায়গায় কি ওয়াই অক্ষ বরাবর উপাংশকে ভি, তাহলে ভি ওয়ান স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার ডট ভি এন স্কোয়ার, একই রকমভাবে এই তল বরাবর লিখো তো। আচ্ছা এই বন্ধ লিখে নাও, তারপরে পরে চলে আসছি। ওকে নেক্সট দেখো কি বলছে, সিডিইএফ, এই তো স্যার জেড তলে, সিডিইএফ তলে প্রযুক্ত চাপ পি জেড সমান কি এম বাই ভি, ডাব্লিউ ওয়ান স্কোয়ার ডাব্লিউ টু স্কোয়ার ডট ডাব্লিউ এন স্কোয়ার। অতএব স্যার আমরা জানি গ্যাস সব দিকে সমান চাপ দেয়, এক্স অক্ষে যা দেবে এই তলে যা দেবে এই তলে সেম, অতএব কি পি এক্স সমান পি এস সমান পি জেড, এটাকে পি ধরে নিলাম, তাহলে পি সমান লিখতে পারে না 1/3 পি এক্স প্লাস পি প্লাস পি জেড, বলবে কীভাবে, আচ্ছা বলো স্যার 2 সমান 2 সমান 2, ঠিক আছে এরকম ভাবে 2 সমান 2 সমান 2, তাহলে 2 সমান লিখতে পারি না 1/3 2 প্লাস 2 প্লাস 2, হ্যাঁ কেন লিখতে পারি দেখে নাও, 2 প্লাস 2 6, 6/3 2, এইভাবে লিখেছি, বুঝতে পারলাম, পি এক্স তাহলে 1/3 পি এক্স প্লাস পি প্লাস পি জেড। আচ্ছা এবার ভালো করে দেখো স্যার পি এক্সে কী ছিল একটু দেখো তো, এটা সেম ছিল হ্যাঁ কি না, তাহলে স্যার 1/3 ছিল এম বাই ভি বের করে নিলাম। ওকে পি এক্সে কী ছিল ইউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার এরকম ছিল, পি ওয়াই কী ছিল ভি ওয়ান স্কোয়ার ভি টু স্কোয়ার, পি জেডে কী ছিল এতে স্যার ডাব্লিউ, তাহলে কাজ করলাম প্রত্যেকের ঘর থেকে একটা একটা করে নিলাম, তাহলে কি ইউ ওয়ান স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার ডাব্লিউ ওয়ান স্কোয়ার প্লাস ইউ টু স্কোয়ার প্লাস ভি টু স্কোয়ার ডাব্লিউ টু স্কোয়ার প্লাস ডট ডট ইউ ওয়ান স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার ডাব্লিউ ওয়ান স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা একই রকমভাবে 1/3 এন দিয়ে গুণ করলাম, এনটা কি অণুর সংখ্যা মোট, তাহলে এন দিয়ে যেহেতু গুণ করেছি এন দিয়ে ভাগ করে দিলাম। স্যার এটা মানে সি ওয়ান স্কোয়ার, কেন বলো তো স্যার, সি মানে কি এখানে লিখতে পারো স্যার, সি মানে কি এ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার, হ্যাঁ কিনা এটাই তো হয়। আর ভাই আর মানে কি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, হ্যাঁ কিনা স্যার, আর এর মনে করো তিনটে উপাংশ এক্স ওয়াই জেড, তাহলে আর স্কোয়ার সমান লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, একই রকমভাবে সি এর তিনটে উপাংশ ইউ ভি ডাব্লিউ, তাহলে সি স্কোয়ার সমান লিখতে পারি স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস ডাব্লিউ স্কোয়ার, তাহলে ইউ ওয়ান স্কোয়ার প্লাস ভি ওয়ান স্কোয়ার ডাব্লিউ স্কোয়ার মানে কি সি ওয়ান স্কোয়ার, ইউ টু স্কোয়ার প্লাস ভি টু ডাব্লিউ স্কোয়ার মানে সি টু স্কোয়ার ডট ডট, এটা মানে কি সি ওয়ান স্কোয়ার বাই এন। স্যার এই জিনিসটা কি ভালো করে ভাবো তো, আচ্ছা এম এনটা কি ভালো করে দেখো, একটি অণুর ভর মোট অণু, তাহলে গুণ করলে কী পাবো টোটাল ভরটা পেয়ে যাবো, আর একবার রিপিট করি একটি অণুর ভর ইন্টু মোট অণু, গুণ করলে কী পাবো টোটাল ভর পেয়ে যাবো, তাহলে ক্যাপিটাল এম, যেখানে ক্যাপিটাল এমটা কি গ্যাসের ভর। স্যার এই জিনিসটা কি ভালো করে ভাবো তো, ভি ভি থাকলো ভালো করে দেখো, আমি একটু আগের মধ্যে লিখে নাও স্যার, আমরা এটা জানি না এটা মানে আরএমএস মান, ভালো করে দেখো লিখবে না এক্ষুনি, ঠিক আছে জাস্ট বোঝানোর জন্য, এটা মানে কি এটা মানে তো সিআরএমএস, হ্যাঁ কি না, এটাকে সি বললাম, সিআরএমএসটাকে সি বললাম, এটাই তো আরএমএসের সংজ্ঞা, হ্যাঁ কি না, স্কোয়ার করো ঠিক আছে, তার অ্যাভারেজ করে কি রুট। আচ্ছা এবার দেখো এটাই মানে তো সিআরএমএস, তাহলে যদি রুট না লিখতে চাই তাহলে কি সি স্কোয়ার করতে হবে, আমি ওটাই লিখেছি দেখো, ঠিক আছে। তাহলে এটা মানে কি সি স্কোয়ার করে দেখি, সিটা কি আরএমএস বেগ, অবশ্যই কার অনুর আরএমএস বেগ, তাহলে স্যার ভর বাই আয়তন কী হয় স্যার ঘনত্ব নয়, তাহলে 1/3 রো সি স্কোয়ার, ব্যাস প্রুফ হয়ে গেল স্যার, এই রাশিমালাটাই প্রুফ করতে হবে।
1/3 রো সি স্কোয়ার রো, ঠিক আছে, রো মানে যেটা ঘনত্ব, তাহলে ব্র্যাকেটে লিখে দেবা রো সমান m/b সমান কি গ্যাসের ঘনত্ব, একটু উল্লেখ করে দিও, এখানে লিখে দিও গ্যাসের ঘনত্ব, ব্যাস প্রমাণ হয়ে গেল। এটা হচ্ছে রাশিমালা, দেখে নিও, ঠিক আছে স্যার। ওকে, 17 অথবা কি বলছে দেখো, বলছে কোয়েশ্চেন এ, পরপর দুটি সংঘর্ষের মধ্যে একটি গ্যাস অণু যে সরলরৈখিক দূরত্ব অতিক্রম করে তাকে কি বলে, কি বলে স্যার? অবশ্যই উত্তরটা লিখে দেবো, এখানে পুরোটা লিখে দেবো। আচ্ছা, তাকে সরি কি এর জায়গায় মুক্ত পথ বলে লিখে দিও, তাকে মুক্ত পথ বলে, এখানে তাকে ছিল স্যার, তাকে কি বলে? তাকে মুক্ত পথ বলে। যদি গড় চাইতো তাহলে গড় মুক্ত পথ, ঠিক আছে স্যার, যেহেতু নর্মালি বলেছে যে সরলরৈখিক দূরত্ব মুক্ত পথ বলে। নেক্সট, গ্যাসের চাপ পি এর সাথে গ্যাসের শক্তি ঘনত্ব ই এর সম্পর্ক কি? স্যার মনে আছে সম্পর্কটা? পি সমান কি হয় 2/3 E/B, এক্ষুনি লিখবো না স্যার, শক্তি ঘনত্ব মানে যে শক্তি বাই কি আয়তন, সুতরাং E/Vটাকে এখানে ই বলেছে, মাথায় ঢুকলো? তাহলে সম্পর্কটা হবে এটা, পি সমান 2/3E, কারণ শক্তি ঘনত্বটাকে ই বলেছে, যেটাকে E/V ওটাকে ই হয়ে গেল। সি, স্বাধীনতার মাত্রা সংজ্ঞা দেয়, এই তো স্যার, কোনো বস্তু কণা স্বাধীনভাবে যে কটি গতির অধিকারী হওয়া সম্ভব সেই সংখ্যাকে ওই কণার স্বাধীনতার মাত্রা সংখ্যা বলে। ওকে, দেখে নাও নেক্সট কোয়েশ্চেন। 18 কোয়েশ্চেনটা দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রের গাণিতিক রূপটি লেখো, লিখে দিলাম কিউ সমান ডেল্টা ইউ প্লাস ডব্লিউ। নেক্সট, পিবি লেখচিত্রের রুদ্ধতাপ লেখো, সমস্ত লেখগুলির মধ্যে কোনটি খাড়া এবং কেন? অবশ্যই কোনটি খাড়া হয়? রুদ্ধতাপ। কেন স্যার? নতি বেশি বলে, চলো একটু দেখিয়ে দিয়েছি। সমস্ত পদ্ধতিতে পিবি সমান কি ধ্রুবক, এবারে ই করো ডেরিভেটিভ অবকলন করো, পিডিবি প্লাস ভিটিপি, এটাকে আবার ডেরিভেটিভ, এটাকে আবার ডেরিভেটিভ সমান 0, হ্যাঁ কিনা? অতএব ডিপি/ডিবি করো তো, মানে এটাকেও পাশে নিয়ে যাও, মাইনাস পিডিবি হলো, অতএব ডিপি/ডিবি সমান কি মাইনাস পি/বি। ডিপি/ডিবি এই জিনিসটা কি আছে? এক্স ওয়াই, আচ্ছা ভালো করে বলবে, পি আর এ পাশে ভি, ঠিক আছে? তাহলে যে পিভি লেখচিত্র মানেটা কি? এর ডিপি/ডিবি মানে কি বলো? ডিপি/ডিবি এর মানে কি? নতি নয়, হ্যাঁ কি না? ওয়াই এক্স, তাহলে কি ডিওয়াই/ডিএক্স কি নতি? তাহলে এখানে নতি বললাম, M1 ধরলাম, সমস্ত জন্য M1 ধরে নিলাম, পরেরটাকে M2 ধরবো বলে, মাইনাস পি/বি, যেখানে M1 কি সমস্ত লেখের নতি। নেক্সট, রুদ্ধতাপ পদ্ধতি কি হয়? পিবি গামা সমান ধ্রুবক, এরও ডেরিভেটিভ করো, পিকে স্থির, ভি টু দি পাওয়ার গামা ধ্রুবক, তাহলে যেটা সামনে থাকে সামনে এলো মাথায়, মাথা থেকে এক কমলো ডিভি, প্লাস ভি গামা স্থির ডিপি সমান 0। একই রকমভাবে দেখে নাও, দেখেন স্যার, ভি গামা -1 এর মানেটা কি? দেখো এই লাইনটা একটু এখানে দেখাচ্ছি, পি গামা, ভি গামা -1 মানে কি? ভি গামা বাই ভি, হ্যাঁ কিনা? এটাই তো এর মানে, ইন্টু ভালো করে দেখিও ডিভি প্লাস ভি গামা ডিপি সমান কি 0, এটাই তো এর মানে। ভি গামা -1 মানে তো এটাই তো নাকি স্যার? দেখেন স্যার, ভি গামা মনে করে হাওয়া বাতাস হয়ে গেল এখান থেকে, তাহলে কী পড়ে থাকলো ভালো করে দেখিও তো, যদি করতে চাই তাহলে কি পি গামা বাই ভি ডিভি সমান কি ডিপি, তাহলে এটাকে মনে করো ও পাশে নিয়ে গেলাম, তাহলে ডিপি সমান কি পড়ে থাকি দেখো, মাইনাস গামাটাকে আগে গেলাম না, গামা পি ডিবি বাই কি ভি, হ্যাঁ কিনা? এবার ডিবি বাই ভি সমান কী হবে? ডিপি সমান কী হবে? গামা পি বাই ভি, দেখেন ওটাই লিখেছে ডিরেক্ট, ডিপি সমান মাইনাস গামা পি বাই ভি। এত স্যার ভেঙে ভেঙে করে নিই, ডিরেক্ট করে দিয়েছি। ওকে, যেখানে ডিপিটা কি? এটা রুদ্ধতাপের ক্ষেত্রে M2 নতি, মাইনাস গামা পি বাই ভি, ঠিক আছে? অতএব M1/M2 করো তো, অতএব M1/M2 করলাম। এরপরে লাইন লিখবা, এরপরে যাবা, চলো আমি একটু উপরে করছি, হয়েছে? অতএব M1/M2 নয়, M2/M1 করো, M2/M1 এটা করে দেখো তো, M2/M1 দেখো, মাইনাস শুধু গামা পড়ে থাকবে। স্যার গামার মান কি? অবশ্যই 1-এর চেয়ে বেশি হয়, হ্যাঁ কি না? দেখে নাও, সে তুমি দ্বিপরমাণুক বলো, এক পরমাণুক বলো, আর ত্রিপরমাণুক যাই নাও, গামার মান সবসময় 1-এর থেকে বেশি। M2 গ্রেটার কি M1, তাহলে কার নতি বেশি? অবশ্যই রুদ্ধতাপ লেখের নতি বেশি। নতি মানে কি? তত বেশি খারাপ, অতএব লিখে দেবে, যেহেতু রুদ্ধতাপ লেখের নতি বেশি তাই রুদ্ধতাপ লেখের নতি বেশি খাড়া হবে, ঠিক আছে স্যার? লিখে দিও। কোশ্চেনটা কি বললাম? উত্তরটা, যেহেতু রুদ্ধতাপ লেখের নতি সমষ্ণ লেখ অপেক্ষা বেশি তাই রুদ্ধতাপ লেখের নতি খাড়া হবে, মানে রুদ্ধতাপ লেখগুলি বেশি খাড়া হবে, ঠিক আছে স্যার? লিখে দিও। ওকে, অনেক সময় স্যার চিত্র একটু চেয়ে একটু দেখিয়ে দিলাম, চলো একটু চিত্রও দেখিয়ে দিই স্যার। এই যে স্যার এরকম আঁকলাম, এরকম, এগুলো স্যার সমষ্ণ, দেখো একটু শুয়ে শুয়ে আছে, এগুলো স্যার রুদ্ধতাপ, এই যে খাড়া খাড়াগুলো, তো এগুলো এইভাবে দেখিয়ে দিও, এগুলো হচ্ছে স্যার রুদ্ধতাপ, আর এগুলো দেখিয়ে দিও সমষ্ণ, ব্যাস, ঠিক আছে স্যার? এগুলো রুদ্ধতাপ, এই যে এগুলো রুদ্ধতাপ, আর এগুলো কি? এগুলো সমষ্ণ। এভাবে স্যার চিত্র দেখিয়ে দিও, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে স্যার, নেক্সট দেখে নাও।
18 অথবা দেখো কি বলছে, সমষ্ণ ও রুদ্ধতা প্রক্রিয়া দুটি পার্থক্য লেখো। একটি ব্যাপক চলের উদাহরণ দাও। নেক্সট কোয়েশ্চেন, চলো করে দিই। সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতা প্রক্রিয়া। সমষ্ণ কি? এটা একটি মন্থর প্রক্রিয়া, মানে অত্যন্ত ধীরগতি সম্পন্ন প্রক্রিয়া। এটা একটি দ্রুত প্রক্রিয়া। নেক্সট, এই প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হলে উষ্ণতা স্থির থাকে সমষ্ণ। আর এই প্রক্রিয়া কি স্যার? উষ্ণতার পরিবর্তন হলে তাপের কোনোরূপ আদান প্রদান হয় না। ঠিক আছে স্যার। নেক্সট, ব্যাপক চলের উদাহরণ আমি 3টে লিখেছি, তোমরা যে কোনো একটা লিখে দিতে পারো। ভর, আয়তন, ক্ষেত্রফল, যে কোনো একটা লিখে দিও যে স্যার ভর হলো একটি ব্যাপক চলের উদাহরণ, বা আয়তন হলো একটি ব্যাপক চলের উদাহরণ, বা ক্ষেত্রফল যে কোনো একটা লিখে দিও। ওকে স্যার। নেক্সট, গ্রুপ ডি চলে এলাম। 19-এর এ কি বলছে দেখো, এ ভেক্টর সমান 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ এবং বি ভেক্টর সমান i ক্যাপ প্লাস j ক্যাপ। বি ভেক্টর বরাবর এ ভেক্টরের স্কেলার উপাংশের মান নির্ণয় করো। তো চলো করা যাক। স্যার এই টাইপের অঙ্ক কি করতে হয় স্যার? এর উত্তরগুলো হবে এটা। আগে স্যার কিছু না বুঝে এ ডট বি করে দেবো। যে বরাবর বা যার অভিমুখে বলবে তার মান নিচে। কোন বরাবর বলেছে? বি ভেক্টর, তার মান নিচে। ব্যাস চলো ডট করো। এ আর ডট করতে আয়ের সাথে আয়, 2 আর 1 কত? 2 প্লাস 3 প্লাস 1 প্লাস 3 বাই কত? বি ভেক্টরের মান। বি ভেক্টরের মান কত? আয়ের সাথে কত আছে? কিছু নেই, মানে 1 প্লাস জে এর সাথে কত? কিছু নেই, মানে 1। তাহলে 5 বাই কত? √2। ব্যাস এটা হয়ে গেল উত্তর। অতএব লিখে দিও বি বরাবর এর উপাংশের মান হলো 5/√2। স্কেলারের মান বলেছে। নেক্সট, বি স্যার একক ভেক্টর কাকে বলে? লিখে দাও। যে ভেক্টরের মান 1 অর্থাৎ একক, তাকে একক ভেক্টর বলে। লিখে দেবা একক ভেক্টর বলে পয়েন্ট করে দেবা, তাই লিখে দেবা যে ভেক্টরের মান 1 অর্থাৎ একক, তাকে একক ভেক্টর বলে। তাকে একক ভেক্টর বলে। ঠিক আছে স্যার, এটা লিখে দেবো একক ভেক্টরের সংজ্ঞা, তাকে একক ভেক্টর বলে। ওকে, যে ভেক্টরের মান 1 অর্থাৎ একক, তাকে একক ভেক্টর বলে। যেমন নাম স্যার তেমন ওর সংজ্ঞা। ওকে নেক্সট, একটু এই দুটো মেটাচ্ছি স্যার, যেহেতু আমাকে সেটটা করতে হবে। একটি ত্রিভুজের 3টি বিন্দু a, b, c এর অবস্থান ভেক্টর যথাক্রমে 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস k ক্যাপ, 4i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস k ক্যাপ, বা 3i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 3k ক্যাপ। এটি কোন ধরনের ত্রিভুজ? চলো করা যাক। এটা একটু মেটালাম। ওকে স্যার। আচ্ছা চলো দেখো, এবার স্যার একটা বিষয় বলি স্যার, একটু আমি যা ইচ্ছা তাই এঁকে দিলাম এবিসি। আমি জানি না স্যার কি ত্রিভুজ, এবিসি এঁকে দিলাম। স্যার কোন ধরনের ত্রিভুজ মানে কি? হয় হতে পারে কোণ সম্পর্কিত, হতে পারে বাহু সম্পর্কিত, হতে পারে। চলো আগে বাহুগুলো বের করি। সমবাহু না সমদ্বিবাহু না কি স্যার বিষমবাহু? চলো দেখা যাক। তাহলে এবি বিসি সি এ বের করে নিই। চলো প্রথমে এবি, এটা কোয়েশ্চেন সি। ঠিক আছে স্যার, চলো এবি বার করছি। এবি ভেক্টর মানে কি? বি ভেক্টরের স্থানাঙ্ক মাইনাস এ ভেক্টরের স্থানাঙ্ক। বি ভেক্টর কোনটা? এটা অবশ্যই এ। ঠিক আছে স্যার, এটা কি প্রথমে বলেছে মানে এটা এ, এটা দ্বিতীয়তে বলেছে মানে এটা বি বিন্দু, আর এটা কি সি বিন্দু। তাহলে স্যার এবি মানে কি? বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। তাহলে স্যার 4 মাইনাস 2 তোর কত? 2i ক্যাপ। 5 মাইনাস 4 মানে শুধু স্যার জে ক্যাপ। কে মানে কত আছে? 1 মাইনাস 1, তাহলে মাইনাস 1 প্লাস, তাহলে কত হয়ে গেল? প্লাস 2k ক্যাপ। ঠিক আছে, এটা এবি ভেক্টর পেলাম। আচ্ছা এবি চলে গেল। এবার কি করেন? আচ্ছা এবি ভেক্টর মানটাও বের করেন তাহলে। স্যার এবি ভেক্টর মান কত হলো? √অফ কত? 2 এর স্কোয়ার প্লাস কত? 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, মানে কত হচ্ছে? 2 2 4, 3 থেকে 9 মানে 3। আচ্ছা স্যার, এটা হয়ে গেল এবির মান। চলো এবি হয়ে গেল, এবার এসি বের করো। ঠিক আছে, এসি বার করছি। সি মাইনাস এ, সি মাইনাস এ, সি মানে কোনটা? এটা। এ কোনটা? এটা। তাহলে স্যার আয়ের সাথে দেখো 3 মাইনাস 2 মানে শুধু আই ক্যাপ। আচ্ছা 6 মাইনাস 4 মানে কি? প্লাস 2j ক্যাপ। আর কি স্যার? মাইনাস 3 মাইনাস 1, তাহলে মাইনাস 1 প্লাস, তাহলে একটা গেল, তাহলে মাইনাস 2k ক্যাপ। বুঝতে পারলাম তো? চেক করে নিও। এটা থেকে এটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা স্যার এটা স্যার এসি বের করো, কত হচ্ছে? √অফ কত? 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার, 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস কি মাইনাস 2 এর স্কোয়ার, মানে আবার স্যার 9 হচ্ছে। 9 মানে কত? 3। স্যার দুটো বাহু সমান মানে সমদ্বিবাহু তো হচ্ছে। আরও দেখা যাক। চলো এসি হয়ে গেল, এবি এসি হয়ে গেল, আর কি পড়ে থাকলো? বিসি। চলো বিসি ভেক্টর বের করে। বিসি মানে কি? সি মাইনাস এ করো। সি মাইনাস এ, সি আচ্ছা বি মাইনাস সি, সরি সি মাইনাস বি। এটা থেকে এটা বাদ দাও। 3 থেকে 4 বাদ মাইনাস আই। আচ্ছা স্যার 6 থেকে 5 বাদ প্লাস জে। আর কত স্যার? -3 থেকে 1 বাদ মাইনাস 4k ক্যাপ। চলো একটু করা যাক। এটা আসছে কি? একবার চেক করে নাও তো। হ্যাঁ চলো, তাহলে কত হয় স্যার এর মান? আচ্ছা এটা এলো, তাহলে মান বের করছি। বিসি √অফ কত? মাইনাস 1 এর স্কোয়ার প্লাস 1 এর স্কোয়ার প্লাস কত? মাইনাস 4 এর স্কোয়ার। কত? 4 4 16, 1 1 18, √18। √18 মানে কত স্যার? 2 × 9 মানে 3√2। হ্যাঁ কি না? এইভাবে ভাবতে পারো, সে একই বিষয়। আচ্ছা একটা জিনিস ভালো করে দেখো তো, সমদ্বিবাহু তো পেয়ে গেছি যে স্যার ত্রিভুজটা সমদ্বিবাহু। সমকোণী কিনা একবার চেক করে নাও তো। মনে হচ্ছে সমকোণী, তার কারণটা কি? এই দুটোর স্কোয়ার করো তো, এটা সমান হচ্ছে কিনা ভালো করে দেখো। এক কাজ করছি, দেখে নাও। √অফ আমি করলাম, কি করলাম? এবি স্কোয়ার। দেখো √অফ আমি কি করছি? এবি স্কোয়ার প্লাস কি করছি?
রুট আউট অফ এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার করছি, সমান কত হয় বলো? 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, হ্যাঁ কি না? 3 স্কোয়ার 9 9 18, রুট 18। আরে এটা কি? রুট 18 তো বিসি। এর মানে কি রুট আউট অফ এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কি বিসি, তার মানে কি এটা অতিভুজ, একটা লম্বার একটা ভূমি আছে, হ্যাঁ কি না? এটা কি সমকোণী, তাহলে কি বলবো স্যার? ত্রিভুজটি হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, লিখে দিও। অতএব ত্রিভুজটি হলো সমকোণী সমদ্বিবাহু। ওকে স্যার, এভাবে লিখে দিও, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ লিখে দিবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে আসছে, দেখে নাও। 19-এর অথবা কি বলছে দেখো তো, কোয়েশ্চেন এ, এক্স অক্ষ বরাবর একটি কণার সরণ x সমান 3 + 8t - 2t স্কোয়ার মিটার, কণাটি ত্বরণ কত সময় পর এটি স্থির হয়? চলো করা যাক এর উত্তর স্যার। ওকে চলো করা যাক। কি হবে স্যার? সরণ বলে দিয়েছে, ত্বরণ চেয়েছে, তাহলে আমাকে বেগ বের করতে হবে। বেগ মানে কি স্যার? dx dt, হ্যাঁ কি না? চলো ডেরিভেটিভ করো। ডেরিভেটিভ কি স্যার? 0 হয়ে গেল, 8 শুধু 8, মাথাটা সামনে গেল, 2 2 4 40। ত্বরণ কত হবে? এ সমান কি ডিভি ডিটি। চলো ডিভি ডিটি বের করলাম, কত হবে স্যার? 0 কত -4, তাহলে এটা হয়ে গেল উত্তর -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার বলে স্যার মাইনাস কেন? ত্বরণ বললে তাহলে এখানে কী ঘটছে? মন্দন, তার জন্য মাইনাস মাথায় ঢুকলো, তাহলে হয়ে গেল ত্বরণ স্যার। ওকে নেক্সট, কত সময় পরে এটি স্থির হবে? স্থির মানে কি? বেগ 0, তাহলে ভি সমান 0 করে দাও, লিখো এখন ভি সমান 0 করে পাই, ভি সমান 0 করে পাই। তো ভি সমান 0 মানে কি? 8 - 40 সমান কত? 0, ঠিক আছে? অতএব টি সমান কত হবে স্যার? 8/4 মানে কত? 2 সেকেন্ড। তাহলে আনসার হয়ে গেল স্যার 2 সেকেন্ড পর এটি স্থির হবে, মানে কণাটি হয়ে গেল। আচ্ছা নেক্সট কোয়েশ্চনে চলে আসি, মেটাচ্ছি, লিখে নিও। ওকে নেক্সট মেটালাম। আচ্ছা চলো, একটি বস্তু সরল রেখা বরাবর সমত্বরণে গতিশীল, 5 সেকেন্ড পর 8 সেকেন্ড পরে বস্তুটির গতিবেগ যথাক্রমে 25 মিটার পার সেকেন্ড ও 34 মিটার পার সেকেন্ড। নবম সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব কত? ঠিক আছে, আচ্ছা আগে ফর্মুলা ফেলি, নবম সেকেন্ডের দূরত্ব কি, তাহলে বুঝতে পারো কী বের করতে হবে। S9 নবম সেকেন্ড অতিক্রান্ত সমান ইউ প্লাস হাফ এ সম ইউ বলেছে, কিছু বলেনি। আচ্ছা ইউ প্লাস কি হাফ এ 2n - 1, 2 ইন্টু কত 9 - 1, এটাই তো হবে নাকি? হ্যাঁ কিনা? এটাই তো সূত্র হবে। তোমার কী কী জানতে হবে? প্রাথমিক বেগ আর ত্বরণ, চলো বের করা যাক। তার জন্য স্যার কিছু বলেছে দেখো, 8 সেকেন্ড পার সেকেন্ড। স্যার কী কী বলেছে দেখো, 5 সেকেন্ড পর 8 সেকেন্ড পর কোনো সময় বলেছে, আর গতিবেগ বলেছে। সময়ের গতিবেগ বললে কোনটা ফর্মুলা ইউজ করতে হয় স্যার? ওই তিনটা ফর্মুলার মধ্যে ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান স্কোয়ার প্লাস 2s সমান ইউ প্লাস হাফ এটি স্কোয়ার, কি স্যার? ভি সমান ইউ প্লাস এটি, হ্যাঁ কি না? চলো বের করা যাক। স্যার প্রথম ক্ষেত্রে লিখে দিলাম, এভাবে লিখে দিতে পারো প্রথম ক্ষেত্রে। ওকে স্যার প্রথম ক্ষেত্রে কত বলেন? কত বেগ হয়েছে? অন্তিম 25। প্রাথমিক বেগ জানা নেই, প্লাস এ কত জানা নেই, সময় কত স্যার? প্রথমে 5 সেকেন্ড, ঠিক আছে? 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। চলো দ্বিতীয় ক্ষেত্রে লিখে দিই। দ্বিতীয় ক্ষেত্রে কত বেগ হয়েছে? অন্তিম বেগ 34। প্রাথমিক বেগ জানা নেই, ত্বরণ জানা নেই, কত সময় পর? 8 সেকেন্ড। নাম্বার 2, তাহলে আমাকে এ আর ইউ জানতে হবে। দেখে নাও এখান থেকে এ আর ইউ, তাহলে অঙ্ক হয়ে যাবে। চলো করা যাক। সেটা কাজ করছি, 2 থেকে 1 বাদ দিচ্ছি, 2 - 1 করে পাই, ঠিক আছে? লিখে দিও 2 - 1 করে পাই। করো তো, এটা থেকে এটা বাদ দাও তো, 34 থেকে 25 বাদ কত? 9, ইউ থেকে ইউ বাদ 0, 8 থেকে 5 বাদ 3a, অত এ সমান কত হলো? 9/3 মানে কত? 3। তাহলে এর ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা চলো এ ভ্যালু পেয়ে গেলাম, তাহলে যে কোনো একটা ইকুয়েশন বসে ইউ বের করো না, লিখো 1 নম্বর থেকে পাই, লিখলাম। চলো 1 নম্বর থেকে পাই, এভাবে লিখে দিই 1 নম্বর থেকে পাই। তাহলে স্যার 25 সমান কত হবে স্যার? ইউ প্লাস এ মানে কত? 3 ইন্টু কত? 5, 3 5 15, তাহলে ইউ সমান কত হলো স্যার? ইউ সমান 25 - 15 মানে কত হয়ে গেলো স্যার? 10। চলো ওখানে ভ্যালু বসিয়ে দাও, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে? তাহলে ভ্যালু বসাচ্ছি, ইউ মানে কত? 10 প্লাস হাফ এ মানে কত স্যার? 3, 9 2 18 - 1 17, 3 17 51, 51/2 মানে কত? 51/2, 3 17 51, 51/2 দশমিক কত হয়েছে? 25.5 আর 10 35.5 মিটার। ব্যাস এটা উত্তর হয়ে গেল। উত্তর হয়ে যাবে এটা, ঠিক আছে? উত্তর লিখে দিই। অতএব নবম সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব 35.5 মিটার। ওকে স্যার। আচ্ছা নেক্সট ক্যালকুলেশনগুলো একটু চেক করে নেওয়ার জন্য বলবো, ঠিক আছে? যদি কোনো রকম মিস্টেক যদি থেকে যায় তার জন্য। আচ্ছা ওকে নেক্সট মেটাচ্ছি, এই কোয়েশ্চেনে চলে আসছি। আচ্ছা মেটালাম। দেখো কি বলেছে দেখো তো পরের কোয়েশ্চেন, অবাধে পতনশীল বস্তুর ত্বরণ সময় লেখো চিত্র। চলো করা যাক। ত্বরণ এ পাশে, সময় এ পাশে। একটা বিষয় বলো, একটা বস্তুকে তুমি অবাধে এই যে স্যার ফেলে দিলে, পড়ছে স্যার কত ত্বরণ নিয়ে পড়ছে? অভিকর্ষ ত্বরণ, মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সব সময় কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এর মানে কি, যখন আমি দেখতে শুরু করলাম তখন কত? 9.8, মনে করো একটা বস্তু পড়ছে পড়ছে পড়ছে, আমি এবার সময় দেখতে শুরু করলাম, যেমনটা দেখতে শুরু করলাম সেমনটা সময় 0 কত ছিল? 9.8। আমি সময় পেরোচ্ছে তবুও কত আছে? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ারই আছে। তার মানে স্যার শূন্য সময়ে কিছু একটা ভ্যালু ছিল ত্বরণের, যত সময় গেছে সেটাই থাকবে। তাহলে এরকম হবে নাকি? ব্যাস হয়ে গেল, মাথায় ঢুকলো। দেখো 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটুকু 9.8 মানে মিটার পার সেকেন্ড স্কোয়ার ভাবো, এটুকুর মান। তাহলে সময় এগোচ্ছে কিন্তু কত থাকছে? সেম।
ঠিক আছে, মাথায় এগুলো কেন এরকম হলো, কারণ স্যার জিটা কি এখানে কনস্ট্যান্ট, তার জন্য স্যার সময় পার হলেও স্যার কমা বাড়া হচ্ছে না, একদম একই থাকছে, দেখে নিও। ওকে, নেক্সট কোয়েশ্চেন চলে আসছে। 20 এটা দেখো কি বলছে, উত্তপ্ত করায় কোনো ঘনকের প্রতিটি বাহু 2% বাড়ে, ঘনকের আয়তনে শতকরা বৃদ্ধি কত? স্যার এটা বিভিন্ন রকমভাবে করা যায়, তার মধ্যে আমি একটা দেখাচ্ছি। স্যার আয়তনের সাথে বাহুর কি সম্পর্ক হচ্ছে, ভি সমান কি এল কিউব, হ্যাঁ কি না? তাহলে স্যার ডেল্টা ভি বাই ভি ইন্টু 100 সমান কী করতে পারি, যেটা মাথায় সেটা পাশে, 3 ডেল্টা এল বাই এল ইন্টু 100, হ্যাঁ কি না? চলো 3 ডেল্টা এল মানে কত, কত বৃদ্ধি কত পেয়েছে 2%, মানে কি কতর মধ্যে 100 ইন্টু 100, এল মানে কতর মধ্যে, ডেল্টা এল মানে কত, তাহলে কাটাকাটি করেন তাহলে কত 6%। ঠিক আছে, বিভিন্ন রকমভাবে করা যায়, তার মধ্যে একটা বললাম, এটা অনেক শর্ট ট্রিক বলে এভাবে করে দিলাম। ওকে স্যার, দেখে নিও। নেক্সট কোয়েশ্চেন চলে আসছি, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, 0 ডিগ্রি সি 100 ডিগ্রি সি তাপমাত্রায় পারদের ঘনত্ব যথাক্রমে 13.6 10³ কিলোগ্রাম পার মিটার কিউব, 13.35 × 10³ কিলোগ্রাম পার মিটার কিউব। পারদের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত? চলো পজ করে ট্রাই করি। স্যার শুধু সিম্পল সূত্রে বসিয়ে দাও, হয়ে যাবে, সূত্রটা বসিয়ে দাও তাহলে হয়ে যাবে। সূত্র কি স্যার? আচ্ছা এটা মেটাই একটু। ওকে স্যার, দেখেন বি, চলো সূত্র কি স্যার, গামা ρ1 মাইনাস ρ2 বাই কি ρ1 T2 মাইনাস T1, হ্যাঁ কি না? এটাই তো নাকি? চলো সূত্র ফেলো। ρ1 কি প্রথমে কত ছিল স্যার 13.6 × 10³ পরে কত ছিল, এটা সঙ্গে তাহলে 10³ কমন নিয়ে নিচ্ছি, একবারই লিখছি 13 পয়েন্ট কত আছে স্যার 6 মাইনাস কত হচ্ছে স্যার 13.35, যেহেতু দুটোতে 10³ ছিল বাইরে নিয়ে নিলাম 10³ বাই কত ρ1 কত 13.6 10³ ওকে স্যার। T2 কত 100, T1 কত 0, তাহলে 100 মাইনাস 0, ক্যালকুলেশন করেন যেটা আসবে সেটাই। আচ্ছা একটু করে দেখো কত আসছে, দেখো তো 13.6 থেকে 13.35 বাদ দাও, তাহলে কত হচ্ছে স্যার 0.25 যত সম্ভব নাকি স্যার। আচ্ছা ইন্টু কত 10⁻, আচ্ছা 10⁻3 কেটে দিলাম, মনে করো 10⁻3 কেটে গেল, নিচে কত পড়লো 13.6 × 100। একটু স্যার একটু ক্যালকুলেটার বসান, যেটা আনসার আসবে সেটাই, এত ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বা ডিগ্রি পার ডিগ্রি সেলসিয়াস যা লিখবা ডিগ্রি, এটা একটু ক্যালকুলেটার একটু বসে দেখেন তো স্যার কত আসছে, একটু চেক করে নাও তো। ওকে স্যার দেখেন তো স্যার এটা সামথিং এরকম চলে আসছে কিনা, 1.8 × 10⁻⁴ সামথিং এরকম বোধহয় কিছু একটা চলে আসবে, একটু চেক করে নেওয়ার জন্য বলবো। ওকে স্যার, নেক্সট কোয়েশ্চেন চলে আসছে তাপীয় পীড়ন। তাপীয় পীড়নের একটু সংজ্ঞাটা দেখে নাও। কোনো দণ্ডকে দুই প্রান্তে দৃঢ়ভাবে আবদ্ধ রেখে উষ্ণতার পরিবর্তন করলে দণ্ডের সংকোচন বা প্রসারণ বাধা পায়, স্বাভাবিক, আবদ্ধ রেখেছে তাহলে সংকুচিত হতে পারবে, প্রসারিত হতে পারবে না, ফলে দণ্ডটি দৃঢ়ভাবে আবদ্ধ দুই প্রান্তে প্রচণ্ড বল প্রয়োগ করবে, তাই তো। এর দরুন দণ্ডের প্রতি একক ক্ষেত্রফলে উৎপন্ন প্রতিক্রিয়া বলকে তাপীয় পীড়ন বলে। ঠিক আছে স্যার, আচ্ছা লিখে দিও। নেক্সট 20 অথবা দেখো প্রথম এ, পয়জন অনুপাত কাকে বলে, একে গুণাঙ্ক বলা হয় না কেন? তো চলো লিখে দিই পয়জন অনুপাত, পার্শ্বীয় বিকৃতি অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে পয়জন অনুপাত বলে, একে গুণাঙ্ক কেন বলা হয় না তার কারণটা দেখে নাও। পয়জন অনুপাতকে গুণাঙ্ক বলা হয় না কারণ এটি পীড়ন বিকৃতির অনুপাত নয়, হ্যাঁ কি না? গুণাঙ্ক কখন বলবো, যখন পীড়ন বিকৃতির অনুপাত হয়, ঠিক আছে, তখন, যেহেতু এটা স্যার পার্শ্বীয় বিকৃতি অনুদৈর্ঘ্য বিকৃতি দুটোই বিকৃতি অনুপাত, তার জন্য বলা হয় না। ঠিক আছে স্যার, ওকে নেক্সট বিয়েরটা দেখো কি বলছে, একই আকারের 8টি জলবিন্দু বায়ুর মধ্যে দিয়ে 2 মিটার/সেকেন্ড মানে 2 মিটার সেকেন্ড ইনভার্স স্থির বেগে পড়ছে, জলবিন্দু মিশে একটি বড় বিন্দুতে পরিণত হলে নতুন জলবিন্দুর প্রান্তিক বেগ কত হবে? চলো করা যাক, মেটাচ্ছি। ওকে স্যার বি, স্যার প্রান্তিক বেগের সাথে ব্যাসার্ধের কি সম্পর্ক? আচ্ছা ব্যাসার্ধ কী করে, তাই তো। চলো একটা বিষয় বলো, সাপোজ মনে করো এরকম ছোট জলবিন্দু ছিল যার ব্যাসার্ধ আর এরকম 8টা মিলিতে হলে তাহলে কত হয়ে গেলো স্যার, ব্যাসার্ধ হলো বড়, তাহলে বলতে পারি না স্যার এটা বিয়েরটা করছি। ওকে, যে 4/3 πr³ মানে কি, বড় জলবিন্দুর আয়তন মানে কি 8টা ছোট জলবিন্দুর আয়তন। আশা করছি এটা বুঝতে অসুবিধা নেই, হ্যাঁ কি না? 4/3 πr³ বুঝতে পারলাম, কারণ 8টা মিশেই তো বড় পরিণত হয়ে যায়, তাহলে 4/3 πR³ সমান কি 8 × 4/, তাহলে এখান থেকে বলো তো আর সমান দেখো তো 2r হচ্ছে কিনা, কারণ 8 মানে কি 4/3 π কেটে গেল, 8 মানে কি 2^3, তাহলে 2r² সমান r সমান 2r। ঠিক আছে, এটা একটু জেনে রাখবো। আচ্ছা চলো এবার একটু বিষয় বলো, স্যার প্রান্তিক বেগের সাথে ব্যাসার্ধের কী সম্পর্ক? যেহেতু ভি ভ্যারিয়েস কী হয় r², হ্যাঁ কিনা? এটাই তো সূত্র, প্রান্তিক বেগের সাথে ব্যাসার্ধের কি স্কোয়ার। তাহলে চলো করছি, অতএব আমি এখানে লিখছি স্যার একটু V2/V1, V2টাকে কী ধরলাম বড় জলবিন্দু, V1টাকে কি ছোটো জলবিন্দু, সমান কী হবে বলো? V2 মানে কি লিখতে পারি R2/R1, যেখানে বড় জলবিন্দুর জন্য ক্যাপিটাল আর, ছোটো জলবিন্দুর জন্য এটা। ঠিক আছে, এটা লিখতে পারি আশা করছি। ভি ভ্যারিয়েস r², অর্থাৎ V2/V1, বড় জলবিন্দুর ব্যাসার্ধ কত স্যার বললাম ক্যাপিটাল আর, ছোটো জলবিন্দুর ব্যাসার্ধ কত দেখেছি স্মল আর, তার স্কোয়ার। চলো এবার মান বসাই,
স্যার V2 জানা নেই, বের করতে হবে। V1 কত বলেছে দেখো 2 মিটার পার সেকেন্ড। আর কত স্যার 2R, এটাতে স্মল আরই আছে। ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা কত করে দিলাম স্যার, স্কোয়ার করে দিলাম। তাহলে কত হলো দেখো তো, V2 সমান এটা কত 4 4, এটা 4 আর কেটে গেল 4 4 দুগুণা 8, 8 মিটার সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, চেক করে নিন, এটা হবে উত্তর। ওকে স্যার, এবার হুকের সূত্র কি বলছে স্যার, স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতি সমানুপাতিক, অর্থাৎ পীড়ন ভার্সেস বিকৃতি, অর্থাৎ পীড়ন বাই বিকৃতি সমান কি ধ্রুবক। এই ধ্রুবককে বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গুণাঙ্ক বলে। ওকে স্যার, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন চলে আসছি। 21 এ চলে এলাম, এখানে আর একটা কোয়েশ্চেন আছে বি আছে, বিতে পড়ে আসছে, এটা দেখে নাও। স্বরকম্প কাকে বলে? দুটি তরঙ্গের রাশিমালা y1 সমান a sin ω1t এবং y2 সমান a sin ω2t পরস্পর উপরিপন্ন হলো, মানে উপরিপালিত হলো। যদি তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্ক দুটি খুব কাছাকাছি হয় তবে দেখাও যে লব্ধি গতিতে বা লব্ধ গতিতে উৎপন্ন প্রতি সেকেন্ডে স্বরকম্পের সংখ্যা তরঙ্গ দৈর্ঘ্যের কম্পাঙ্কের পার্থক্যের সমান। ঠিক আছে স্যার, আচ্ছা চলো দেখে নাও, এটা প্রুফ করবো। আচ্ছা স্বরকম্প কাকে বলে, আচ্ছা আমি লিখতে হয়তো ভুলে গেছি, আমি পরে লিখে দিচ্ছি স্বরকম্প, আগে স্যার এই প্রমাণটা করিয়ে দিই। ওকে স্যার লিখো, লব্ধি তরঙ্গের রাশিমালা, লব্ধিতে তো বের করতে y সমান কি y1 প্লাস y2। আচ্ছা y1 মানে কত ছিল বলো, a sin ω1t, y2 মানে কি, তাহলে a কমন, তাহলে a কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো sin ω1t প্লাস sin ω2t। স্যার sin c প্লাস sin d কি সূত্র, 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, তাহলে কি a থেকে গেল 2 sin c প্লাস d বাই 2, t তো কমন, cos c মাইনাস d বাই 2, টি তো কমন। ঠিক আছে স্যার, এবার দেখো এটাকে কী করেছি, a ড্যাশ sin ω t, এর মানে কি বলো তো স্যার, a ড্যাশ মানে কি স্যার sin ω t, ভালো করে দেখো, তাহলে এটাকে ওমেগা ধরেছি, হ্যাঁ কি না, তাহলে sin ω t, a ড্যাশ মানে কি পুরো বাকিটা 2a cos ω1 মাইনাস ω t t বাই 2, অত লিখে দিয়েছি, যেখানে a ড্যাশ সমান 2a cos ω1 মাইনাস ω2t ওমেগা সমান ω1 প্লাস ω2t। চলো আগে পর্যন্ত লিখে নাও, তারপরে চলে আসছি। এর পরের লাইনটা দেখো স্যার, নৈ শব্দের শর্ত। আগে নৈ শব্দ মানেটা কি, নৈ শব্দ মানে কোনোরূপ সাউন্ড শোনা যাবে না। স্যার সাউন্ড শোনা যাবে না মানে কি, প্রাবল্য জিরো, হ্যাঁ কি না, প্রাবল্য জিরো। এবার একটা বিষয় বলো, প্রাবল্য কার সাথে সম্পর্কিত, কার সাথে সম্পর্কিত স্যার, প্রাবল্য বিস্তারের সাথে। এখানে বিস্তার কোনটা, এ ড্যাশ, হ্যাঁ কি না, এখন কি লিখা ছিল y সমান এ ড্যাশ sin ω t, তাহলে বিস্তার কি এ ড্যাশ, তাহলে স্যার কোনটা শূন্য হতে হবে, আই শূন্য হতে হলে এ ড্যাশটাকে শূন্য করবো, হ্যাঁ কি না, এ বলতে আমি এখানে বিস্তার বোঝাচ্ছি, এখানে বিস্তার কি এ ড্যাশ, তাহলে এটাকে শূন্য করে দেবো। আচ্ছা স্যার এটা শূন্য মানে এটা কি বলো, 2 এ তো শূন্য না, 2 এর একটা ভ্যালু আছে, এর একটা ভ্যালু আছে, তাহলে কাকে শূন্য দেবে, এটাকে। অতএব আমি লিখে দিয়েছি, অতএব এটা লিখে নৈ শব্দের শর্ত, এটা সমান কত শূন্য, নৈ শব্দ মানে কোনো সাউন্ড শুনতে পাওয়া যায় না, প্রাবল্য শূন্য, cos ω1 মানে ω2 বাই t সমান 0। এবার স্যার ওমেগা মানে কি বলো তো, 2πn নয়, হ্যাঁ কি না, তাহলে ω1 এর জায়গায় 2πn1 বলতে পারি, ω2 এর জায়গায় 2πn2 বলতে পারি, তাহলে 2π কমন নিলাম, তাহলে কি n1 মানে n2 বাই 2t। স্যার cos কতটা জিরো হয় বলো তো, আচ্ছা দেখো আশা করছি আমরা এই রুলসটা জানি যে স্যার যে অক্ষে জিরো তার অপোজিটেও সেম নেগেটিভ ভ্যালু হয়। স্যার এখানে cos a 90তে কত হয় বলো, এটা 0, এটা 90, এটা 180, 270, এরকম 360। স্যার cos π/2 কত হয় 0, তাহলে এখানেও কত হবে সেম মান হবে মাইনাস, তাহলে -0 মানে কত 0, তাহলে π/2 0, 3/π2 0, আবার কি 5π/2 0, আবার কি 7π/2 0। তো আমি স্যার কয়েকটা লিখেছি, তাহলে স্যার এটা সমান কি লিখতে পারি, π/2 হতে পারে 0 হবে তবুও স্যার, cos 3π/2 হতে পারে তবুও 0 হবে স্যার, এটার ভ্যালু কি 5π/2 হতে পারে তবুও 0 হবে, হ্যাঁ কেনা বুঝতে পারলাম। স্যার এটা তুমি cos π/2 লিখো তবুও 0, cos 3π/2 লিখো তবুও 0, cos 5π/2 তবুও 0, যেটা বললাম স্যার এক্ষুনি এটা 0, এটা স্যার -0 মানে 0, এটাও স্যার 0, তাহলে π/2, 3π/2, 5π/2 চলতেই থাকবে, ডট ডট করে এরকম লিখে দিয়েছি। এখান থেকে কাজ করবো, টি এর মানটা বের করবো, ভালো করে দেখো স্যার টি এর মানটা কী করে বের করেছি দেখে নাও। স্যার প্রথমে যে কোনো একটা ভাবো, আগে এটা ভাবো আর এটা ভাবো, তাহলে কাজ করে দেখো তো কী কী কাটছে, এখানে স্যার 2 2 কেটে গেল, ঠিক আছে, পাই কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো টি সমান, এটা শুধু ওই তলায় চলে গেল, তাহলে টি সমান কি 1/2 n1 - n2, বুঝতে পারলাম। একই রকমভাবে চলে এটার সাথে এটা দেখো স্যার, এখানে স্যার সেম টু সেম π/2 আছে, π/2 শুধু 3 এক্সট্রা, তাহলে 3 লিখে দিয়েছি, বাকি স্যার 2n1 - n2। একই রকমভাবে 5/2 করে দেখো স্যার, π/2 মানে তো স্যার এটাই হয় 1/2 n1 - n2, কী আছে 5 গুণ করে দিয়েছে, ঠিক আছে, এবং ডট 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 করে লিখে দিই। ওকে আচ্ছা স্যার এসব কেন করছি আগে শোনো, স্বরকম্পের সংখ্যা মানে কি বলতো, পর দুটি, ঠিক আছে স্যার, পর দুটি নৈ শব্দের মধ্যে, ঠিক আছে, পর দুটি নৈ শব্দ মানে কি স্যার, কোনোরূপ সাউন্ড শোনা যাবে না। ওকে স্যার, তো স্বরকম্প মানে যেটা বলছিলাম সেটা হচ্ছে স্যার প্রতি সেকেন্ডে কতগুলি নৈ শব্দ সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, প্রতি সেকেন্ডে কতগুলি আমি স্যার কতবার সাউন্ড শুনতে পেলাম না। তো চলো কাজ করবো, পরপর দুটি স্যার সাউন্ড না শোনার মধ্যে সময়ের ব্যবধান দেখবো। আচ্ছা আগে পর্যন্ত করে নাও। ওকে স্যার লিখে দাও, অর্থাৎ পরপর দুটি নৈ শব্দের ব্যবধান, ঠিক আছে স্যার, যে পরপর দুটি মানে কতক্ষণ সময় পর আমি পরপর সাউন্ড শুনতে পাচ্ছি না, এই সময়টা কত, ঠিক আছে স্যার, এই মনে করে স্যার সাউন্ড শুনতে পেলাম না, আবার কিছুক্ষণ পর সাউন্ড শুনতে পেলাম না,
সময়টা ব্যবধান কত? তাহলে স্যার নৈশব্দগুলো কোথায় কোথায় সৃষ্টি হয়? এখানে এখানে এখানে। তাহলে এক কাজ করি, এটা থেকে এটা বাদ দিই বা এটা থেকে এটা বাদ দিই। বাদ দিয়ে দেখো তো এটা আসছে কিনা 1 - n 1 - n2। ভালো করে দেখো স্যার, 3টে থেকে একটা বাদ দাও, তাহলে 1/2 n 1 - n2, সরি 1/n 1 - n2। এটা থেকে এটা বাদ দাও, তবুও দেখো চলে আসবে। এটা একটু করে দেখে নাও, নিজেরা বুঝতে পারে। দেখো পর পর দুটি নৈশব্দের ব্যবধান। আরও একবার রিপিট করছি, এটা থেকে এটা বাদ দাও বা এটা থেকে এটা বাদ দাও, তুমি যাই করো এটা পেয়ে যাবা। ঠিক আছে স্যার, পর পর দুটি নৈশব্দের মধ্যে ব্যবধান, মানে দুটি শব্দ না শোনার মধ্যে সময়টা কত? তাহলে স্যার প্রতি সেকেন্ডের নৈশব্দের সংখ্যা n 1 - n2 কীভাবে একটু বলে দিই, হয়েছে? আচ্ছা দেখো একটা বিষয় বলো স্যার, এই যে স্যার পর পর দুটি নৈশব্দের সময়ের ব্যবধান কত? এত সেকেন্ড, হ্যাঁ কি না? তা এর মানে কি এত সেকেন্ড পর পর আমি কটা করে শুনতে পাচ্ছি? একটা করে নৈশব্দ শুনতে পাচ্ছি, তাই না? দেখো একটা নৈশব্দ শুনলাম, তার কত সময় পর আরেকটা শুনতে পাবো? এত সময় পর। তাহলে এত সময় পর ব্যবধান আমি কি কটা করে শুনতে পাচ্ছি? একটা করে শুনতে পেলাম, এত সময় পর আর একটা পাবো, এত সময় পর আর একটা পাবো। তাহলে এত সময় পর পর কটা করে শুনতে পাচ্ছি? একটা করে। তাহলে এইভাবে বলতে পারি না স্যার 1/n1 - n2 সেকেন্ডে কটি শব্দ নৈশব্দ শোনা যায়? একটি। তাহলে 1 সেকেন্ডে কত শোনা যাবে? ঐকিক নিয়ম করো, 1 এটা বাই করো, উল্টে গেল, তাহলে কত হলো? n1 - n2। ঠিক আছে স্যার, 1 এটা করো, উল্টে গেল, তাহলে কত হয়ে গেল? এই তো স্যার 1/1 কি n1 - n2 সমান কত হয়ে গেল? n1 - n2। আর প্রতি সেকেন্ডে নৈশব্দের সংখ্যা, এটাই হচ্ছে স্যার স্বরকম্পের সংখ্যা। এটাকে আরেক রকমের বের করতে পারতাম, প্রতি সেকেন্ডে জোরালো শব্দের সংখ্যা, একই জিনিস, যে কোনো একটা বের করতে পারো। আর একবার রিপিট করছি, স্বরকম্পের সংখ্যা মানে কি? প্রতি সেকেন্ডে নৈশব্দের সংখ্যা, কতগুলি নৈশব্দ শুনতে পাচ্ছি প্রতি সেকেন্ডে, বা এটাও বের করতে পারো প্রতি সেকেন্ডে কতগুলি জোরালো শব্দ শুনতে পেলাম। আমি শুধু নৈশব্দ দিয়ে দেখালাম, জোরালো দিয়েও দেখাতে পারো, তাতে কিছু যায় আসে না, সেম উত্তর আসবে। ওকে স্যার? আচ্ছা আচ্ছা, এই লাইনটা লেখার পর কি লিখবে? দেখো এটা লেখার দরকার নেই, বোঝানোর জন্য মেটাচ্ছি। আচ্ছা স্যার, এই লাইনটা লেখার পর কি লিখবে? দেখো এই লাইনটা লেখার পর লিখবে অতএব স্বরকম্পের সংখ্যা সমান n1 - n2। n1টা কি? এর কম্পাঙ্ক, n2টা কি? এর কম্পাঙ্ক। তাহলে কি কম্পাঙ্কের পার্থক্য? এটা তো প্রমাণ করতে বলেছিল স্যার, স্বরকম্পের সংখ্যা কম্পাঙ্কের পার্থক্য সমান, অতএব লিখে দেবে অতএব স্বরকম্পের সংখ্যা সমান n1 - n2। ব্যাস প্রমাণিত। ঠিক আছে স্যার? আচ্ছা দেখে নিও নেক্সট। স্বরকম্পের একটু সংজ্ঞাটা দেখে নিও। একই বিস্তার ও সামান্য আলাদা কম্পাঙ্কযুক্ত দুটি শব্দ তরঙ্গের উপরিপাতের ফলে উৎপন্ন শব্দের প্রাবল্যের পর্যায়ক্রমিক হ্রাস বৃদ্ধিকে স্বরকম্প বলা হয়। ওকে স্যার? আচ্ছা দেখে নাও, মানে স্বরকম্প মানেটা কি যদি সবচেয়ে সহজ ভাষায় বলি একদম বোঝার জন্য, তাহলে একই বিস্তার ও সামান্য আলাদা কম্পাঙ্কে যখন দুটি তরঙ্গ মিলিত হবে, তখন স্যার আমি কী পাবো? স্যার কোনো সময় হঠাৎ করে বেশি শব্দ শুনতে পাবো, আর কোনো সময় স্যার কোনো শব্দ শুনতে পাবো না। এই যে স্যার পর্যায়ক্রমিক প্রাবল্যের হ্রাস বৃদ্ধি, কখনো স্যার জোরালো শব্দ, আবার স্যার কোনো শব্দ শুনতে পাচ্ছি না, আবার জোরালো শব্দ, আবার কোনো শব্দ শুনতে পাচ্ছি না, এই ঘটনাটাই হচ্ছে স্যার স্বরকম্প। নেক্সট কোয়েশ্চেন 21 বি কি বলছে? দেখো চলতরঙ্গের ক্ষেত্রে কণার বেগ ও তরঙ্গ বেগের সম্পর্ক নির্ণয় করতে। চলো করা যাক। চলতরঙ্গের কণার সরণ y সমান কি a sin omega t - kx। ওকে স্যার, অতএব কণার বেগ স্মল ভি সমান কি ডেল ওয়াই ডেল টি। ডেল ওয়াই ডেল কেন দিলাম, ডি ওয়াই ডি টি কেন দিলাম না? কারণ এখানে স্যার এই যে ওয়াইটা কার স্যার ফাংশন এক্স আর টি, মানে দুটো চলরাশির ফাংশন বলে ডেল দেওয়া হয়। ঠিক আছে স্যার, দুটো বা তার বেশি হলে, সিঙ্গেল থাকলে শুধু ডি ওয়াই ডি টি। ওকে দেখে নাও নেক্সট। মানে এখানে যদি এক্স না থাকে শুধু ওমেগা টি থাকে, তাহলে ডি ওয়াই ডি টি লিখতাম। ওকে, ডেল ওয়াই ডেল টি সমান কি স্যার? কার সে টি এর স্যার ডেরিভেটিভ করছি, তাহলে টি এর সাথে ওমেগা আছে, ওমেগা বাইরে এলো, এ সাইন ডেরিভেটিভ কি কস ওমেগা টি - kx। ঠিক আছে স্যার নেক্সট। আবার ডেল ওয়াই ডেল এক্স মানে কি? ডেল ওয়াই ডেল এক্স করে দেখো তো, এর এক্সের সাপেক্ষে করো তো, এক্সের সাথে কী আছে? মাইনাস কে বাইরে এলো, এ থাকলো সাইনের জায়গায় কস ওমেগা টি - kx। ওকে স্যার, এবার বাই করো ডেল ওয়াই ডেল এক্স স্মল ভি বাই ডেল ওয়াই ডেল এক্স করলাম, এটা বাই এটা করো তো, কী কী কেটে গেলো? দেখো এ কস ওমেগা টি - kx, ওমেগা তাহলে কি মাইনাস কি পড়ে থাকলো ওমেগা বাই কে। ওমেগা বাই কে মানে কি ভি, তাহলে মাইনাস ভি, যেখানে ক্যাপিটাল ভি স্যার, ক্যাপিটাল ভি মানে কি তরঙ্গ বেগ, স্মল ভি মানে কণার বেগ, ক্যাপিটাল ভি মানে তরঙ্গ বেগ। তাহলে এটা কোনাকুনি গুণ করো, তাহলে স্মল ভি সমান কি মাইনাস ক্যাপিটাল ভি ডেল ওয়াই ডেল এক্স। ব্যাস প্রমাণ হয়ে গেল। ঠিক আছে স্যার? ওকে নেক্সট কোয়েশ্চেন চলে আসছে, দেখে নাও। ওকে স্যার 21 অথবা প্রথম কোয়েশ্চেন কি বলছে? থাকো দুটো কোয়েশ্চেন আসে, বিয়েতে পরে আসছে, আগে এটা দেখে নিই। সরল দল গতিতে দোলায়মান কোনো কণার মোট শক্তির রাশিমালা নির্ণয় করো। তারপরে কোয়েশ্চেন বলছে সরণের সঙ্গে শক্তির পরিবর্তন লেখচিত্র অঙ্কন করো বা সাহায্যে দেখো, লেখচিত্র সাহায্যে দেখাও। চলো প্রথমটা করা যাক, মোট শক্তি। স্যার কণার সরণ এক্স হলে বেগ কি বলতে পারি? এক্স, কণার সরণ এক্স মানে কি? অবশ্যই সাম্য অবস্থান থেকে কণার সরণ এক্স হলে বেগ সমান কি? ভি সমান ওমেগা রুট ওভার অফ কি স্কয়ার মানে এক্স স্কয়ার। অতএব গতিশক্তি কি সমান কি? হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ এম ভি স্কয়ার মানে কি? ওমেগা স্কয়ার স্কয়ার মানে এক্স স্কয়ার। ওকে, অতএব প্রত্যানায়ক বল স্যার এক্স দূরত্বে আছে, তাহলে ওই মোমেন্টে প্রত্যানায়ক বল কত হবে? এফ সমান এম এ মানে কি স্যার? ওমেগা স্কয়ার এক্স। হ্যাঁ কিনা? এটা তো সূত্র, সে মাইনাস সাইনটা লিখে নিই, শুধু মানটা এম সমান এ সমান ওমেগা স্কয়ার এক্স। আচ্ছা স্যার কোথায় আছে ভালো করে দেখো, শুধু একটু বোঝার চেষ্টা করিও কত দূরত্ব আছে এক্স, কোন দিকে আসার চেষ্টা করছে? এই দিকে। আমি আরও ডিএক্স পরিমাণ সরালাম, তাহলে কি আমাকে এই বলের বিরুদ্ধে কার্য করতে হবে? হ্যাঁ কি না? এই তো স্যার এখানে আছে মনে করো
ঠিক আছে, এবার এখানে নিয়ে গেলাম, তাহলে কি ডিএক্স পরিমাণ সরাচ্ছি, ও তো এই দিকে আসতে যাচ্ছে, আমাকে কার্য করতে হবে, আঁকার দরকার নেই, শুধু সিম্পলি দেখে নাও। এফ এর বিরুদ্ধে ডিএক্স সরণের জন্য কৃতকার্য ডিডাব্লিউ, যদি সরণটা ছোট কার্যটাও ছোট, এফ ডিএক্স বল ইন্টু সরণ, বলের মান কত এম ওমেগা স্কয়ার এক্স ডিএক্স। এবার স্যার কতটা সরাবো স্যার, এক্স পরিমাণ সরাবো, কত কার্য করতে হবে, অতএব এক্স সরণের জন্য কৃতকার্য ডাব্লিউ সমান ইন্টিগ্রেশন ডিডাব্লিউ। স্যার এম ওমেগা স্কয়ার কনস্ট্যান্ট বাইরে নিলাম, কোথা থেকে কোথা, শূন্য থেকে সাম্য অবস্থান থেকে কতটা সরাবো এক্স, জিরো থেকে এক্স, এক্স ডিএক্স। স্যার এক্স এর ইন্টিগ্রেশন কী হবে, এক্স স্কয়ার বাই টু, হ্যাঁ কি না, আবার সেখানে এক্সই মান বসাবো মানে কি এক্স স্কোয়ারই পাবো, তাহলে কি এক্স স্কোয়ার বাই টু, তাহলে আমি একবারই লিখতে পারি, এটা মানে কি এক্স স্কোয়ার বাই টু আসবে, তাহলে কি লিখতে পারি হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। ঠিক আছে, এই তো স্যার এম ওমেগা স্কোয়ার থাকলো হাফ আর এক্স স্কোয়ার। ওকে, আচ্ছা, অতএব এই যে কার্য করলাম, এই কার্যটা কোথায় যাবে, এটা স্থির শক্তি হিসেবে সঞ্চিত হবে, দুবার স্থির শক্তি লিখে দিয়েছি। অতএব স্থির শক্তি ইউ সমান কত, এটাই যেটা কার্য করলাম সেটাই কোথায় গেল, স্থির শক্তি হিসেবে সঞ্চিত হলো হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কোয়ার। তাহলে স্যার মোট শক্তি কি, ই সমান গতি শক্তি প্লাস স্থির শক্তি, যোগ করে দেখো তো, এটা আর এটা যোগ করে দেখো কোথায় গেল, এই যে এটা গতি শক্তির রাশিমালা, ঘিরে দিও আরও বেটার হবে, এটা স্থির শক্তির রাশিমালা, এটা মোট শক্তি, তাহলে যোগ করো তো, এটা দেখো হাফ এম ওমেগা স্কয়ার এক্স স্কোয়ার, এখানে হাফ এম ওমেগা স্কয়ার মাইনাস আছে কেটে যাবে, তাহলে হাফ এম ওমেগা স্কয়ার এ স্কোয়ার পড়ে থাকবে, অতএব মোট শক্তির রাশিমালা হয়ে গেল। আচ্ছা স্যার করে নাও। এবার স্যার চিত্রটা আসছে, লেখচিত্র 21-এর সে অথবার ওই লেখচিত্রটা দেখে নাও, সেই এরকম একটা চিত্র এঁকে দাও, স্যার বই থেকেও দেখে নিতে পারো, সেখানে আরও পরিষ্কার আঁকা আছে, সরলরৈখিক চ্যাপ্টারে এই চিত্রটা এঁকে দেবে। আচ্ছা একটু বলে দিই কীভাবে হলো এটা। স্যার এটা সাম্যাবস্থান ভাবো, মানে চিত্রটা এরকম ভাবো, মনে করো স্যার একটা সরল গতি এরকম একটা দোলক আছে ভাবো, একে স্যার আমি টেনে ছেড়ে দিচ্ছি, তাহলে দোলকটা কি প্লাস এ এদিকে যাচ্ছে ম্যাক্সিমাম, মাইনাস এ এদিকে এরকম মোশন করছে। ঠিক আছে, তাহলে বলো তো দোলকের গতিশক্তি সবচেয়ে কোথায় বেশি হবে, সবচেয়ে কোথায় বেশি স্পিডে যাবে, অবশ্যই কি যখন এই প্রান্ত দিয়ে যখন পার হবে সেই মোমেন্টে বেগ সবচেয়ে বেশি, এখান থেকে যখন এই দিকে বা এই দিকে যাবে তাহলে এই মোমেন্টে কি বেগ সবচেয়ে বেশি, মানে কি গতিশক্তি সবচেয়ে বেশি। শূন্য কোথায় হবে স্যার, প্রান্তে গিয়ে তো এক মোমেন্টের জন্য শূন্য হবে, দিয়ে তো আবার ফিরে আসবে, তাহলে প্রান্তে শূন্য, তাহলে দেখো স্যার কোথায় কোথায় প্রান্তে শূন্য, দেখো প্রান্তে শূন্য, বেগ কমতে কমতে, সরি এটা উল্টো হয়ে গেল, প্রান্তে শূন্য, এই দিকটা কি শক্তি আর এই দিকটা সরণ। ঠিক আছে স্যার, এটা এ পাশটা দেখিয়েছি আর এটা এ পাশটা। ওকে, এবার বলো স্যার প্রান্তে কী হবে বলো, শূন্য, প্রান্তে শূন্য, দেখো তাহলে কি যত স্যার কাছে যাবে বেগ বাড়তে 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 এখানে কি ম্যাক্সিমাম, ওকে বেগ কমতে 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 আবার প্রান্তে জিরো, বুঝতে পারলাম। আর স্যার প্রান্তে কি স্থির শক্তি কি সবচেয়ে বেশি, কারণ সবচেয়ে দেখো স্যার যাচ্ছে 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 একদম সবচেয়ে কি স্ট্রেচ ভাবতে পারো, বা সবচেয়ে প্রত্যানায়ক বল বেশি একদম ম্যাক্সিমামে, তাহলে সেখানে কী হবে স্যার স্থির শক্তি সবচেয়ে বেশি, হ্যাঁ কি না, তাহলে স্যার ম্যাক্সিমামের শক্তি স্থির শক্তি সবচেয়ে বেশি, আর এখানে কি পুরোটাই গতিশক্তি, দেখে নাও ম্যাক্সিমাম স্থির শক্তি বেশি, কমতে 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 এখানে কত জিরো, কারণ এখানে কি টোটালটাই কি গতিশক্তি, স্থির শক্তির কোনো গল্পই নেই। আবার স্যার এটা বুঝতে পারলাম। আচ্ছা এই হচ্ছে টোটাল গল্প, আর সব ক্ষেত্রে দেখো মোট শক্তি সমান, কারণ মোট শক্তি কোনটা এটা। ঠিক আছে, কোথায় কোথায় স্থির শক্তি আর গতিশক্তি সমান হয়, কত দূরত্বে, a/√2, এটা বোধহয় একটু পরে এর পরের বোধহয় কোয়েশ্চেনটাই আছে 21-এর যেটা বি, সেখানে দেখে দিই, শুধু এখানে দেখেন, এই দেখেন স্যার এটা a/√2 মাইনাস আর এটা কি প্লাস, এখানে কি হয়েছে দেখো তো স্থিতি শক্তি আর গতিশক্তি কী হয়ে গেছে, সমান হয়ে গেছে, এত দূরত্বে সমান হয়, কীভাবে এক্ষুনি দেখাচ্ছি। ওকে, সব জায়গায় দেখো গতিশক্তি আর প্লাস স্থির শক্তি ধ্রুবক, কীভাবে বলছি দেখো, এখানে কি আছে বলো, এই জায়গাটা কি বলো, আচ্ছা সরি এখানটা দেখো, এখানটা কি বলো, টোটালটাই কি গতিশক্তি, এই দেখো এটাকে গতিশক্তি বলেছি, এটাকে স্থির শক্তি, আর এই দাগটা এটা মোট শক্তি, ভালো করে দেখিও, মানে দাগটা মানে যে স্যার এই যে দূরত্বটা, ঠিক আছে এটুকুটা। আচ্ছা এবার বলো স্যার এটা কি মোট শক্তি, এখানে কি আছে টোটাল গতিশক্তি, স্থির শক্তি আছে জিরো, তাহলে টোটাল কত হলো, ওকে স্যার এটা পেয়ে গেলাম। আচ্ছা দেখে নাও এখানে দেখো কি আছে, টোটাল কি আছে স্থির শক্তি, এখানে কোনো গতিশক্তি আছে না, তাহলে স্যার এখানেও স্যার মানে টোটাল যোগ বিষয়টা সবসময় কি থাকবে, ইকুয়াল থাকবে, এই হচ্ছে বিষয়। ওকে বুঝতে পারলাম। আচ্ছা দেখে নাও আরও সিম্পল উদাহরণ দিয়ে বলতে পারি, জাস্ট বলার থাকলে একটু জাস্ট বলে দিই, মানে এই চিত্রটা আঁকলেই হবে। দেখে নাও সাপোজ মনে করো টোটাল শক্তি 20, স্থির শক্তি 10 ধরে নাও, আচ্ছা ঠিক আছে ধরো না, বোঝার চেষ্টা করো, টোটাল শক্তি মনে করো 20, এই ভ্যালুটা 20, তাহলে স্যার এখানে স্থির শক্তি কত 20, গতিশক্তি জিরো, যেই একটু এখানে গেলাম ভালো করে দেখো, যে একটু এখানে গেলাম স্যার কিছুটা গতিশক্তি হয়ে গেছে, ঠিক আছে ধরে নিলাম 20-র মধ্যে 3 গতিশক্তি ধরে নিলাম, স্থির শক্তি কতটা দেখো তো, এই স্যার স্থির শক্তি এতটা, তাহলে এটা 17 হবে, তাহলে 17 + 3 কত, এখানে স্যার মোট শক্তি 20 হবে। আচ্ছা চলো এখানে দেখো, এখানে স্যার যতটা স্থির শক্তি দেখে নাও, এই যে স্যার ততটা কি গতিশক্তি, তার মানে এখানে 10 + 10, ঠিক আছে আর একটু সামনে আছে, জাস্ট বোঝাচ্ছি, এগুলো আঁকার দরকার নেই, যা এঁকেছি ব্যাস এটুকু এঁকে চলে আসবে, তাহলে এবার পরপর দেখা যাচ্ছে। স্যার এখানে দেখেন এটা কি কত, এটা কি স্থির শক্তি, আর এটা কি স্যার গতিশক্তি, তাহলে এটা যদি 3 হয় তাহলে এটা কত হবে 17, বুঝতে পারলাম। এখানে দেখো স্থির শক্তি কত 0, তাহলে গতিশক্তিটা কত হবে 20, এই হচ্ছে টোটাল বেস, মানে সব জায়গায় যোগ ফলটা সবসময় ধ্রুবক থাকবে। ওকে আচ্ছা দেখে নিই, এবার এরপরের কোয়েশ্চেনটাতে চলে আসছি, যেটা থেকে ওই a/√2 ব্যাপারটা বুঝতে পারবে কেন সমান হচ্ছে।
লাস্ট কোয়েশ্চেন স্যার আপনাদের 21 অথবা বিটা সরল দোল গতিতে দোলায়মান কোনো কণার মধ্য অবস্থান থেকে কত দূরে স্থির শক্তি গতি শক্তি সমান হবে। চলো করা যাক। তাহলে এক কাজ করো, স্থির শক্তি সমান গতি শক্তি করে যাও। স্থির শক্তির ফর্মুলা বলো হাফ এম ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। গতি শক্তির এক্ষুনি ফর্মুলা বলো হাফ এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। কোনটা বের করতে হবে? এক্স, কারণ মধ্য অবস্থান থেকে বলেছে এক্স বের করতে হবে। স্যার হাফ এম ওমেগা স্কোয়ার হাওয়া বাতাস, তাহলে এক্স স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস কি এক্স স্কোয়ার। তাহলে স্যার 2x স্কোয়ার সমান কী হলো বলো এ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মানে কী হবে এ স্কোয়ার বাই 2, অর্থাৎ এক্স সমান কী হবে প্লাস মাইনাস এ বাই রুট 2। এটাই তো বলেছিলাম যে স্যার প্লাসের দিকেও সমান, এই তো স্যার যেটা বলছিলাম প্লাস এ বাই রুট 2তেও সমান, যেটা দেখালাম মাইনাস এ বাই রুট 2তেও সমান। ঠিক আছে স্যার, এই ছিল টোটাল গল্প, দেখে নিও। ওকে, যেখানে ওই স্বরকম্পের কথা বলছিলাম না, দেখবে ওই নৈশব্দের, আমি বোধহয় আই ভ্যারিজেস এ বলছিলাম, হ্যাঁ কি না, যে স্যার প্রাবল্য বিস্তারের সমানুপাতিক হয়, অবশ্যই সমানুপাতিক, কিন্তু এ স্কোয়ারের সমানুপাতিক হয়। ঠিক আছে স্যার, এটা একটু মনে রাখবো, আই ভ্যারিজেস এ নয়, আই ভ্যারিজেস এ স্কোয়ার। ওকে স্যার, ওখানে আমি বোধহয় শুধুমাত্র এ বলেছিলাম, তো এই জায়গাটা একটু কারেকশান করে নেবো। ওকে স্যার, বিস্তারের স্কোয়ারের সমানুপাতিক হয়। তাহলে আমাদের কমপ্লিট কোয়েশ্চেন পেপার। ওকে স্যার, সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।